হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে একটা নতুন অ্যানিমের সম্পূর্ণ নতুন পর্বে। যে অ্যানিমেটার নাম হলো নিনজা কামুই। এই অ্যানিমেটাতে নিনজা এবং টেকনোলজি দুটোই আছে, আর এই দুটোকে মিশিয়ে অ্যানিমেটা খুব ইন্টারেস্টিং। এই পর্বটা শুরু করার আগে আমি তোমাদের সবাইকে বলবো আমাদের নতুন চ্যানেল ট্র্যাক মুভিসটা সাবস্ক্রাইব করে নিতে, যেখানে আমরা ডেইলি নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসি। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তাহলে চলো এখন শুরু করি আমাদের এই পর্ব। অ্যানিমের শুরুতেই আমরা দেখতে পাই একটা চশমা পরা লোককে, যে এই সময় দৌড়ে পালাচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তাকে অনেক নিনজারা মিলে ঘিরে ফেলে। তারপরেই ওই নিনজাগুলো লোকটাকে অ্যাটাক করে দেয়। লোকটা নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও অতগুলো নিনজার সঙ্গে ও একা পেরে ওঠে না। তারা সবাই মিলে ওই লোকটাকে মেরে ফেলে। এরপরে নিনজাদের দলের বস ওই মৃতদেহটার মুখটাকে স্ক্যান করে, কিন্তু সে তার মুখের সঙ্গে কোনো মিল খুঁজে পায় না। মানে তারা যাকে মারার চেষ্টা করছে সে হয়তো এই লোকটা না। আর এর পরবর্তী সিনেই আমরা দেখতে পাই অন্য একটা লোককে, যে তার বাচ্চা আর তার বউয়ের সাথে খুবই আনন্দ জীবনযাপন করতে থাকে। তারা থাকে বড় শহরের থেকে অনেক দূরে। আর সেদিনকে রাতেই ওই লোকটার বউটা টিভিতে দেখতে পায় যে কয়েকটা লোককে নিনজারা মেরে ফেলেছে। যেইটা দেখে ওই লোকটার বউটা লোকটাকে কিছু একটা জিজ্ঞাসা করতেই যাবে, তখনই ওইখানে তাদের বাচ্চাটা চলে আসে। সেই জন্য বউটা আর কোনো প্রশ্ন করে না। এরপরে বাচ্চাটা ঘুমিয়ে যাওয়ার পরে তারা দুজনে এক জায়গায় আসে। তখন বউটা বলে, খবরে ওই লোকটাকে যেভাবে মৃত অবস্থায় দেখলাম, আমার মনে হচ্ছে এই কাজটা ওরাই করেছে। ওরা ওই লোকটাকে ঠিক খুঁজে পেয়ে গেল এবং তাকে মেরেও ফেললো। এটা আমাদের পক্ষে খুব একটা শুভ খবর নয়। যেটার উত্তরে লোকটা বলে, আরে তুমি কোনো চিন্তা করো না, আমাদেরকে কেউ চিনতে পারবে না, আর এইখানে এত দূরে আমাদেরকে কেউ খুঁজতেও আসবে না, সব কিছু ঠিকঠাকই হবে। আমরা আরও দেখতে পাই তারা যখনই কোথাও যায় সেইখানে গিয়ে নিজেদেরকে সবসময় গোপনে রাখে। এমনকি তারা তাদের ফিঙ্গারপ্রিন্টগুলো মুছে দিয়ে আসে, আর গ্রামের মধ্যেই নিজেদের মতো করে আনন্দে জীবনযাপন করতে থাকে। আর অন্যদিকে নিনজাদের লোকেরা খুঁজে খুঁজে সবাইকে মারতে থাকে। তারা এখনও পর্যন্ত 4 জনকে মেরে ফেলেছে। এরপরে একদিন রাত্রেবেলা অনেকগুলো নিনজা এসে এই লোকটার বাড়িতে অ্যাটাক করে, আর তারা নিমেষের মধ্যেই লোকটার পুরো পরিবারকে মেরে ফেলে। আর তখনই ওখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে সবকটা মৃতদেহকে হসপিটালে পাঠিয়ে দেয়। এরপরেই আমরা হসপিটালে দেখতে পাই যেখানে মৃতদেহটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল, কিন্তু সেই সময় ওই লোকটার হঠাৎই জ্ঞান ফিরে আসে। তারপরে ডাক্তাররা তার চিকিৎসা করতে শুরু করে দেয়। আর সেই সময় ওই লোকটা ডাক্তারকে তার বউ আর বাচ্চার কথা জিজ্ঞাসা করে, যার উত্তরে ডাক্তার বলে যে তারা দুজনেই মারা গেছে। যেইটা শুনে ওই লোকটা খুবই দুঃখ পায়। আর আসলে ইনিই হলেন আমাদের এই গল্পের মেন চরিত্র, যার নাম হলো লোগান। লোগান এই কথাটা শুনে একেবারে ভেঙে পড়ে, সে কান্না করতে শুরু করে। আর এখন আমরা দেখতে পাই আরও দুজন ব্যক্তিকে, যাদের নাম হলো মাইক মরিস আর এমা স্যামান্ডা। আর এরা দুজন হলো FBI এজেন্ট। তারা এখন লোগানকে জিজ্ঞাসা করে, আপনার পরিবারের উপরে যারা আক্রমণ করেছিল আপনি কি তাদেরকে চেনেন? যার উত্তরে লোগান কিছু বলে না। তারপরেই মাইক বলে, ঠিক আছে, আপনার এখন কিছু না জানালেও হবে, আপনি আগে সুস্থ হয়ে নিন, তারপর আমাদের সঙ্গে না হয় কথা বলবেন। এই বলে সেই লোকটা তার পাশে একটা কার্ড রাখে, আর লোগানকে বলে যে তিনি সুস্থ হলে এইখানে কন্ট্যাক্ট করতে। আর এই বলেই ওই দুজন FBI এজেন্ট সেখান থেকে চলে যায়। এবং যেতে যেতে মাইক এমাকে বলে, আমার মনে হলো যারা লোগানের বাড়িতে আক্রমণ করেছিল তাদেরকে লোগান চেনে, তাই আমাদেরকে লোগানের উপরে নজর রাখতে হবে। এরপরেই আমরা দেখতে পাই যে লোগান এখন একটু সুস্থ হয়েছে, তাই সে ছাদের মধ্যেই একা একাই বসে রয়েছে এবং এমাও তার উপর নজর রাখছে। কিন্তু এই সময় অনেকগুলো নিনজা সেখানে চলে আসে আর লোগানের ওপরে আক্রমণ করে দেয়। লোগানও এই সময় তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। এরপরে লোগান একটা অ্যাটাক ব্যবহার করে, যেখানে লোগানের মুখ থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু হয় এবং নিমেষের মধ্যেই লোগানের পুরো শরীর উধাও হয়ে যায়, শুধু মুখটুকুই দেখা যায়। তারপরে লোগান ওই নিনজাগুলোর গলা কেটে দেয়। এই সব কিছু দেখে এমা এগিয়ে আসতে থাকে, কিন্তু লোগান তাকেও মেরে অজ্ঞান করে দেয় এবং তারপরে ওই নিনজাদের সাথে লড়াই করতে থাকে। আর ইতিমধ্যে এখানে মাইক এসে পৌঁছায় আর দেখতে পায় যে লোগান সব নিনজাদেরকে মেরে ফেলেছে। আর এরপরেই লোগানের সামনাসামনি পড়েই ওই নিনজাদের বস, যাকে দেখে লোগান তার বাচ্চা আর তার বউয়ের কথা মনে পড়ে। আর সে কোনো রকমের দেরি না করেই ওই বসের উপরে অ্যাটাক করে দেয়। আর এরপরেই লোগান ওই নিনজাদের বসকে জিজ্ঞাসা করে, তুমি কি করে আমার পরিচয় জানলে, আর আমি যেখানে আছি সেটাই বা তুমি কি করে জানলে? যার উত্তরে বস বলে, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি নিজেকে বাঁচাতে পারবে না। আর এখানেই আমরা লোগানের আসল চেহারা দেখতে পাই। লোগানের আসল চেহারা দেখে ওই বসটা খুবই ভয় পেয়ে যায়, আর লোগানও কোনো রকম দেরি না করে বসটাকে পুরোপুরিভাবে মেরে ফেলে। আর এরপরেই লোগান আবার ফিরে যায় তার বাড়িতে, যেখানে গিয়ে লোগান তার বউ এবং বাচ্চার ছবি দেখতে থাকে। আর এখান থেকেই আমরা জানতে পারি যে লোগানের মতো তার বউ এবং
এবং বাচ্চাও মুখোশ পরে লুকিয়ে থাকতো। আর এখন লোগান ওই ছবি সমেত তার পুরো বাড়িতেই আগুন লাগিয়ে দেয় এবং একটা লাল মাস্ক পরেই ওই বাড়ির থেকে কোথাও একটা চলে যেতে শুরু করে। এরপরে আমরা একটা অতীতের ঘটনা দেখতে পারি, যেখান থেকে আমরা জানতে পারি যে জাপানে যে নিনজাদের দল আছে সেই দলের অ্যাটাকগুলো অন্য দলের সাথে শেয়ার করার কোনো নিয়ম নেই। আর এই নিনজাদের কাছেই নিজেদের কাজ সব থেকে বড়, তাই তারা যে কোনো সময় নিজেদের দলের জন্য জীবনও দিতে পারে। কিন্তু এরপরে জাপানে আতঙ্কবাদীরা আক্রমণ করে, যার পর থেকে এই নিনজাগুলো একটা নতুন সরকারের হাতে চলে আসে। তারপর থেকে এই নিনজা দলগুলো একে অপরের সাথে সব রকমের অ্যাটাকগুলো শেয়ার করতে থাকে, যাতে করে সবাইকে তাড়াতাড়ি শক্তিশালী করে তোলা যায় আর জাপানের ভবিষ্যৎকেও বাঁচানো যায়। আর এই নিয়ম যেই সমস্ত দল মানবে না তাদেরকে মেরে ফেলা হয়। এরপরে লোগানের আসল নাম আমরা জানতে পারি, যেটা হলো হিগান। এবং এখন আমরা এখানে এটাও জানতে পারি যে হিগানের পরিবারকে নিনজারাই মেরে ফেলেছিল। এরপরে আমরা আবার বর্তমানে ফিরে আসি, যেখানে আমরা দেখতে পাই হিগান ওই নিনজাদের বসটাকে মারেনি, বরং তাকে বন্দি করে রেখেছে যাতে তার থেকে সব তথ্য বের করতে পারে। কিন্তু নিনজাদের সাথে লড়াই করে হিগান এতটাই আহত হয়ে পড়ে সে সেখানেই পড়ে যায় এবং তখনই ওইখানে একটা বুড়ো লোক আসে। আর আমরা জানতে পারি যে এইটা হিগানের পুরনো একটা বন্ধু, যে নিজে একটা ডাক্তার এবং সেও এখন ছদ্মবেশে রয়েছে। এরপরে ওই বুড়ো লোকটা হিগানের চিকিৎসা করতে শুরু করে এবং তার হাতের একটা চোট দেখে বলে, তুমি সিক্রেট আর্ট অফ স্টার্ক অ্যাওয়ারনেস টেকনিক ইউজ করছো তাই না? আর এখন আমরা জানতে পারি যে এই টেকনিকটার মাধ্যমে হিগান সুই দিয়ে তার হাতে পায়ে খোঁচা দিয়ে কিছুক্ষণের জন্য তার হাত পা পুরোপুরিভাবে ঠিক করে ফেলতে পারে। এরপরে বুড়ো লোকটা বলে, তুমি এই টেকনিকটা কোনোদিনও ব্যবহার করো না। এরপরে ওই বুড়ো লোকটা হিগানের চিকিৎসা করতে শুরু করে এবং তাকে একটা ইঞ্জেকশন দেয়, যেটার কারণে হিগান অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পরে হিগান চোখ খুলে তার ব্যাগ দেখতে থাকে, যেখানে অনেকগুলো মোবাইল ফোন এবং মাইকের দেওয়া কার্ডটা ছিল, যেটা হাতে নিয়ে হিগান বসে বসে কিছু ভাবতে থাকে। এরপরে সে উঠে গিয়ে ওই নিনজাদের বসটার কাছে যায় এবং তার উপরে ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং এরপরে ওই নিনজাদের বসের গায়ের উপরে তেল ঢেলে দেয়। তখন এই নিনজাদের বসটা হাসতে হাসতেই বলতে থাকে, আচ্ছা হ্যাঁ, আমার মনে পড়লো, তুমি এগুলো কেন করছো? এবং সে আরও হাসতে হাসতে বলতে থাকে, সেই সময় তোমার বউয়ের চোখের ভয়টা দেখার মতোই ছিল, আর তোমার বাচ্চার মুখ দিয়ে তো ভয়ে কথাই বেরোচ্ছিল না। সত্যি ওই দৃশ্যটা খুবই দেখার মতো ছিল। সে এই সব কিছু বলতে থাকে এবং একই সঙ্গে হাসতে থাকে, যার উত্তরে হিগান বলে, ঠিক আছে, আমি এই সব কিছু তোমার মাথার উপর থেকে একেবারেই মুছে দিচ্ছি। এই বলে সে তার উপরে আগুন ফেলে দেয় আর তাকে এইবার পুরোপুরিভাবেই মেরে ফেলে। এর পরবর্তী সিনেই আমরা দেখতে পাই FBI এর অফিস, যেখানে মাইকের বস মাইককে হিগানের কেস চাপা দিয়ে দিতে বলে, যেটার কারণ মাইক জিজ্ঞাসা করলে মাইককে চুপ করিয়ে দেওয়া হয়। তখনই এমা মাইককে বলে, সমস্ত অফিসাররাই এই কেসটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে, তাই আমাদেরকে এই কেসটা নিজেদেরকেই খুঁজতে হবে। এরপরে এমা মাইককে তার কম্পিউটার দেখিয়ে বলে, আমি মিস্টার লোগানের পরিবার সম্পর্কে অনেক খুঁজে দেখলাম আর শেষে জানতে পারলাম যে এই পরিবারটা পুরোপুরিভাবেই মিথ্যে, এই রকম কোনো পরিবারই আসলে নেই। এরপরে আমরা আবার হিগানকে দেখতে পাই, যে এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে। সে এখন রেডি হচ্ছে বাইরে বেরোনোর জন্য। সে তার হাতের মধ্যে একটা ছোট্ট বোতাম নিয়ে মনে মনেই ভাবতে থাকে, এটা তাকে তার বউ দিয়েছিল এবং বলেছিল যে এই জিনিসটা একমাত্র আমাদের সবাইকে বাঁচাতে পারে। এরপরেই আমরা দেখতে পাই যে হিগান অনেক জায়গায় যায় আর সব জায়গাতে গিয়ে সে কাউকে একটা খুঁজছে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। তাই সে খুবই দুঃখিত হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে পড়ে। সেখানেও সে শান্তিতে বসতে পারে না। ওখানে গিয়েও পুলিশের সাথে তার ছোটোখাটো একটা লড়াই হয়ে যায় আর পুলিশকে দেখেই হিগানের মাইকের কথা মনে পড়ে। তারপর পরের দিন মাইক যখন খবরের কাগজ পড়ছিল আর এমা একটা ভিডিও গেম খেলছিল, সেই সময় হিগান মাইককে কল করে আর বলে, আমি লোগান বলছি। আর ওদিকে মাইক বলে, লোগান নামের আসলে তো কেউই নেই, তাহলে তোমার পরিচয়টা আসলে কি? আর এই কথা বলতে বলতেই মাইক এমাকে ইশারা করে বলে ওই নাম্বারটা কোথা থেকে কল করছে সেটা একটু খুঁজে বের করতে। কিন্তু তখনই হিগান ফোনটা কেটে দেয় এবং ফোনটাকে ভেঙে ফেলে। তারপরে সে অন্য আরেকটা ফোন দিয়ে আরও একবার মাইককে কল করে এবং বলে, তুমি একদম আমাকে ট্র্যাক করার চেষ্টা করো না, আমি যেটা বলছি সেটা শোনো, আসো আমরা এক জায়গাতে দেখা করি, আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এটা শোনার পরেই মাইক বলে, ঠিক আছে, তাহলে লং হাওবাও নামের চাইনিজ রেস্টুরেন্টে এসে দেখা করো। এর পরের দিন মাইক সময় মতো ওই রেস্টুরেন্টে চলে যায় আর সেইখানে বসে হিগানের অপেক্ষা করতে থাকে। তখন রেস্টুরেন্টের মালিক বলে, তুমি তো অপেক্ষাই করছো, তাহলে একটু একটা কাজ করে দাও না, ডেলিভারি পার্টনাররা আসলে তুমি ওদেরকে বলবে যে এইখান থেকে খাবারগুলো নিয়ে যেতে। এই বলে সে ওখান থেকে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে হিগান এসে উপস্থিত হয়। আর এই সময় হিগানকে দেখে মাইক চিনতে পারে না,
কারণ হিগান এই সময়তে মাস্ক পরেছিল। তাই সে জিজ্ঞাসা করে, তুমি যে লোগান, আমি সেটা কি করে মেনে নেব? যার উত্তরে মাইকের দেওয়া ওই কার্ডটা দেখায়, কিন্তু তবুও মাইক বিশ্বাস করে উঠতে পারে না। এরপরেই হিগান বলে, আমি এই সব কিছু করতে এখানে আসিনি, আমি শুধু জানতে চাই এই বিগত কয়েকদিন ধরে এত মার্ডার হচ্ছে, তুমি কি সেই সব বিষয়ে কিছু জানো? যার উত্তরে মাইক বলে, আমি তোমাকে সেই সব বলতে পারি, কিন্তু তুমি কি আমার সব প্রশ্নের উত্তর দেবে? তাহলেই আমি তোমাকে সব বলবো। যার উত্তরে হিগান বলে, হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। আর তখনই মাইক তার বন্দুক বের করে আর হিগানের দিকে ধরে বলে, তুমি এখন আমার সঙ্গে পুলিশ স্টেশনে চলো, আমি তোমাকে ধরার জন্য এখানে এসেছি। আর এদের মধ্যে এখন এই সমস্ত কথা চলাকালীন ওইখানে একটা ডেলিভারি বয় আসে। তখন মাইক বলে, ওইখানে খাবারগুলো রাখা রয়েছে। তার কথা মতো ডেলিভারি বয়রা খাবার নিয়ে চলে যায়। আর এই সময় ডেলিভারি বয়টা কোনো রকমের কোনো কথা না শুনে হঠাৎই হিগানের উপরে অ্যাটাক করে দেয়। আর এই সময় হিগান নিজেকে বাঁচাতে গিয়ে তার মাস্কটা ভুল করে খুলে ফেলে। আর মাইক এই সময় হিগানের আসল মুখ দেখে একেবারেই অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এই লোকটা আবার কে? আর এইদিকে ওই ডেলিভারি বয় সেজে আসা নিনজাটার সঙ্গে হিগানের লড়াই শুরু হয়। মাইক ওই নিনজাটার দিকে গুলি চালালে নিনজাটা মাইকের উপরেও অ্যাটাক করে। তারপরেই আমরা দেখতে পারি ওই নিনজাটার হঠাৎ করেই 4টে হাত হয়ে যায়, যেইটা দেখে হিগানও তার নিনজা টেকনিক ব্যবহার করে 4টে হাত করে নেয় এবং ওই নিনজাটার সাথে লড়াই করে। তখনই আমরা দেখতে পাই এই নিনজাটা নিজের মতো নিয়ে আরও একটা কপি তৈরি করে ফেলে আর তারা দুজনে মিলে হিগানের ওপরে অ্যাটাক করে। কিন্তু হিগান একটা বোতল থেকে মদ নিয়ে মুখে দিয়ে তার উপরে আগুন দিয়ে অ্যাটাক করে, যেটাতেই ওই দুজনেই চমকে যায় এবং এই সুযোগেই হিগান তাদের দুজনেরই মাথা কেটে দেয়। আর এই সব কিছু মাইক দেখে এখন পুরোই অবাক হয়ে যায়। সে বলতে থাকে, কি তুমি? আর মিস্টার লোগানই বা কোথায়? যেটার উত্তরে হিগান বলে, আমি একজন নিনজা। এই বলে সে তার মুখের পাশে সেই বোতামটাকে টিপে দেয় আর তার মুখটা আবার মিস্টার লোগানের মতো হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই বাইরে থেকে অনেকগুলো লোক ওই রেস্টুরেন্টের দিকে গুলি চালাতে শুরু করে এবং শেষে মিসাইল দিয়ে রেস্টুরেন্টে অ্যাটাক করে। কিন্তু সৌভাগ্যবশত মাইক হিগানকে বাঁচিয়ে নেয় আর তারপরেই হিগান ওখান থেকে পালিয়ে যায়। এরপরেই আমরা দেখতে পাই জাই নামের একটা লোক এসে একটা বয়স্ক লোককে খবর দেয় যে হিগান এখনও বেঁচে রয়েছে। আর এরপরেই আমরা দেখতে পাই একটা নিনজা তার নিনজা টেকনিকের ব্যবহার করে একটা নেতার গাড়ি ব্লাস্ট করে তাকে মেরে ফেলে। আর তারপর সে এখানে ছবি দেখে হাসতে থাকে, কারণ এই নিনজাটাকে হিগানকে মারার দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপরেই আমরা এই নিনজাটাকে খাবার খেতে দেখতে পাই। এখন তার সামনে নিনজাদের বস মাস্টার ইয়ামাজি আসে এবং ইয়ামাজি ওই নিনজাটাকে হিগানের ব্যাপারে জানায়। সে বলে, হিগান হলো খুবই দক্ষ একজন নিনজা, সে খুবই অল্প সময়ের মধ্যেই বিভিন্ন নিনজা টেকনিক অর্জন করে নিয়েছে। আমরা এর আগেও হিগানকে মারার অনেক চেষ্টা করেছি এবং একবার তো প্রায় মেরেই ফেলেছিলাম। ডাক্তার বলেছিল সে মারা গেছে, কিন্তু সেবার সে সিক্রেট টেকনিক ব্যবহার করে আবার জীবিত হয়ে ওঠে। এইবার আমাদেরকে ওকে মারতেই হবে এবং ওর থেকে ওই সিক্রেট টেকনিকটা জানতেই হবে। এটা শোনার পরে নিনজাটা বলে, আপনি একদম চিন্তা করবেন না, এই কাজটা আপনি আমার ওপরে ছেড়ে দিন। এই বলে সে যেতে শুরু করে, কিন্তু হঠাৎই সে থেমে বলে, কিন্তু যদি সিনেগামি আমার কাজে বাধা দেয় তাহলে? আর এর পরবর্তী সিনেই আমরা সিনেগামি দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে সিনেগামির নাম হলো জাই। সে এখন তার মাস্টারের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে লড়াই করার জন্য। আর এখন তার মাস্টার তাকে বলে, এখনও পর্যন্ত তুমি তোমার অনেক বন্ধু নিনজাদেরকে মেরেছ, আমাদের পুরো অর্গানাইজেশনটাই নষ্ট হয়ে যাচ্ছে। তুমি সব নিনজাগুলোকে মারছ কারণ তুমি তাদেরকে ভয় পাও। এই বলেই তার মাস্টার ফ্লাইং শ্যাডো নামক একটা অ্যাটাক করে, কিন্তু জাই এই অ্যাটাকটা থেকে খুব সহজেই নিজেকে বাঁচিয়ে নিয়ে তলোয়ারটা তার মাস্টারের বুকের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়। আর এরপরে আমরা আবার মাইকের কাছে ফিরে আসি, যেখানে মাইক দেখতে পায় আগের দিন মাইক যে রেস্টুরেন্টে গেছিল হিগানের সঙ্গে দেখা করতে, সেই রেস্টুরেন্টের মালিককেই এফবিআই গ্রেপ্তার করে নিয়েছে। এটা দেখে মাইক বুঝতে পারে এফবিআই আবার এই কেসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। তখনই মাইকের বস সেখানে চলে আসে এবং তাকে বাইরে নিয়ে যায় আর তাকে একটা বেঞ্চে বসিয়ে বোঝানোর চেষ্টা করে। তাকে বলে, তোমার রিটায়ার হওয়ার সময় চলে এসেছে, তুমি সেটাতেই মনোযোগ দাও আর এই কেসটাতে অত মাথা ঘামিও না। এই বলেই সে ওখান থেকে চলে যায়। আর এরপরে আমরা আবার হিগানকে দেখতে পাই, যে এখনো বসে বসে তার পরিবারের কথা ভাবতে থাকে। আর তখনই সেখানে মাইক আসে এবং হিগানকে কয়েকটা ছবি দেখিয়ে বলে, আগের দিন ওই রেস্টুরেন্টে আমাদের উপর যারা আক্রমণ করেছিল তারা যে অস্ত্র ব্যবহার করছিল, সেই অস্ত্রটা যেই ধাতু দিয়ে তৈরি, সেই ধাতুটা একমাত্র অজা কোম্পানির কাছেই আছে। তার মানে ওই নিনজাগুলোর সঙ্গে অজা কোম্পানির কোনো না কোনো রকমের সম্পর্ক আছে। আর এই সব কিছু শোনার পরেই হিগান বলে, ওরা আমার পরিবারকে মেরেছে, আমি ওদের কাউকে ছাড়ব না, আমি ওদের সবাইকে মেরে ফেলবো। এটা শুনেই মাইক বলে, তাহলে আমি তোমায় গ্রেফতার করে নেব, আমার কাছে আর কোনো উপায় থাকবে না। লোকেদেরকে ক্রিমিনালদের থেকে বাঁচানোর জন্য আমি তোমার সাথে কাজ করছি,
এরপর সে আরও বলে, আমার কাছে অজা কোম্পানির কিছু ইনফরমেশন আছে, আর সেই ইনফরমেশনগুলো ডিসকাস করার জন্য আমি একজনকে এখানে ডেকেছি। এরপরই আমরা দেখতে পাই যে ওখানে এমা আসে, আর এখন তারা তিনজন এমার গাড়িতে বসেই ওই কোম্পানির সব রকমের ডিটেলস দেখে। এমা বলে এই কোম্পানিটা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে। এই কোম্পানিটা অনেক রকম ইন্ডাস্ট্রিতে কাজ করে, যেরকম ধরো ফাইটার প্লেন বানানো, টেলিকমিউনিকেশন, এন্টারটেইনমেন্ট এবং আরও অনেক ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করে। আর অবাক করার ব্যাপারটা হলো এইটা যে এই কোম্পানিটা খুবই কম সময়ে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আর তার থেকেও বড় ব্যাপার হলো অজা কোম্পানির যে সমস্ত প্রতিদ্বন্দ্বী কোম্পানি ছিল সেই কোম্পানিগুলোর মালিকরা সবাই অবিশ্বাস্যভাবে কোনো না কোনো দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এমনকি কয়েকদিন আগেই ইউরোপের একটা নেতার অবিশ্বাস্য মৃত্যু হয়, যে কিনা তার দেশে তার নিজের দেশের কোম্পানি ছাড়া অন্য সব দেশের কোম্পানির ব্যবসা করার নিষেধ করে দিয়েছিল। আর আমরা দেখতে পাই এখানে এমা ওই নেতার কথাই বলছে যাকে ওই নিনজাটা মেরে দিয়েছিল। আর এরপরেই এমা আরও বলে এই নেতার মৃত্যুর পরে যে নতুন নেতা হয়েছে সে সমস্ত বাইরের কোম্পানিকে তাদের দেশে ব্যবসা করার অনুমতি দিয়ে দেয়। আর এই বাইরের দেশের কোম্পানিগুলোর মধ্যে অজা কোম্পানিটাও ছিল। আমার কোথাও না কোথাও মনে হয় যে অজা কোম্পানি আর নিনজা একসঙ্গে মিলেই কাজ করছে। এরপরে আমরা ওই কোম্পানির ভিতরের একটা সিন দেখতে পাই যেখানে ওই কোম্পানি নতুন একটা রিঅ্যাক্টর তৈরি করছে যেটা 2.2 মিলিয়ন কিলোওয়াট পাওয়ার প্রতি সেকেন্ডে তৈরি করতে পারে। এবং সায়েন্টিস্টরা আরও জানায় আমাদের ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিস্টেমটাও খুব সুন্দর কাজ করছে। এই সব কিছু শোনার পরে সিইও খুবই খুশি হয়ে যায়, তারপরে এসে ওখান থেকে চলে যায়। এরপরেই আমরা দেখতে পাই ইয়ামাজি ওই সিইওর সঙ্গে দেখা করতে গেছে, আর তাকে সেই ছবিটা দেখায় যখন অনেকগুলো লোক বন্দুক দিয়ে এবং মিসাইল দিয়ে সেই রেস্টুরেন্টের ওপরে অ্যাটাক করেছিল যেখানে মাইক আর হিগান দেখা করতে গেছিল। ছবিটা দেখার পরেই ওই সিইও বলে, আমি তো শুধুমাত্র চেক করছিলাম যে আমার অস্ত্রগুলো একটা নিনজার বিরুদ্ধে কতটা শক্তিশালী, আর ওই নিনজা তো এখন আমাদের দলেরও নয়, তাই আমরা একটু টেস্ট করছিলাম। এটা শোনার পরে ইয়ামাজি বলে এর পরের বার এরকম কিছু করার আগে দুইবার ভাববে। যেটা শুনে সিইও বলে, হ্যাঁ আমি এরপর থেকে কিছু করার আগে তোমাকে জানিয়েই করব। আর এখন আমরা জানতে পারি এরা দুজনেই পার্টনার, তারা সব সময় একসঙ্গেই কাজ করে। এরপরেই আমরা আবার ফিরে আসি এমার গাড়িতে, যেখানে এমা এখন এই কোম্পানির অফিস নিয়ে কথা বলছিল এবং বলছিল আমাদের যদি এদের সম্পর্কে কিছু জানতে হয় তাহলে অফিসের ভেতরে ঢুকতে হবে। এটা বলার সাথে সাথেই এমার গাড়ির ওপর থেকে একটা অ্যাটাক হয়, আর পাশের থেকে একটা ট্রাক এসেও এমার গাড়িতে ধাক্কা দেয়, যেটার কারণে এমা আর মাইক দুজনেই আহত হয়ে পড়ে। কিন্তু হিগান ওই নিনজাটার সঙ্গে লড়াই শুরু করে। হিগান নিনজার সব অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে ওই নিনজার গলার মধ্যে তলোয়ার ঢুকিয়ে মেরে দেয়। আর আমরা জানতে পারি এই নিনজাটাকে সেই নিনজা পাঠিয়েছে যাকে হিগানকে মারার কাজ দেওয়া হয়েছে। হিগান ওই নিনজার গলায় আটকানো ক্যামেরাটা নিয়ে ওই ক্যামেরার মাধ্যমে গলা করার ইশারা করে, আর তারপরে ক্যামেরাটা ভেঙে ফেলে। আর একটু পরেই ওখানে অ্যাম্বুলেন্স এসে এমা আর মাইককে হসপিটালে নিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই হিগানের অনেকগুলো ফোনের মধ্যে একটা ফোন হঠাৎই বাজতে শুরু করে। ফোনটা রিসিভ করলে ফোনের ওপাশ থেকে একজন বলে, তাহলে আমরা এখন কথা বলতে পারি? যার উত্তরে হিগান বলে, কে তুমি? যেটার কোনো উত্তর ওই লোকটা দেয় না। সে বলে, তুমি চিন্তা করো না, আমাদের এই ফোন কেউ ট্র্যাক করতে পারবে না। তুমি তো এখন অজা সিটির দিকে যাচ্ছ তাই না? ওই সিটিটা পুরো সিকিউরিটিতে ঘেরা আছে, তুমি একা একা সিকিউরিটিগুলো পার করতে পারবে না, তাই আমাকে তোমার সাহায্য করতে দাও। যেটার উত্তরে হিগান বলে, যেই নিজের আসল আওয়াজে কথা বলতে পারে না, যেই নিজের নাম বলতে পারে না, তোমার কি মনে হয় আমি তাকে বিশ্বাস করব? যেটার উত্তরে ওই লোকটা বলে, এটাই তো নিজেদের কাজ তাই না, নিজেকে গোপন রেখে সবার তথ্য সংগ্রহ করা। এটা শুনে হিগান একটু অবাক হয়ে যায়। এরপরেই ওই লোকটা বলে, তুমি আমাকে বিশ্বাস করো আর না করো, আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি, ওই লোকেশনে আমাদের দেখা হবে। এই বলে লোকটা ফোন কেটে দেয়। এরপরেই আমরা হসপিটালের সিন দেখতে পাই যেখানে মাইক বসে বসে তার পরিবারের ছবি দেখছিল। আর আমরা এখানে জানতে পারি মাইকের মেয়েকে একজন গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। আর মাইক একজন FBI অফিসার হওয়া সত্ত্বেও সেই লোকটাকে খুঁজে বের করতে পারেনি, আর সেই কারণেই তার বউ তাকে ছেড়ে চলে যায়। এরপরে ওইখানে হিগান মাইকের সাথে দেখা করতে আসে এবং তাকে সব ঘটনা বলে, যেটা শোনার পরে এমা চেক করে বলে, হ্যাঁ অজা সিটির খুবই সিকিউরিটি, কেউ চট করে ওই সিটিতে ঢুকতে পারবে না। তখন মাইক বলে, কিন্তু ওই লোকটা হঠাৎ তোমাকে সাহায্য করতে চাইছে কেন? এটা কোনো রকমের কোনো জাল নয় তো? তখনই এমা বলে, ডার্ক ওয়েবে একটা গ্রুপ আছে যারা ওই অজা গ্রুপের উপরে সবসময় নজর রাখে, আর ওই ওয়েবসাইটের মালিকের ঠিকানা আমি খুঁজে পেয়ে গেছি। যেটা শোনার পরে মাইক বলে, ঠিক আছে তাহলে আমি ওখানে একাই যাব ওই লোকের সাথে কথা বলতে। কিন্তু এমা বলে, না আমরা সব কিছু সবার সামনে আনতে চলেছি, তাই আমি তোমাকে এইখানে একা যেতে দেব না। যেটা শোনার পরেই হিগান বলে, তোমাদেরকে খুবই সাবধান থাকতে হবে, সাবধানে এই কাজটা করতে হবে। তারপরেই মাইক হিগানকে আরও জিজ্ঞাসা করে, তোমার বউ কি জানতো যে তুমি একটা নিনজা? যার উত্তরে হিগান বলে, হ্যাঁ সে জানতো,
আমার বউ সেও একজন নিনজা ছিল, আর আমাদের নিনজাদের মধ্যে নিয়ম ছিল যে আমরা কোনো সময়ই কোনো নিনজার কাছাকাছি যেতে পারবো না, আর কোনো নিনজাকে বিয়েও করতে পারবো না। আর আমরা এই নিয়মটা ভেঙেছিলাম বলেই আমাদেরকে ওই নিনজার গ্রুপ বের করে দিয়েছিল। আর এর পরবর্তী সিনেই আমরা আবার একটা মিটিং দেখতে পাই, যে মিটিংয়ে অজে কোম্পানির সিইও ইয়ামাজি এবং হিগানকে মারার জন্য যে নিনজাটাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আরও অনেকজন নিনজা মিলে হিগানকে মারার প্ল্যান করতে থাকে। আর আমরা দেখতে পাই যে এই মিটিংয়ে সব কথাগুলো একটা কাক শুনে ফেলে, আর তারপরে সে সেখান থেকে উড়ে চলে যায়। এরপরে গাড়ি করে যাওয়ার সময় অজে কোম্পানির সিইও তার সেক্রেটারি ডিলিকে জিজ্ঞাসা করে ওই নিনজাটা কি এতটাই শক্তিশালী, এতটাই ভয়ানক যে আমরা বারবার ওকে নিয়ে এত আলোচনা করছি? যার উত্তরে ডিলি বলে, কেন, তোমার কি ওকে ভয় লাগছে? সিইও বলে, না, ভয় লাগছে না, আসলে আমি খুবই উত্তেজিত, আমি ওর মতো একটা রোবট বানাতে চাই। আর এর পরবর্তী সিনেই আমরা দেখতে পাই যে জাই ইয়ামাজিকে জিজ্ঞাসা করে, তাহলে আমি কি যাবো হিগানকে মারতে? যার উত্তরে ইয়ামাজি বলে, না, তুমি কোথাও যাবে না, আমি অন্য নিনজাদেরকে হিগানের পিছনে পাঠাবো আর ওর থেকে সব সিক্রেট টেকনিক বের করে নেব। এরপরে ইয়ামাজি আরও বলে, নিনজাদের কিছু কোড থাকে আর সেই কোডগুলো তারা কোনো সময়েই ভাঙে না। সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম 3টে কোড হলো নিনজারা নিজেদের কোড কোনো সময় অন্য কারোর সাথে শেয়ার করে না। দ্বিতীয় হলো নিনজারা কোনো সময়ই কোনো রকমের সম্পর্ক স্থাপন করতে পারবে না। আর তৃতীয় হলো নিনজাদের মিশন সব কিছুর আগে তারা তাদের মিশনের জন্য জীবনও দিতে পারে। আর এরপরেই আমরা একটা সিন দেখতে পাই যেখানে নিনজারা ন্যাশনাল সিকিউরিটি লোকেদেরকে মেরে ন্যাশনাল সিকিউরিটির কিছু কাগজপত্র চুরি করে নেয়। এরপরে আমরা সেই সিনটা দেখতে পাই যেখানে হিগান, মারি আর জাই শিনোবি হওয়ার শপথ নিচ্ছিল। এরপরে এই তিনজনকেই আলাদা আলাদা সিক্রেট টেকনিক শেখানো হয় আর তাদেরকে বলা হয় এই টেকনিকটা তারা যেন কারোর সাথে শেয়ার না করে। তাদেরকে যখন এসব কিছু বলা হচ্ছিল তখন ইয়ামাজিও ওইখানেই উপস্থিত ছিল। আর এরপরেই এই শপথের অনুষ্ঠান শেষ হলে তারা তিনজনই একটা ঘরের মধ্যে বসে ড্রিঙ্কস খেতে থাকে। তখন হিজারি ইয়ার্কি মেরে বলে, তুমি আবার তোমার সিক্রেট টেকনিকটা যেন আমাদের সাথে আমাদের সামনে বলে ফেলো না। যেটার উত্তরে যাই বলে, না, আমি এই ব্যাপারটা খুবই খেয়াল রাখবো। এরপরে সে আরও বলে, জানি না ভবিষ্যতে কি হতে চলেছে, হতেই পারে যে ভবিষ্যতে আমাদেরকেই একে অপরের সঙ্গে লড়াই করতে হচ্ছে, তাই এই রিংটা আমাদের বন্ধুত্বের আর এইটা আমাদের প্রমিসের প্রতীক হয়ে থাকবে। যেইটা শুনে মারি বলে, কিসের প্রমিস? এটার উত্তরে যাই বলে, যেটাই দরকার হবেই আমরা তিনজনেই সেটা নিজেদের জীবনের বিনিময়ে হলেও করব। এই বলে তারা তিনজন নিজেদের ড্রিঙ্ক খেয়ে ফেলে। এরপরে মারি আর হিগান একটা মিশনে যায় যেখানে লড়াই করার পরে মারি আহত হয়ে পড়ে, আর সেই কারণে হিগান সেখান থেকে মারিকে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে মারি বলে, তুমি আমাকে এখানে ছেড়ে দাও এবং তুমি মিশনটা কমপ্লিট করো। যার উত্তরে হিগান বলে, না, আমি তোমায় এখন এভাবে ফেলে যেতে পারবো না। তখনই মারি নিজেকে তার তরোয়াল দিয়ে মেরে ফেলতে যায়, কিন্তু হিগান ঠিক সময়ে তরোয়াল ধরে মারিকে বাঁচিয়ে ফেলে। মারি বলে, আমাদের কোড মেনে চলতে হবে, আমাদের কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে হবে না। যেটার উত্তরে হিগান বলে, আমি তোমায় যেদিন দেখেছি সেই দিনই কোড ভেঙে ফেলেছি, সেদিন থেকেই আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এই বলে তারা দুজনেই দুজনের খুব কাছে চলে আসে। আর এদিকে যাই এদের দুজনকে খুঁজতে খুঁজতে তাদেরকে একসঙ্গে দেখে ফেলে। আর এর পরবর্তী সিনেই আমরা আবার মাইকের কাছে ফিরে আসি যেখানে মাইক অজা কোম্পানির পুরনো কর্মচারীর সঙ্গে দেখা করার জন্য রেডি হচ্ছিল। তখনই মাইকের কাছে বসের ফোন আসে। বস বলে, তোমায় আর কোনো কাজ দেওয়া হবে না, আর তোমার সহকর্মী এমাকে অন্য একটা নতুন কাজে যুক্ত করে দেওয়া হয়েছে। যার পরে শেষবারের মতো মাইক এমার সাথে দেখা করে, যেখানে এমা মাইককে একটা রেস্টুরেন্টে খাওয়ার ইনভিটেশন দেয়। আর ওদিকে হিগানও এখন সেই অচেনা নাম্বার থেকে আসা ফোনের দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। আর তারপরে আবারও সেই অচেনা নাম্বারটা থেকে ফোন আসে এবং বলে, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ। এরপরে সেই অচেনা লোকটা সিকিউরিটি সম্পর্কে বলতে শুরু করে। অজা সিটিতে হাজারো সিসিটিভি রয়েছে এবং হাজারো ড্রোন সবসময় আকাশে উড়ে বেরিয়ে পাহারা দিচ্ছে। এই শহরের মধ্যে ঢোকা প্রতিটি গাড়ির ভেতরে লোকজনকে তারা সঙ্গে সঙ্গে স্ক্যান করে এবং যদি কোনো অচেনা লোক ঢুকে যায় তাহলে সঙ্গে সঙ্গে ড্রোনগুলো ওই গাড়িটাকে গুলি করতে শুরু করে দেয়। আর এই পুরো শহরের ওপরে একটা ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড আছে, তাই এই শহরের ওপর দিয়ে যাওয়াও সম্ভব নয়। একমাত্র রাস্তা হলো এই শহরটার ভেতরে আন্ডারগ্রাউন্ড দিয়ে প্রবেশ করা। কোন দিক দিয়ে ঢুকতে হবে সেটার আমি তোমাকে একটা ম্যাপ পাঠিয়ে দেবো, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে আন্ডারগ্রাউন্ডে অনেক সিকিউরিটি রয়েছে আর এমনকি লেজারও লাগানো আছে। তোমাকে এই সব কিছু থেকে লুকিয়ে লুকিয়ে ওই শহরের মধ্যে ঢুকতে হবে। আর সব থেকে শেষে একটা ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড রয়েছে যেটাকে আমি 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে পারবো, আর তোমাকে ওই 5 সেকেন্ডের মধ্যেই ঢুকতে হবে। তাহলে বলো, তুমি কি পারবে এসব কিছু করতে? যার উত্তরে হিগান বলে, হ্যাঁ, আমি অবশ্যই পারবো। এরপরেই হিগান মাস্ক পরে রেডি হয়ে যায় আর ওই লোকটা হিগানকে বলে, 8 মিনিটের জন্য আমি সব ক্যামেরাগুলোকে হ্যাক করে নিয়েছি, তোমার কাছে মাত্র 8 মিনিট আছে।
আর তারপরেই সবাই জানতে পেরে যাবে। এটা শুনেই হিগান দৌড়েই ওই সিটির আন্ডারগ্রাউন্ড দিয়ে ঢুকতে শুরু করে। আর লোকটা ফোনে হিগানকে যেরকম যেরকম বলতে থাকে হিগানও ঠিক সেই রাস্তা দিয়েই ভিতরে যেতে থাকে এবং যাওয়ার সময় হিগানের গায়ে একটু লেজার লেগে যায় আর অ্যালার্মও বাজতে শুরু হয়। আর কিছু গার্ড দৌড়ে আসতে থাকে। এটা শুনে লোকটা বলে, তুমি থামবে না, তুমি দৌড়াতে থাকো। হিগানও তার কথা মতো দৌড়াতেই থাকে। আর দৌড়াতে দৌড়াতেই হিগান পৌঁছে যায় ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডটার সামনে। আর কথা মতো ওই লোকটা শিল্ডটাকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করে দেয়। আর এই সুযোগেই হিগান ওই শিল্ডটার জায়গাটা পার করে ফেলে। পার করে সে দেখতে পায় তার সামনে জাই দাঁড়িয়ে রয়েছে। আর আমরা দেখতে পাই ওই ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডটার এক পাশে জাই আর অন্য পাশে হিগান দাঁড়িয়ে রয়েছে। হিগান এই সময় জাইকে জিজ্ঞাসা করে, মারি মারা গেছে, এটা কি ইয়ামাজি বলেছিল? যার উত্তরে জাই বলে, তুমিও খুব তাড়াতাড়ি মরতে চলেছ। আর এই বলেই জাই ওখান থেকে চলে যায়। আর এরপরেই আমরা মাইককে দেখতে পাই। সে এখন বলছিল, আমার তো মনে হয় না যে এরকম একটা জায়গাতে কোনো অজার এমপ্লয়ি থাকবে। আর তার উত্তরে এখন ফোনে এমা বলে, আমি পুরো চেক করে নিয়েছি, ও এখানেই থাকে। তুমি একটা কাজ করো, তুমি ভেতরে যাও। আর আরও একটা কথা, আমাকে এখন দরকার ছাড়া বেশি কল করবে না। যার এই সমস্ত কথাগুলো শোনার পরে মাইক চলে যায় একটা গেমের দোকানে। সে গিয়ে দেখতে পায় যে একটা লোক শুয়ে রয়েছে। মাইক তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি কোনো গেম আছে? যেটা শুনে ওই লোকটা ঘুম থেকে উঠে যায়। আর সে বলে, তুমি আবার কে? আর এখন মাইক বলে, তোমার নাম কি জেসন কার্ডেনাস? আর এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে ইয়ামাজি, নিনজা এবং আরও অনেকে একটা মিটিংয়ে রয়েছে। আর তারা সবাই এটাই আলোচনা করছে যে ইলেকট্রোম্যাগনেটিক ব্যারিয়ারটা হঠাৎ করে বন্ধ কী করে হয়ে গেল। তাহলে হয়তো হিগান এটা আগে থেকে জানতো যে কখন ব্যারিয়ারটা বন্ধ হবে, আর সেই সুযোগেই হয়তো সে ভেতরে চলে এসেছে। তার মানে নিশ্চয়ই আমাদের কোম্পানির থেকেই কেউ হিগানকে সাহায্য করছে। যেটা শুনে এখন নিনজাকে বলে, আমাদের না এত চাপ নেওয়ার দরকারই নেই। আমরা একটা কাজ করি, আমরা আমাদের পুরো ফোর্সকে হিগানের পেছনে পাঠিয়ে দিই ওকে মারার জন্য। ও মরে গেলে আমাদের আর কোনো চাপই থাকবে না। কিন্তু এই সময় ইয়ামাজির সেক্রেটারি বলে, না না, এটা হয়তো খুব একটা ভালো প্ল্যান হবে না। শহরে লড়াই করলে অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে। আমাদেরকে আগে ওকে যে করেই হোক কন্ট্রোল রুমে আনতে হবে, তারপরে আমরা সেইখানে ওকে মারবো। যেই প্ল্যানটা এই সময় সবারই ভালো লাগে। আর সে একই সঙ্গে এটাও বলে, হিগানের ওপর যদি আমরা নজর রাখি তাহলে আমরা অনেক তথ্যও পাবো, যেগুলো কিন্তু আমাদের পরে খুবই কাজে লাগবে। আর এরপরেই আমরা হিগানকে দেখতে পাই যে কোম্পানির ভেতরে এক জায়গাতে লুকিয়েছিল। তার কাছে এখন একটা আননোন নাম্বারে থেকে কল আসে। আর সেই কলটাতে বলে, এই কোম্পানি তোমাকে ভেতরে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করছে, যাতে তারা তোমাকে ভেতরে ঢুকিয়ে মারতে পারে। কিন্তু হিগান বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখানে এসেছি ইয়ামাজিকে মারতে, আর এটা আমি করবই। যেটা শোনার পরে কলে লোকটা বলে, ঠিক আছে, তাহলে 7টার সময় একটা প্যারেড হবে, তুমি সেইটার সাহায্যে ভেতরে ঢুকতে পারবে। তাই তোমার সামনে আসা ফাইটগুলোর জন্য তোমাকে অল দ্য বেস্ট। আর এখন অন্যদিকে আমরা মাইক আর জেসনকে দেখতে পাই। যেই সময় জেসন মাইককে বলে, তুমি আমাকে কি করে খুঁজে পেলে? আর তুমিও কি তাহলে টাকার জন্য অজা কোম্পানিকে আমার লোকেশন বলে দেবে? আমি অনেক বছর ধরে এখানে লুকিয়ে রয়েছি। যার উত্তরে মাইক বলে, না না, আমি তোমার লোকেশন কাউকে বলবো না, শুধু আমার কিছু তথ্যের দরকার, তুমি আমাকে সেইগুলো দিয়ে দাও। আর এরপরেই আমরা দেখতে পাই যে জেসন মাইককে নিয়ে যায় তার বেসমেন্টে, যেখানে অনেক যন্ত্রপাতি রাখা ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে অজা সিটিতে ফেস্টিভ্যাল চলছে। আর হিগানও এই সময় অজা সিটির মধ্যেই ঢুকে যায়। আর তার প্রত্যেকটা মুভমেন্ট এই সময় ইয়ামাজি, নিনজা এবং বাকি সবাই লক্ষ্য করছিল। হিগান যেই সময় তাদের ইচ্ছে মতো জায়গাতে যায়, ঠিক তখনই অনেকগুলো নিনজা মিলে হিগানের সামনে চলে আসে। আর অন্যদিকে এখন জেসন মাইককে বলে যে অজা কোম্পানি তাকে বের করে দিয়েছিল, আর সেই কারণে সে অজা কোম্পানিকে ডিস্ট্রয় করতে চায়। এখন মাইক তাকে এই বিষয়ে পুরো সাপোর্ট করে আর তাকে বলে, তুমি অজা কোম্পানির সার্ভারগুলো হ্যাক করো, আমি এই কাজে তোমাকে পুরো সাহায্য করব। কিন্তু জেসন প্রথমে একটু ভয়ই পায়, কিন্তু তারপরে মাইক একটু সাপোর্ট দিলে সে কাজ শুরু করে দেয়। অন্যদিকে আমরা এই সময় হিগানকে দেখতে পাই। সে একের পর এক সব নিনজাদেরকে মারতে থাকে, আর তাদের সবাইকে মারার পর সে অন্ধকারের মধ্যেই উধাও হয়ে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই যে জেসন অজা কোম্পানির সার্ভার হ্যাক করার চেষ্টা করছিল, আর সেখান থেকেই সে অজা কোম্পানির সার্ভারে একটা ডিটেলস খুঁজে পায়। ওদের সার্ভারে বাউন্ড নামের একটা ফোল্ডারের মধ্যে অনেক মানুষের ডিটেলস রয়েছে, কিন্তু এইগুলো যে নিনজাদের ডিটেলস কিনা সেগুলো এখনো পর্যন্ত মাইক জানে না। আর ওই সমস্ত নামগুলো পরপর দেখতে দেখতেই হঠাৎই মাইক এমার নাম খুঁজে পায়, যেইটা দেখে মাইক একেবারেই চমকে যায় যে এমার নাম অজা কোম্পানির সার্ভারে কি করছে, ওরা এমাকে দিয়ে কি কাজ করায়। আর তারা এই সমস্ত করতে করতে সার্ভারের অ্যাক্সেস ক্যান্সেল হয়ে যায়।
আর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে বাইরে অনেকগুলো অজা কোম্পানির গার্ড চলে আসে, যে বিল্ডিংয়ের মধ্যে মাইক আর জেসন ছিল। তারা এই সময় বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। এখন মাইক আর জেসন ওর মধ্যেই কোনো রকমে লুকিয়ে থাকে, আর তারপরে ওই সমস্ত গার্ডগুলোকে ডিস্ট্র্যাক্ট করে তারা দুজন ওখান থেকে পালিয়ে যায়। আর সেই সময় মাইক জেসনকে বলে হয়তো FBI নিজেই অজা কোম্পানিকে ওদের লোকেশন দিয়ে দিয়েছে। আর এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে হিগান সমস্ত গার্ডদের আর নিনজাদেরকে লাগাতার মারতে থাকে, সে কাউকে ক্ষমা করে না। আর এদিকে জেসন আর মাইকের পেছনে এখনও পর্যন্ত অজা কোম্পানির গার্ডরা লেগেই থাকে, আর তারা জেসনের গাড়ির ওপর প্রচুর গুলিও চালায়। আর এরপরে জেসন সামনের একটা লরির খুব সামনে গিয়ে গাড়িটা ঘুরিয়ে নেয়, যে কারণে পেছনের অনেকগুলো গার্ডের গাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু তবুও যে কয়েকটা গার্ড বেঁচে থাকে তারা জেসনের পেছন করতেই থাকে। কিন্তু এই সময় মাইক তার গাড়ি দিয়ে মুখ বের করে আর তাদের উপরে গুলি চালায়, আর নিমেষের মধ্যেই তাদের সবাইকে মেরে ফেলে। অন্যদিকে এখন আমরা দেখতে পাই যে হিগান একটা লিফটের সামনে আসে, আর এই সময় সে তার ফ্যামিলির কথাই মনে করছিল, যে সে তার পরিবারের সঙ্গে কত খুশি ছিল, কিন্তু এই সমস্ত নিনজারা তাকে খুশি থাকতে দেয়নি। আর আমরা দেখতে পাই যে হিগান এই সময় অনেকগুলো নিনজাকে মেরে ফেলেছে, আর তারপরে সে লিফট দিয়ে ওপরে উঠে যায় ইয়ামাজিকে মারার উদ্দেশ্যে। কিন্তু ওপরে উঠতেই সে দেখতে পায় সেখানে ইয়ামাজি নেই, বরঞ্চ 4টে রোবট রয়েছে। আর সেই একটা রোবটের ভেতরে সেই নিনজাটাই ছিল যাকে হিগানকে মারার কাজ দেওয়া হয়েছিল। আর এই সময় হিগান ঘরের বাইরে একটা হেলিকপ্টার দেখতে পায়, যেই হেলিকপ্টারের ভেতরে ইয়ামাজি বসেছিল। আর তাকে দেখা মাত্রই হিগান তাকে মারার প্ল্যান নেয়, কিন্তু এই সময় সমস্ত রোবটগুলো এসে হিগানের উপরে অ্যাটাক করে। আর এরপরে হিগান তার নিনজা টেকনিক শ্যাডো ক্লোনের ব্যবহার করে, যেগুলোর মাধ্যমে সে সমস্ত রোবটগুলিকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। আর তারপরে সে সেখানকার কাজ ভেঙে সোজা এগিয়ে যায় হেলিকপ্টারের দিকে। সে বাইরে বেরোনো মাত্রই হেলিকপ্টারের মধ্যে একটা দড়ি দিয়ে ঝুলে থাকে, কিন্তু এই সময় হেলিকপ্টারের মধ্যে থাকা একজন সে দড়িটাকে গুলি করে ছিঁড়ে দেয়, যার পরে হিগান নিচের হেলিকপ্টার প্যাডে গিয়ে পড়ে। আর এই সময় তার সামনে ওই 4টে রোবট আবার চলে আসে। এইদিকে হিগানকে আমরা দেখতে পাই সে একেবারে ঠিক করে নিয়েছে ইয়ামাজিকে সে এখনই মারবে। আর এইটা বলি সে একটা সুই বের করে, যেই সুইটা হলো হিগানের একটা স্পেশাল টেকনিক। আর এটা হলো সেই টেকনিকটাই, যেই টেকনিকটা আরেকবার ব্যবহার করলে হয়তো হিগান মরেও যেতে পারে। যেটা ভাবতে ভাবতে হিগান বলে আমি আর কিছুক্ষণের মধ্যেই আমার পরিবারের কাছে যাচ্ছি। এই বলে সে সুইটা তার বুকের মধ্যে গাঁথে, কিন্তু সেই সময় 4টে রোবট একসঙ্গে এসে হিগানের ওপরে অ্যাটাক করে। কিন্তু হিগান এই সময়ও পিছিয়ে থাকে না, সে প্রথমেই সবুজ রোবটটার উপরে অ্যাটাক করে, আর তারপরে সেখানে একটা ধোঁয়ার বোম ছেড়ে দেয়, যেই কারণে কোনো রোবটই কিছু দেখতে পারে না। আর এরপরে হিগান এক এক করে সমস্ত রোবটগুলোকে মারতে থাকে। আর এরপরে হিগান তার একটা স্পেশাল নিনজা টেকনিকের ব্যবহার করতে যায়, কিন্তু সেই সময় কয়েকটা অস্ত্র এসে হিগানের শরীরে লাগে, যেগুলোর কারণে হিগান একেবারে কমজোরি হয়ে পড়ে। আর এখন ধোঁয়াগুলো ধীরে ধীরে কেটে যায়। আর এই সময় গোলাপি রোবটটা এসে হিগানকে ধরে ফেলে, কিন্তু সবুজ রোবটটা গোলাপি রোবটটা থেকে হিগানকে ছাড়িয়ে নেয়, আর তারপরে নিজেই হিগানকে মারতে শুরু করে আর বলে এটা আমার জিনিস, আমি ওকে মারবো। আর এখন সে হিগানকে খুবই মারে। হিগান এই সময় একেবারেই কমজোরি হয়ে পড়ে। আর তারপরে সেখানে বৃষ্টি শুরু হয়, আর এখন জাইও ওখানে চলে আসে। আর তারপরে জাই হিগানকে বলে তুমি বুঝতে পারছো, তুমি যেই রাস্তাতে চলছো সেই রাস্তাতে তুমি শুধুমাত্র নরকেই যাবে। কিন্তু হিগান এই সময় উঠে দাঁড়ায় আর জাইকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সে জাইয়ের কিছুই করতে পারে না, কারণ সে এখন খুবই কমজোরি হয়ে পড়েছিল। আর এরপরে জাই তার তরোয়াল বের করে আর তাকে বলে চলো তাহলে আমরা এই সমস্ত কিছু এখানে শেষ করি। কিন্তু এরপরে হঠাৎই একটা কিছু হয়, আর সঙ্গে সঙ্গে গোলাপি রোবটটা এসে হিগানকে জাইয়ের থেকে বাঁচিয়ে নেয়। আর বাকি যে সমস্ত রোবটগুলো ছিল আমরা দেখতে পাই যে সেগুলোর শরীরেও কোনো একটা ডিভাইস লেগে রয়েছে, যেই কারণে সেগুলো আর কোনো কাজ করছে না। আর এরপরে জাই যখন এগিয়ে যায় গোলাপি রোবটটাকে মারতে, সেই সময় গোলাপি রোবটটা জাইয়ের উপরে একটা বোম ছুঁড়ে মারে, আর সেই বোমটা ব্লাস্ট হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই যে গোলাপি রোবটটা হিগানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা মাইক আর জেসনকে দেখতে পাই, তারাও এখন খুবই দুর্বল হয়েছিল, আর মাইকের শরীরে তো একটা গুলিও লেগে গেছিল। আর এরপরেই আমরা জানতে পারি যে জাইও একটা সিক্রেট টেকনিকের ব্যবহার করে, আর তার সামনে অনেকগুলো কাক নিয়ে এসে একটা শিল্ড বানায়, আর সেই গোলাপি রোবটের করা বোমের অ্যাটাক থেকে সে নিজেকে বাঁচিয়ে নেয়। আর তারপরে তারা সবাই ভাবতে থাকে যে এরকম কেন হলো, ওই গোলাপি রোবটটা তাদেরকে ধোঁকা কেন দিল। কিন্তু এত সব কিছুর পরেও সবুজ রোবটে থাকা নিনজারা বলে যা হয়েছে হয়েছে, এইবার শিকার করতে আরও বেশি মজা হবে। আর এরপরেই আমরা জানতে পারি যে পুরো শহরে হিগান আর ওই পিঙ্ক রোবটের খোঁজ চলতে থাকে। আর এখনই আমরা জানতে পারি যে ওই পিঙ্ক রোবটের মধ্যে আর কেউ না, বরঞ্চ আমাদের এমা রয়েছে। সে এই সময় হিগানকে সুস্থ করার চেষ্টা করছিল। আর এখন আমরা একই সঙ্গে এটাও জানতে পারি যে অজা কোম্পানি সমস্ত সাধারণ মানুষের মধ্যে একটা চিপ ঢুকিয়ে দিয়েছে, যেটার সাহায্যে তারা সবাইকে কন্ট্রোল করতে পারছে। আর এইভাবেই তারা হিগান আর এমাকে খুঁজছে। আর এদিকে এমা এখন হিগানকে বলে এত ভালো টেকনোলজি থাকা সত্ত্বেও তোমাকে হিল করতে আমার ভালোই সময় লাগবে।
আর এখন একই সঙ্গে আমরা এটাও জানতে পারি যে এমার ফেসও রিয়েল নয়, সেও হিগানের মতোই তার চেহারা বদলে রাখে। আর এখন হিগান এমাকে জিজ্ঞাসা করে তুমি এরকম কেন করলে, যার উত্তরে এমা বলে যেন আমি তোমার কাছে আসতে পারি। আসলে ইয়ামাজি আমাকে একটা মিশন দিয়েছিল যে তুমি যে সিক্রেট নিনজা টেকনিকটা পারো, যেটার সাহায্যে তুমি মরে গেলেও আবার বেঁচে উঠতে পারো, সেইটাকে আমাকে খোঁজ করতে হতো। আর এই কারণেই আমি FBI জয়েন করে তোমার খোঁজ করছিলাম। কিন্তু এরপরেই হিগান জিজ্ঞাসা করে এই সমস্ত বিষয়গুলো কি মাইকও জানে, যার উত্তরে এমা বলে না না, মাইক এই সমস্ত কিছুই জানে না, ও তো একটা সাধারণ FBI এজেন্ট। যাই হোক, আমি কিন্তু তোমাকে কল করে বলছিলাম যে তোমাকে কোথায় কোথায় যেতে হবে আর কি করে তুমি অজা কোম্পানির ভেতরে ঢুকতে পারবে। যে সমস্ত শুনে হিগান এখন খুবই অবাক হয়। সে এমাকে জিজ্ঞাসা করে তুমি যদি ইয়ামাজির লোকই হও তাহলে তুমি আমাকে কেন সাহায্য করছো, যার উত্তরে এমা বলে আমার কিছু পার্সোনাল গোল আছে আর সেগুলোকে পূরণ করতে আমার তোমাকে দরকার, কিন্তু তুমি যদি এরপরে ওই সমস্ত রোবটগুলোর সামনে যাও তাহলে তুমি নিঘাত মারা যাবে, সেই কারণে আমি তোমার জন্য একটা রোবট বানিয়েছি। আর এরপরেই আমরা ইয়ামাজিকে দেখতে পাই, যাকে অন্য একজন এসে বলছিল যে এমা যখন অজা সিটি থেকে হিগানকে নিয়ে বেরিয়ে যায় সেই সময় সে একটা স্যুটও চুরি করে নেয়, যেগুলো দেখে ইয়ামাজি বলে ঠিক আছে এই সমস্ত কোনো ব্যাপার না, আগে আপাতত খোঁজো যে ওরা কোথায়। আর এখন তারা পুরো শহরের মধ্যে এমাকে খুঁজতেই থাকে, কিন্তু তারা কোথাও কোনো ক্লুও পায় না। এদিকে আমরা দেখতে পাই যে এমা হিগানকে বলছে এই স্যুটটা খুবই অ্যাডভান্স, এখনও পর্যন্ত যতগুলো স্যুট অজা সিটিতে বানানো হয়েছে তার মধ্যে থেকে সব থেকে অ্যাডভান্স হলো এইটা। এই স্যুটটা যে কোনো নিনজা টেকনিকের সঙ্গে কম্প্যাটেবল, এইটার মধ্যে আমাকে আর অল্প কিছু কাজ করতে হবে, তারপরে তুমি এটাকে পড়তে পারবে। কিন্তু এই সময় হিগান এমাকে জিজ্ঞাসা করে যদি এই সমস্ত হওয়ার আগেই অজা কোম্পানি আমাদেরকে খুঁজে ফেলে তাহলে, যার উত্তরে এমা কিছু বলে না, সে শুধুমাত্রই একটু হাসে। সে হয়তো এতটাই কনফিডেন্ট যে তাকে অজা কোম্পানি খুঁজে পাবেই না। আর এখন অন্যদিকে আমরা মাইককে দেখতে পাই আর আমরা জানতে পারি যে ওই অ্যাক্সিডেন্টের 10 দিন পরে এখন মাইকের জ্ঞান ফেরে। জেসন তার একটা ডাক্তার বন্ধুকে দেখে তার চিকিৎসা করায় আর একই সঙ্গে সে মাইককে অনেকগুলো টাকাও দেয় যাতে মাইক কাউকে কিছু না বলে। আর এরপরে ড্রিঙ্ক করতে করতে মাইক জেসনকে বলে আমরা সেদিনকে তেমন কিছুই করতে পারিনি, কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে অজা কোম্পানির ভেতরে নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু হচ্ছে আর আমাদেরকে ওটা তাড়াতাড়ি খুঁজতে হবে। আর এখন অন্যদিকে আমরা এমাকে দেখতে পাই যে এখন এই রোবটটাকে চালানোর চেষ্টা করছিল কিন্তু সেটা চলে না, যার পরে এমা ভাবে যে এটাকে চালানোর জন্য একটা ভালো পাওয়ারফুল রিঅ্যাক্টর লাগবে যেটা শুধুমাত্র অজা কোম্পানির হেডকোয়ার্টারেই পাওয়া যাবে, কিন্তু আমি যদি ওখানে যাই তাহলে এইবার আমি নিঘাত মারা যাব, তাই আমাকে হিগানের ব্যবহার করেই কিছু করতে হবে। আর এই সময় আমরা দেখতে পাই যে হিগানের মনে পড়ছিল তার পুরনো কথা, যে কি করে তার পরিবার মারা গেল। আর এই সময় তার মনে পড়ে একবার যখন সে আহত হয়েছিল সেই সময় তার বউ তাকে ব্যান্ডেজ করে দিচ্ছিল আর সে বলছিল মানুষ যখন খুব বেশি রেগে যায় তখন তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর যদি সে খুব বেশি সতর্ক থাকে তাহলেও সে তার পুরো স্পিডকে ব্যবহার করতে পারে না। এই কারণে আমাদেরকে নিজেদের ইমোশনগুলোকে পুরোপুরিভাবেই কন্ট্রোল করতে হবে যাতে আমরা আমাদের পুরো পাওয়ারটা ব্যবহার করতে পারি। আর এখন অন্যদিকে আমরা ইয়ামাজিকে দেখতে পাই যে এই সময় প্রায় শহরের সব জায়গায় খুঁজে ফেলেছিল, কিন্তু এমা আর হিগানের খবর সে কোথাও পাচ্ছিল না। আর এখন তার নজর পড়ে এমন একটা জায়গাতে যেখানে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি ব্যবহার হচ্ছে, তাই সে সন্দেহ করে যে এমা হয়তো সেখানেই আছে। এই সময় বিগ ডি ইয়ামাজির কাছে আসে আর তাকে বলে তাহলে আমি ওইখানে যাচ্ছি, কেননা আমি খুবই লাকি আর আমি ওখানে গিয়ে এইবার এমাকে ধরেই ফেলবো। আর অন্যদিকে আমরা এমাকে দেখতে পাই সে এই সময় ওই লাল স্যুটটার পুরো প্রোগ্রামটাই বদলে ফেলে আর সে এখন হিগানকে বলে এই স্যুটটার ব্যবহার করে এইবার তুমি তোমার পুরো পাওয়ার ব্যবহার করতে পারবে, কিন্তু এর জন্য তোমাকে গভীর ঘুমে যেতে হবে, যদি তুমি না যাও তাহলে তুমি কিন্তু এই কাজটা করতে পারবে না। বা আরেক কথায় বলতে গেলে তোমার ব্রেনকে এই স্যুটটার সঙ্গে পারফেক্টলি কাজ করতে হবে, যদি তোমার ব্রেনের সঙ্গে এই স্যুটটার তালমিল না মেলে তাহলে তুমি তোমার কন্ট্রোল হারিয়ে ফেলবে, আর তোমার এই কন্ট্রোল যতটা ভালো হবে তুমি তোমার পাওয়ারটা ততটাই বাড়াতে পারবে। আর এই সময় এমা হিগানকে এটা বলে যে যেই দিনকে হিগানের পরিবার মারা গেছিল সেই দিনকে সমস্ত নিনজাদের মধ্যে এমাও ছিল, আর সেই এক সময় হিগানের গলাতে দুটো সুই মেরে দেয়, যেই কারণে হিগানের পুরো বডি চলাচল বন্ধ হয়ে যায় আর সবাই ভাবে যে হিগান মরে গেছে। আর এইভাবেই এমা সেদিনকে হিগানকে বাঁচিয়ে নেয়। এই সমস্ত শুনে হিগান খুবই রেগে যায় আর সে সঙ্গে সঙ্গে এমার গলায় গিয়ে ধরে। সে বলে তুমি আমাকে কেন বাঁচালে, আমার পরিবারকে না বাঁচিয়ে? কিন্তু এই সময় এমা কোনো উত্তর দেয় না, সে তার হাতে একটা সুইচের মাধ্যমে হিগানের বডিতে শক দেয় আর হিগান সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে।
আর এরপরে সঙ্গে সঙ্গে এমার কম্পিউটারে একটা অ্যালার্ট আসে, যে অ্যালার্টটা চেক করতেই এমা জানতে পারে যে বিগ ডি তার টিমের সঙ্গে এখানে চলে এসেছে। আর আমরা বাইরে এই সময় বিগ ডিকে দেখতে পাই, সে তার লেজারের মাধ্যমে সেখানকার গেটটা খোলে, আর গেটটা খুলতে সে একটা বম দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে সেই বমটা ব্লাস্ট হয়ে যায়, আর পুরো বিগ ডিমের টিম সেই বম ব্লাস্টের মধ্যেই চলে আসে। আর এদিকে এমা ভাবতে থাকে, আমি ওদেরকে বোকা বানিয়ে দিলাম। আর এমন সময় সঙ্গে সঙ্গে এমার ল্যাবের ওপর থেকে সবুজ রঙের রোবটটা ছাদ ফুটো করে বেরিয়ে আসে, যেইটা দেখে এমা এই সময় খুবই চমকে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি আমার লোকেশন কি করে পেলে? যার উত্তরে ওই রোবটটাই বলে, তুমি কি ভাবছিলে তোমাকে আমি খুঁজেই পাবো না? আমাদের অজা কোম্পানি সবার উপরে কন্ট্রোল রাখে। আমি দেখেছি যে তুমি অজা কোম্পানি থেকে পালানোর পরে একটা গাড়ি লাগাতার চলছিল, আর এরপরেই আমরা জানতে পারি যে এমা এই গাড়ির মধ্যেই ছিল, সে কোনো একটা জায়গাতে ছিল না। আর এখন এই সবুজ রোবটটা এমাকে বলে, তোমার প্ল্যানটা খুব একটা খারাপও না, তুমি একটা অ্যাডভার্টাইজিং গাড়ির মধ্যে ছিলে যাতে কেউ তোমার উপরে সন্দেহ না করে, কিন্তু তবুও তুমি আমার হাত থেকে বাঁচতে পারলে না। আর এরপরেই যখন এই সবুজ রোবটটা হিগানের উপরে অ্যাটাক করতেই যাবে, সেই সময় এমা গাড়ির মুখ ঘুরিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই ওই রোবটটা গাড়ি থেকে পড়ে যায়। আর এখন এমাও তার রোবট স্যুট পরে তৈরি হয়ে যায় লড়াই করার জন্য। তারা দুজনেই এখন গাড়ির থেকে বাইরে রাস্তায় বেরিয়ে আসে, আর এখন হঠাৎই রাস্তা থেকে কিছু ইলেকট্রিক বোর্ড বেরিয়ে আসে, যেটার থেকে তারা দুজনেই নিজেদের রোবট স্যুটগুলোকে চার্জ করে নেয়। আর এখন অন্যদিকে আমরা মাইক আর জেসনকে দেখতে পাই। মাইক এই সময় এমাকে কল করার চেষ্টা করে, কিন্তু এমা তার কল তোলে না। আর এখন মাইক বলে, আমরা ওই লিস্টে যাদের যাদের নাম দেখলাম তাদের সবাইকে আমাদের ফলো করার দরকার। কিন্তু ওই কথা শুনে জেসন বলে, আমাদের কাছে না তো আছে কোনো কম্পিউটার না কোনো সার্ভার, আমরা কি করে এই কাজগুলো করব। আর এখন হঠাৎই মাইকের মনে পড়ে যে এমার গাড়িতে সবসময় একটা বড় কম্পিউটার থাকতো। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে এমা আর ওই সবুজ রোবটটার মধ্যে এই সময় ফাইট চলছিল। এমা কোনো রকমই এই সবুজ রোবটটার সঙ্গে পারছিল না। এই সময় সে আশেপাশের অনেকগুলো গাড়ি আর ড্রোনকে হ্যাক করে, আর এই সমস্ত করাকালীন সে ওই নিনজাটাকে বলে, তুমি কোনোদিনই একটা আসল নিনজা হতে পারবে না, আর তুমি তো এখন কাউকে না বলে এখানে চলে এসেছো। যার উত্তরে ওই নিনজাটা বলে, আমার ওই সমস্ত কোনো ব্যাপার না যে কে আমার বিষয়ে কি বললো বা কি ভাবলো, আমার তো শুধু লড়াই দরকার, একদম জীবন আর মৃত্যুর লড়াই। আর এই সমস্ত বলতে বলতেই এমা সমস্ত গাড়ি আর ড্রোনগুলোকে হ্যাক করে ফেলে। তারপরে সেই সমস্ত কিছু মিলে সবুজ নিনজাটার উপরে অ্যাটাক করে, কিন্তু এতে ওর কিছুই হয় না। এরপরেই সবুজ রোবটটা এমার উপরে লাগাতার অ্যাটাক করতেই থাকে। এমাও এখন তার নিনজা টেকনিকের ব্যবহার করে, যেটার মাধ্যমে সে তার চারিদিকে অনেকগুলো ক্লোন বানিয়ে নেয়। আর এই সমস্ত লড়াই চলাকালীনই তাদের দুজনেরই স্যুটের পাওয়ার প্রায় শেষই হয়ে যায়, তাই তারা দুজনেই এগিয়ে যায় তাদের চার্জিং পয়েন্টের দিকে। কিন্তু এরপরেই সবুজ রোবটটা এমার চার্জিং পয়েন্টটা নষ্ট করে দেয়, যার কারণে এমা তার স্যুটটাকে আর চার্জ করতে পারে না, কিন্তু সবুজ রোবটটা তার স্যুটটাকে ফুল চার্জ করে নেয়। আর যেহেতু এখন এমার রোবটটা আর কাজ করে না, সেই কারণে সবুজ রোবটটা এমাকে এই সময় খুব মারে। আর অন্যদিকে ওই গাড়ির ভেতরে হিগান আর ওই নিনজা স্যুটটার এখনও সিঙ্কিং হচ্ছিল, যেটা এই সময় অর্ধেক মানে 50% হয়ে গেছে। আর একই সঙ্গে আমরা জানতে পারি যে ওই নিনজা স্যুটটার নামই হলো কামুই। যাই হোক, এখন এমা হিগানের মেমোরিতে একটা রেকর্ডার রেখে দিয়েছিল, যে যখনই এমা মারা যাবে তখনই হিগানের মাথায় ওই রেকর্ডিংটা চলবে। আর এখন যেহেতু এমা প্রায় মরেই যাচ্ছিল, সেই কারণে হিগান সেটা শুনতে পায়, যেখানে এমা বলছিল, তোমার বউ মারি একবার আমাকে বাঁচিয়েছিল, আর তারপর থেকেই আমি আর মারি কন্ট্যাক্টে থাকি। আর যেদিনকে তোমাদের উপরে অ্যাটাক করা হয়েছিল সেদিনকেও মারি আমাকে খবর দেয়। আমি তোমাদের পুরো পরিবারকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আমি সেটা একা করতে পারিনি। শেষ পর্যন্ত আমার কাছে সুযোগ ছিল শুধুমাত্র তোমাকে বাঁচানোর, আমি সেটাই করেছি। আর মারিও এটাই চাইতো যেন তুমি বেঁচে থাকো আর সুখে জীবনযাপন করো। এই সমস্ত কথা শুনে হিগান এখন পুরোপুরিভাবেই বদলে যায়, আর তার সাথে কামুইয়ের সিঙ্কিংটা 50% থেকে এখন পুরোপুরিভাবে 100% হয়ে যায়। আর এটা হওয়া মাত্রই আমরা দেখতে পাই যে আশেপাশের সমস্ত বাড়ির এবং সব কিছুর ইলেকট্রিসিটি চলে যায়, কারণ সেই সমস্ত পাওয়ার এখন কামুই নিয়ে নিয়েছে। আর সেই সবুজ রোবটটাও এই সময় গাড়ির দিকে তাকায়, সে দেখতে পায় যে হিগান বেরিয়ে আসছে। আর হিগানের এই সময়ও মনে পড়ে যে তার বউ তাকে কি বলেছিল, তোমাকে তোমার ইমোশনগুলোকে পুরোপুরি কন্ট্রোলে আনতে হবে, তাহলে তুমি হতে পারবে সবথেকে পাওয়ারফুল। এখন হিগান যে নিনজা স্যুটটা পরেছিল তার নাম হলো কামুই, আর এই কামুইকে এখন অজা কোম্পানির বাকি সবাইও দেখছিল। এদিকে নিনজাও এই সময় হিগানকে দেখে বলে, বাহ, এইবার মনে হচ্ছে আমি একটা আসল ফাইট করতে পারবো। আর এই বলে সে হিগানের দিকে এগিয়ে যায় তাকে অ্যাটাক করতে, কিন্তু সে অ্যাটাক করতেই পারে না। হিগান তার আগে তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়, আর তারপরেই এগিয়ে যায় নিনজাকে মারতে।
কিন্তু এই সময় নিনজা উল্টে হিগানের উপরে অ্যাটাক করে। কিন্তু এই সমস্ত অ্যাটাকগুলো হিগানের উপরে তেমন কোনো প্রভাব ফেলে না, কেননা হিগান কামুইয়ের ভেতরে থেকে এই সময় প্রচুর ফাস্ট হয়ে গেছে। তাই এরপরে নিনজা পুরো পাওয়ারের ব্যবহার করে হিগানকে অ্যাটাক করে। কিন্তু এই অ্যাটাকেও হিগানের কিছুই হয় না। সে নিনজার একেবারে সামনে চলে আসে আর তাকে মেরে গাড়ির মধ্যে ঠেলে দেয়। আর এই সময় নিনজার বুকের মধ্যে দিয়েও তরোয়াল ঢুকিয়ে দেয়। আর এই সময় নিনজা বলে, তুমি সত্যিই খুবই শক্তিশালী, তোমার সঙ্গে আমি লড়াই করে পারলাম না, কিন্তু তবুও আমি খুশি যে আমার শেষ সময়ে আমি তোমার মধ্যে একটা নিনজার সঙ্গে লড়াই করতে পারলাম, আর আমি এখন আমার সঙ্গে তোমাকেও নিয়ে যাব। এই বলে নিনজা একটা বোম অ্যাক্টিভেট করে দেয়, যে বোমের আওতায় নিনজা এবং হিগান দুজনেই আসে। কিন্তু এরপরেই আমরা দেখতে পাই যে হিগান এই সময় এতটাই ফাস্ট হয়ে গেছে যে সে নিনজার পুরো বডি স্যুটটা খুলে অনেক দূরে ফেলে দেয়, যেই কারণে বোমের কোনো প্রভাব তাদের উপরে পড়ে না। আর এরপরেই হিগান নিনজাকে বলে, তোমার মৃত্যু এত তাড়াতাড়ি আর এত সহজে হবে না। আর এরপরেই আমরা অজা কোম্পানির সিইও, সেক্রেটারি এবং ইয়ামাজিকে দেখতে পাই, যেখানে সেক্রেটারি বলে, আমাদের এখানে আজকে নিনজার কাটা মাথা ডেলিভারি এসছে, যেটা হিগানই পাঠিয়েছে। তার মানে কি হিগান আমাদেরকে কিছু বলতে চাইছে? যার এই সমস্ত কথা শুনে অজা কোম্পানির সিইওর ওপর কোনো প্রভাব পড়ে না। সে বলতে থাকে, হিগানকে কামুইয়ের মধ্যে দেখে আমার ভালোই লাগছে। যদি কোনো রকমে আমি এই সময় কামুইয়ের ডেটা পেয়ে যেতাম তাহলে তো একেবারে মজায় চলে আসতো। কিন্তু এই সময় সেক্রেটারি বলে, আমার মনে হয় না যে হিগান আমাদের সঙ্গে কোনো রকমের ডিল করবে। যেটা শুনে সিইও বলে, আমরা কি ওকে প্রচুর টাকা দিয়ে কিনতে পারবো না? কিন্তু তার এই কথার কেউ কোনো উত্তর দেয় না। এরপরে ইয়ামাজি তার চেয়ারে থেকে উঠে যায় আর বলতে থাকে, এরকম প্ল্যান করলে হবে না, আমাদের প্ল্যানগুলোকে আরও মজবুত করতে হবে আর আমাদের উদ্দেশ্যটাকে সবসময় মাথায় রাখতে হবে। এরপরেই আমরা হিগান আর এমাকে দেখতে পাই, যেই সময় এমা হিগানকে বলে, আমাদের এখন আর বেশি চাপ নিয়ে লাভ নেই, কেননা আমরা নিনজাকে তো অলরেডি মেরেই ফেলেছি। এরপর যতক্ষণ না পর্যন্ত অজা কোম্পানি এমন কাউকে খুঁজে পাচ্ছে যে তোমাকে মারতে পারবে, ততক্ষণ আর আমাদের কোনো চাপ নেই। আর এখন অন্যদিকে আমরা জাইকে দেখতে পাই, যে এখন ইয়ামাজির সামনে দাঁড়িয়েছিল। আর ইয়ামাজি তাকে এই সময় বলে, তোমার কি মনে হয় জাপানের আকাশ আগের মতনই আছে? আকাশের যে পাখিগুলো চিঠি পাঠানোর কাজ করে, ওরা তাকায় না যে আকাশের অবস্থা কীরকম। ওদের শুধুমাত্র একটাই উদ্দেশ্য থাকে, ওদের গন্তব্যস্থলে পৌঁছানো। যে সমস্ত কথাগুলো শুনে যাই এই সময় ইয়ামাজিকে বলে, আমি দুনিয়ার শেষ পর্যন্ত আপনাকেই ফলো করব। আর এই সময় ইয়ামাজিও জায়ের সামনে এগিয়ে আসে আর তাকে বলে, একটা কাজ করো, তুমি হিগানকে মারো। আর অন্যদিকে এই সময় হিগান এমাকে জিজ্ঞাসা করে যে হিগানের বউ অর্থাৎ মারির সঙ্গে তার কী সম্পর্ক ছিল, যার উত্তরে এমা বলে, মারির জন্যই আমি এখন বেঁচে আছি, মারি যদি না থাকতো তাহলে হয়তো আমি এখনও থাকতামই না। আর এরপরেই আমরা এমার অতীতের কিছুটা জানতে পারি। যেই সময় এমা একজনকে মেরে ফেলেছিল, সেই সময় মারি এসে এমাকে ধরে ফেলে। কিন্তু আসলে মারি এই সময় এমার টেস্ট নিচ্ছিল, যেই টেস্টে এমা খুব ভালোভাবে পাশ করে যায়। তাই মারি এই সময় এমাকে ট্রেনিং দেয়। আর এমার কাছে মারি ছিল একটা আইডিয়াল নিনজা। সেই সময়ে জাই, হিগান এবং মারিকে সব থেকে বেস্ট নিনজা বলে মানা হতো। আর তখন এমা তার মুখে সবসময় মাস্ক লাগিয়ে রাখতো, যেটাই একদিন মারি থেকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার মুখে মাস্ক পরে থাকো কেন। সেই সময় এমা মারিকে সব কিছু বলে যে ছোটোবেলাতেই কোনো একটা অ্যাক্সিডেন্টে তার মুখ পুরো খারাপ হয়ে গেছিল, যেই কারণে তার বাবা মা থেকে ছেড়ে দেয়। আর সেই সময় এই নিনজার অ্যাসোসিয়েশন তাকে অ্যাডপ্ট করে নেয়। আর তখনকার নিনজাদের হেড এমাকে বলে, তোমার মুখ একেবারে নষ্ট হয়ে গেছে, তাই তুমি একটা সাধারণ মানুষ হতে পারবে না, তোমাকে আমাদের সঙ্গে নিনজা হতে হবে, যেটা তুমি নিজের মুখকে বদলে রাখতে পারো। আর এই কারণেই এমা নিনজা হয়। কিন্তু যখন মারি এই সমস্ত কিছু জানতে পারে, তখন সে এমাকে বলে তার মুখের থেকে মাস্কটা সরাতে। এমার এই সময় কিছু করার থাকে না, সে ভাবতে থাকে যে মারিও হয়তো তার মুখের মজা ওড়াবে। কিন্তু মারি এই সময় এমার আসল মুখ দেখে বলে, তোমার মুখ তো খুবই সুন্দর, এই মুখের জন্য তো তুমি আজকে নিনজা হয়েছ। আর এরপরেই আমরা আবার বর্তমানে শুনতে পাই যে এমা হিগানকে বলছে, মারি সত্যি শুধুমাত্র একটা নিনজা ছিল না, সে খুবই ভালো একটা মানুষ ছিল। আর এই সময় আমরা আরও কিছু এমার অতীতের ব্যাপারে জানতে পারি। যেই সময় এমা আর মারি একসঙ্গে একটা গার্ডেনের মধ্যে ছিল। আর এখন মারি এমাকে বলে, আমি হিগান আর জায়ের সঙ্গে ছোটোবেলা থেকেই বড় হয়েছি, ওরা হয়তো দেখতে একটু ভয়ানক হতে পারে, কিন্তু আসলে ওরা খুবই ভালো মানুষ। যেই সমস্ত কথাগুলো শুনে এমা বলে, নিনজাদের জন্য তো এরকমের অ্যাটাচমেন্ট থাকাটা একদমই ভালো না। যার উত্তরে মারি এই সময় এমাকে এমন কিছু বলে যেটা এমা তখন বুঝতে পারে না। আর আমরা জানতে পারি যে মারি এই সময় এমাকে তার সিক্রেট টেকনিকটা শেখায়, যেটার সাহায্যে এমা যে কোনো কাউকে কিছুক্ষণের জন্য মৃত করে ফেলতে পারত। আর এই টেকনিকটাই সে প্রথম পর্বে হিগানের ওপরে ব্যবহার করেছিল। কিন্তু সেই সময় এমা মারিকে বলে, আমি তো জানতাম যে কোনো নিনজা তার সিক্রেট টেকনিক অন্য কাউকে শেখায় না। যার উত্তরে মারি বলে, কে জানে, হয়তো কোনোদিন এটা তোমার কাজে লেগে যেতে পারে।
পারে। আর এখন বর্তমানে এমা বলতে থাকে, ওই সময়টা আমার জীবনের সব থেকে খুশির সময় ছিল, কিন্তু তারপরেই সব কিছু নষ্ট হতে শুরু করে। আমরা আবার জানতে পারি যে অতীতে সেই সময় ইয়ামাজি ইউএস মিলিটারিদের সঙ্গে কন্ট্রাক্ট করে, যার পরে নিনজা আর মিলিটারিরা একসঙ্গে ট্রেনিং করতে থাকে। এই সময় একদিন ইয়ামাজি এমাকে জিজ্ঞাসা করে, বলো তো নিনজাদের আসল উদ্দেশ্যটা কি? যার উত্তরে এমা বলে, নিনজাদের আসল উদ্দেশ্য হলো জাপানকে রক্ষা করা। যার পরে ইয়ামাজি আবার প্রশ্ন করে, কিন্তু যদি জাপান নামের কোনো দেশই না থাকে তাহলে তাহলে নিনজারা কি করবে? তখন তাদের উদ্দেশ্য কি হবে? যেইটার কোনো উত্তর সেই সময় এমা খুঁজে পায়নি। আর তার কিছুদিন পরে নিনজাদের লিডার মারা যায়, আর ইয়ামাজি ধীরে ধীরে কন্ট্রোলে আসতে শুরু করে, যেটা অনেকে মানে আবার অনেকে মানতে পারে না। তাই নিনজা অ্যাসোসিয়েশনের মধ্যে এই সময় সব কিছু খারাপ হতে থাকে। এই সময় একদিন এমা মারিকে বলে, তুমি একটা কাজ করো না, তুমি এখন নিনজাদের হেড হয়ে যাও আর আমাদের সবাইকে লিড করো, আমাদের সবাইকে রাস্তা দেখাও। কিন্তু এই সময় মারি বলে, আমি প্রেগনেন্ট, আমি একজনকে ভালোবেসে ফেলেছি, আমি নিনজাদের কোড ভেঙে ফেলেছি, তাই আমার পক্ষে আর এই নিনজাদের মধ্যে থাকা সম্ভব না। যার এই সমস্ত কথাগুলো শুনে এমা খুবই চমকে যায়। আর এরপরেই আমরা মারি আর হিগানকে একসঙ্গে দেখতে পাই, যারা এই সময় একসাথে বসে তাদের নতুন পরিবার শুরু করার প্ল্যান করছিল। আর অন্যদিকে ইয়ামাজি এই সময় নিনজাদের ক্ষমতায় চলে আসে আর সমস্ত নিনজাদেরকে একদিন এক জায়গাতে দাঁড় করিয়ে বলে, আমরা এখন থেকে আর জাপানকে প্রোটেক্ট করব না, আমরা আগে নিনজাদের নিয়ম আর মানব না, আমরা চলে যাব ইউএসএতে, আর সেইখানে গিয়ে আমরা নতুন নিয়মে কাজ করব, আর যারা আমার এই নিয়ম মানবে না তাদের সঙ্গে এইখানে খুবই খারাপ হবে। এই সময় তিনজন সিনিয়র নিনজা ইয়ামাজির বিরুদ্ধে বলে, আর তাদের মধ্যে দুজন তো ইয়ামাজিকে অ্যাটাকও করে, কিন্তু ইয়ামাজি তার নিনজা টেকনিকের মাধ্যমে সেই দুটো নিনজাকে নিমেষের মধ্যেই মেরে ফেলে। যেটা দেখে তৃতীয় নিনজাটা এই সময় বুঝতে পারে যে ইয়ামাজির সঙ্গে এখানে লড়াই করে লাভ নেই। আর এই সময় অনেকেই ইয়ামাজির বিরুদ্ধ করে, কিন্তু কেউ ইয়ামাজির উপরে কোনো কথাই বলতে পারে না। আর এরপরেই সমস্ত বিরুদ্ধ করা নিনজারা সিনিয়র নিনজার সঙ্গে দেখা করে। যে সময় সিনিয়র নিনজা তাদের সবাইকে বলে, আমাদের এখন ইয়ামাজির বিরুদ্ধ করে কোনো লাভ নেই, তাহলে আমরা সবাই মারা যাব, এর চেয়ে ভালো আমরা একটা কাজ করব, আমরা সবাই এখান থেকে পালিয়ে যাব, আর আমাদের এই নিনজা টেকনিক আমরা আরও অনেককে শেখাবো, যাতে নিনজাদের অস্তিত্ব বজায় থাকে। আর এখন এই সিনিয়র নিনজার কথাতে সবাই রাজি হয়ে যায়, তারা সবাই ঠিক করে যে এখান থেকে পালিয়ে যাবে। আর এরপরেই আমরা দেখি যে মারিও ওই সিনিয়র নিনজার সঙ্গে দেখা করতে এসেছে। যে সময় মারিও ওই নিনজাকে একটা বাটন দেয়, যে বাটনের ব্যবহার করে যে কোনো নিনজা তার মুখ বদলাতে পারত। মারি বলে যে এইটার ব্যবহার করে আমরা সবাই এখান থেকে পালাতে পারবো, আমাদেরকে কেউ ধরতেই পারবে না, আর আমি এতদিন ধরে এটার উপরেই রিসার্চ করছিলাম। আর এই সব কিছু শুনে সিনিয়র নিনজাটা ওই বাটনগুলো নিয়ে নেয়। তারপরে যখন মারি সেখান থেকে বেরিয়ে যায়, সেই সময় সে মুখোমুখি হয় এমার সঙ্গে। আর এখন এমা তাকে বলে যে ইয়ামাজি তাকে বলেছিল মারির উপরে নজর রাখতে, যে মারি একটা ভালো লিডার হওয়ার যোগ্য কিনা, আর যদি মারি এটার যোগ্য না হয় তাহলে মারিকে মেরে ফেলতে। আর এই সমস্ত বলার পরেই এমা মারিকে বলে, তুমি তোমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলো, তাহলে তুমি আবার একটা আসল নিনজা হতে পারবে। কিন্তু মারি এই সময় এমার কোনো কথা মানে না, তাই এখন ওদের দুজনের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াই চলতে চলতেই এমা মারিকে বলে, আমি কোনোদিনও আমার বাবা মায়ের মুখ দেখিনি, কিন্তু যখনই আমি ওনাদের কথা ভাবি তখনই আমার তোমার কথা মাথায় আসে। আর এইভাবেই লড়াই করতে করতে কিছুক্ষণের মধ্যেই এমা মারিকে হারিয়ে ফেলে। যার পরে এমা মারিকে বলে, তুমি যদি চাইতে তাহলে তুমি জিততে পারতে, কিন্তু তোমার বাচ্চাকে বাঁচানোর জন্য তুমি এখন হেরে গেলে। যার পরে মারি জিজ্ঞাসা করে, তাহলে তুমি এখন কি করবে, আমাকে মেরে ফেলবে? এর উত্তরে এমা বলে, আমি জানি না, আমি এখন কি করব সেটা আমিও বুঝতে পারছি না। আসলে আমি সবসময় একটা নিনজা হতে চেয়েছি, কিন্তু সেটা যে কি করে হওয়া যায় সেটা আমি এখনও বুঝতে পারছি না। যদি আজকে আমি এখান থেকে পালিয়ে যাই তাহলে আমাকে আমার পুরো জীবন লুকিয়ে লুকিয়ে কাটাতে হবে, যেটা আমি একদম করতে চাই না। আর এই সমস্ত বলার পরে এমা নিজেকে মেরে ফেলতে চায়, কিন্তু সেই সময় মারি এমাকে আটকে ফেলে আর বলে, নিনজা মানে এমন না যে তোমার মধ্যে কোনো ইমোশন থাকবে না। আমার ভেতরে এখন যে বাচ্চাটা আছে সেটা আমাকে বুঝিয়েছে যে একটা পরিবার কীরকম হয়, আর এই বাচ্চাটার জন্যই আমি একটা নতুন জীবন শুরু করতে পারবো। এরকম ইমোশনে জড়িয়ে পড়াও আমাদেরকে একটা নতুন জীবন দেয়, তাই তুমি তোমাকে মেরো না, আমি তোমাকে সবসময় আমার পরিবারের মতোই ভেবেছি। যার এই কথা শুনে এমা এ সময় কেঁদে পড়ে, আর সে এই সময় ঠিক করে যে সে ইয়ামাজির সঙ্গেই থাকবে, তাদের সঙ্গে থেকে সে ইয়ামাজির উপরে নজর রাখবে, আর সে বাকি নিনজাদের উপরেও নজর রাখবে, আর সে সবসময় এটাই দেখবে যে সে মারিকে কী করে বাঁচাতে পারে। আর এরপরেই সে এফবিআইতেও জয়েন করে, আর সেখানেই সে মাইকের পার্টনার হয়। অন্যদিকে হিগান আর মারিও ওই সময় নিজেদের সুখের পরিবারে বসবাস করতে থাকে। আর এখন বর্তমানে এমা হিগানকে বলে, মারি যখনই লড়াই করত তখন সে কাউকে না কাউকে বাঁচানোর জন্যই লড়াই করত, তাই মারি একটা সর্বশ্রেষ্ঠ নিনজা। আমিও ঠিক মারির মতনই হতে চাই, আর সেটার জন্য আমি আমার জীবনও দিতে পারি।
আর এখন একই সঙ্গে এমা হিগানকে এটাও জানায় যে অর্গানাইজেশনে থেকে সে জেনে গেছে যে ইয়ামাজির প্ল্যানটা আসলে কি, আর সে এই সময় তার প্ল্যানকে পুরো করার কাজেই লেগে রয়েছে। আর এখন আমরা দেখতে পাই যে ইয়ামাজি আর অজা কোম্পানির সিইও অন্য একটা বিজনেসম্যানের সঙ্গে কিছু কথা বলছে। আর এরপরেই আমরা দেখতে পাই যে ইয়ামাজি আর অজা কোম্পানির সিইও অন্য কারোর সঙ্গে একটা মিটিং করছে, যে হলো অন্য একটা দেশের প্রেসিডেন্ট। এই সময় অজা কোম্পানি ওই প্রেসিডেন্টকে অফার করে ওনাদের দেশে পাওয়ার প্ল্যান্ট খোলার জন্য, কিন্তু ওই প্রেসিডেন্ট এই অফারে না করে দেয়। সে বলে যে আমরা তো তাড়াতাড়ি সব কিছু করতে পারবো না, আমাদের অপোজিশন টিম নিশ্চয়ই এটার বিরোধিতা করবে। এটা বলা মাত্রই অজার সিইও ওই প্রেসিডেন্টকে সমস্ত নাম দেখিয়ে দেয়, যে সমস্ত পলিটিক্যাল লিডারগুলো অজা কোম্পানির সঙ্গে কাজ করার জন্য মেনে নিয়েছে। যেইটা দেখে তো প্রেসিডেন্ট একেবারেই চমকে যায়। অজা কোম্পানির সিইও প্রেসিডেন্টকে বলার আগে সমস্ত পলিটিশিয়ানদের আগে থেকেই সব কিছু বলে রাখে। আর এরপরেই আমরা এমা আর হিগানকে গাড়িতে দেখতে পাই। এখন এমা হিগানকে ইয়ামাজির সমস্ত প্ল্যান ভালো করে বুঝিয়ে বলে। এমা বলে যে ইয়ামাজির উদ্দেশ্য একটাই, ওর নিনজাদের মাধ্যমে অজা কোম্পানিকে প্রোটেক্ট করা। আর অজা কোম্পানি চেষ্টা করছে সমস্ত দেশে গিয়ে ওদের উপরে পুরো কবজা করা। আমি যখন প্রথম ইয়ামাজির সঙ্গে কাজ করা শুরু করি আমি তখন থেকেই বুঝতে পারি যে ইয়ামাজি আর অজা কোম্পানি নিনজাগুলোকে শুধুমাত্রই ওদের পুতুলের মতো ব্যবহার করছে। আমি ইয়ামাজি আর অজা কোম্পানির উপরে এত ইনফরমেশন বার করি শুধুমাত্র তোমাকে সাহায্য করার জন্য, যেন আমি এগুলো তোমাকে পরে দিতে পারি। আর এরপরেই আমরা মাইক আর জেসনকে আবার দেখতে পাই, যেখানে মাইক জেসনকে নিনজাদের ব্যাপারে সব কিছু বলে। যেইটা শুনে জেসনের তো মাথা একেবারে খারাপ হয়ে যায়। আর এখন মাইক একই সঙ্গে এটাও বলে, তুমি যে অজা কোম্পানির সার্ভারগুলো হ্যাক করছো এর জন্য তুমি একদিন না একদিন ধরা পড়বেই, কিন্তু এই জায়গাতে আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে প্রোটেক্ট করব, আর আমরা একসঙ্গে মিলে অজা কোম্পানিকে নিচে নামাবো। যেইটা শুনে জেসন একটু সান্ত্বনা পায়। আর এরপরেই আমরা আবার এমা আর হিগানকে দেখতে পাই, যারা এখন রাস্তার জ্যামের মধ্যে আটকা পড়েছিল আর সামনে সমস্ত গাড়ি চেকিং হচ্ছিল। তাই এখন এমা ওই জ্যামের মধ্যে থেকে কামুয়ের সাহায্যে সমস্ত সিস্টেমকে হ্যাক করে ফেলে, আর কোনো রকম কোনো চেকিং ছাড়ে তারা ওখান থেকে বেরিয়ে যায়। এই সময় হিগান এমাকে জিজ্ঞাসা করে যে সে জানে কিনা এখন ইয়ামাজি কোথায় আছে, যার উত্তরে এমা বলে তার কোনো আইডিয়া নেই যে ইয়ামাজি এখন কোথায় থাকতে পারে, কিন্তু আমরা যা যা করেছি এরপরে ইয়ামাজি নিশ্চয়ই আমাদেরকে ধরার জন্য আরও বেশি খাটবে। এই কারণে আমাদেরও খুব একটা দেরি করলে চলবে না, আমাদেরকে সবার প্রথমে কামুইকে ফুল চার্জ করতে হবে। যেই কারণেই এমা এই সময় যায় একটা পাওয়ার প্ল্যান্টে। আর এখন সে হিগানকে এটাও বলে যে ওইখানে আমাদেরকে কিছু অজা কোম্পানির রোবটের সঙ্গে ফাইটও করতে হতে পারে। হিগান বলে যে আমি এর জন্য তৈরি আছি, এই সুযোগে আমি হয়তো ওদের থেকে ইয়ামাজির লোকেশনও বের করে ফেলতে পারবো। এইদিকে এমা এখন হিগানকে বলে, তুমি যখন শেষবার কামুয়ের সঙ্গে লড়াই করলে তখন তুমি যে জিনিসগুলো ফিল করতে পারছিলে সেগুলো যদি তুমি মনে রাখো তাহলে তোমার এইবার লড়াই করার পদ্ধতি আরও ভালো হবে, আর তোমাকে তোমার রাগের ওপরও পুরো কন্ট্রোল আনতে হবে। যেটা শুনে হিগান বলে, আমার নিজের রাগের উপরে অতটাও কন্ট্রোল নেই। আর এখন যেতে যেতে রাত হয়ে যায়, চারিদিকে অন্ধকার হয়ে যায়। তাই এমা আর হিগান এই সময় কিছুক্ষণের জন্য রেস্ট নেয়। এই সময় হিগান তার বউয়ের কথাই ভাবতে থাকে যে সেদিনকে রাতে কি করে তার বউ মারা গেল। আর এইদিকে এমা এখনও পর্যন্ত তার কাজই করতে থাকে। সে মনে মনেই ভাবে হিগানের হার্ট এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই কামুই কাজ করে, যদি কোনো রকমের কোনো কিছু ভুল হয় তাহলেও আমি হিগানকে যে কোনোভাবেই বাঁচিয়ে নেব। আর এরপরেই আমরা দেখতে পাই যে অজা কোম্পানি আরও একটা দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছে, যেইখানে সে এবার প্রেসিডেন্টকে তার রোবটের কাজ দেখাচ্ছে যে কি করে একটা রোবট একটা বড় মিলিটারি ফোর্সকেও হারিয়ে দিতে পারে। যেইটা দেখে তো প্রেসিডেন্ট খুবই খুশি হয়, আর সেও হয়তো অজা কোম্পানির সঙ্গে ডিল করবে বলে ঠিক করে। আর এদিকে একটা পাওয়ার প্ল্যান্টে বিগ ডি তার একটা রোবটকে তার ছাড়া চার্জ করার চেষ্টা করছিল, আর সেই পাওয়ার প্ল্যান্টেই ঢুকে গেছিল এমা ওই ফ্যাসিলিটি থেকে একটা রিচার্জ ট্যাঙ্ক চুরি করে নেয়, যেটার সাহায্যে সে কামুইকে যে কোনো সময় যে কোনো জায়গাতে চার্জ করতে পারবে। সে এই সময় ওটা নিয়ে হিগানের কাছে ফিরেই যাচ্ছিল, তখনই তার সঙ্গে দেখা হয় বিগ ডি এমাকে দেখা মাত্র কোনো রকমের দেরি করে না, সে সঙ্গে সঙ্গেই এমার উপরে অ্যাটাক করে। সে এই সময় অ্যাটাক করে তার দুটো রোবোটিক পোকার মাধ্যমে, কিন্তু এই সময় কামুই সেখানে চলে আসে আর এমাকে বাঁচিয়ে নেয়। আর এখন বিগ ডি কামুইকে দেখে বলে, হ্যাঁ, তোমার মতো একটা রোবটের সঙ্গেই আমি ফাইট করতে চাইছিলাম, আর আমি এটাও জানি যে তুমি কি চাও, তুমি ইয়ামাজির লোকেশন জানতে চাও তাই তো? তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমাকে ইয়ামাজির লোকেশন বলে দেব। যার এই কথা শুনে এমা বলে, আমার তো মনে হচ্ছে যে এই কোনো জাল পাচ্ছে, কিন্তু হিগান এই সময় বলে সেটা কোনো ব্যাপার না, আমরা যদি একেই হারাতে না পারি তাহলে আমরা ইয়ামাজিকে কি করে হারাবো। এই বলেই কামুই বিগ ডির সঙ্গে লড়াই করা শুরু করে দেয়। এখন বিগ ডি একটা রোবোটিক পোকার মাধ্যমে কামুইকে ধরে ফেলে,
যার জন্য হিগানের উপর শক লাগতে থাকে। আর এদিকে এমা এই সময় ভাবতে থাকে এই বিগ ডি এর কাছে নিশ্চয়ই কোনো 2 নম্বর প্ল্যান আছে, ওর সেইটা ব্যবহার করার আগেই আমাকে কিছু না কিছু করতে হবে। আর এইটা বলে সে যেটা থাকে পাওয়ার সাপ্লাইয়ের দিকে, যেখানে থেকে বিগ ডি তার রোবটটাকে চার্জ করছিল। সেইখানে যাওয়ার সময় একটা রোবোটিক পোকা এমার উপরে অ্যাটাক করে, কিন্তু এমা তবুও নিজেকে তার থেকে বাঁচায় আর পাওয়ার সাপ্লাইয়ের দিকে এগোতেই থাকে। আর এদিকে হিগানও এই সময় একটা পোকা আর বিগ ডি এর সঙ্গে ফাইট করতে থাকে। অন্যদিকে এমা একটা পোকাকে শক দিয়ে তাকে কিছুক্ষণের জন্য আটকে দেয়, আর তারপরেই সে পাওয়ার সাপ্লাইয়ের দিকে আবার দৌড়ে যায়। আর যখন সে একেবারে কাছে পৌঁছে যায় তখন ওই পোকাটা আবার তার উপরে অ্যাটাক করে। আর এইবার এমা ওখানে একটা ব্লাস্ট করিয়ে দেয়, যার কারণে আশেপাশে সব কিছু নষ্ট হয়ে যায়। আর বিগ ডি এর রোবটে পাওয়ার সাপ্লাইও বন্ধ হয়ে যায়। আর এমা এ সময় নিজেকে বাঁচানোর জন্য মাটিতে শুয়ে পড়ে, কিন্তু মাটিও ভেঙে যায় আর সে নিচের দিকে পড়তে থাকে। যে সময় হিগান দ্রুত এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু কামুইয়েরও এখন খুব একটা বেশি চার্জ নেই। ওদের এরকমভাবে ঝুলতে দেখে বিগ ডি বলে, আমি যদি এখন আমার লোককে রাখি তাহলে ওরা তোমার কাজ এখানে শেষ করে ফেলবে, কিন্তু আমি তোমার সঙ্গে এরকমভাবে লড়াই করতে চাই না। আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই একটা আসল যোদ্ধার মতো। তাই আমাদের যখন এর পরের বার দেখা হবে ওটাই হবে আমাদের শেষ দেখা। এই বলেই বিগ ডি ওখান থেকে চলে যায়। আর এরপরে আমরা এমা আর হিগানকে আবার গাড়িতে দেখতে পাই। এখন এমার হাতে খুবই খারাপভাবে লেগে গেছিল, তাই হিগান এখন এমার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। একই সঙ্গে হিগান এই সময় এমাকে বলে, আমি জানি তুমি মারির ইচ্ছা পূরণ করছো, কিন্তু মারি তোমাকে এত কিছুও করতে বলেনি। যার উত্তরে এমা বলে, আমি একটু স্বার্থপর টাইপের। যখন মারি মারা যায় তখন আমি নিজেকেই কথা দিই যে আমি সবসময় তোমার পাশে থাকবো, আর মারি ঠিক যেরকম জীবন চেয়েছিল সেই রকম জীবন পেতে আমি তোমাকে সাহায্য করব। এই সমস্ত কথা চলতে চলতে হঠাৎই এমার ঘড়িতে একটা নোটিফিকেশান আসে যে এমার কম্পিউটার কেউ অন করেছে, যেটা এমার আগের গাড়িতে ছিল। যেটা দেখে হিগান এই সময় বলে, এটা নিশ্চয়ই অজা কোম্পানি করছে। কিন্তু এমা বুঝতে পারে যে এটা অজা কোম্পানির কাজ না, এটা নিশ্চয়ই মাইক করছে। আর এরপরেই আমরা মাইক আর জেসনকে এমার গাড়িতে দেখতে পাই, যেখানে জেসন এমার কম্পিউটারটা হ্যাক করার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবে পারছিল না। তাই তখন সে বলে, এটা যার কম্পিউটার সে কোনো সাধারণ লোক না, ওর যথেষ্ট ভালো স্কিল আছে। এই সমস্ত বলার পরেই মাইক এমার ব্যাপারে ভাবতে থাকে, আর তখনই সেই গাড়ির রেডিওটা হঠাৎই বেজে ওঠে। আর এখন আমরা একটা আগের ঘটনা দেখতে পাই, যখন মাইকের সঙ্গে এমার প্রথম দেখা হয়েছিল। সেই সময় মাইক এমাকে একটা বারে নিয়ে যায় আর তাকে বোঝায়, তোমার নিজের বন্ধুদের উপরে বিশ্বাস রাখার দরকার, আর সব কিছু একা করার প্ল্যান করাটাও ঠিক না। আসলে মাইক এমাকে তার উপরে ভরসা করার কথা বলছিল, কিন্তু এমা এখনও পর্যন্ত এই সমস্ত জন্য তৈরি ছিল না। এরপরে মাইক চলে যায় সেই বারের মধ্যে গান করতে, যার গান শুনে সবাই মাইককে চিয়ারও করে। আর এখন এই গানটাই এই গাড়ির রেডিওতে বাজছিল। আর ওই দিনকার পর থেকেই মাইক আর এমা একসঙ্গে কাজ করা শুরু করে দেয়। আর এরপরেই আমরা আবার বর্তমানে ফিরে আসি, যেখানে মাইক এখন একটা বাজির ফ্যাক্টরির সামনে তার গাড়ি বন্ধ করে দেয়। আর তাদের এখন এটা মনে হতে থাকে যে অর্গানাইজেশনের লোকেরা তাদেরকে মারার চেষ্টা করছে। যেটা শুনে জেসন খুবই ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে আর তার সামনের লোকটার দিকে একটা বাজি ছুঁড়ে মারে, যাকে দেখে মাইকও এখন গাড়ি থেকে বেরিয়ে যায়। আর সে গাড়ি থেকে বেরোতেই তার মুখোমুখি হয় হিগান। এরপরেই আমরা দেখতে পাই যে ওরা চারজন, অর্থাৎ এমা, হিগান, মাইক এবং জেসন এক জায়গাতেই রয়েছে, যেখানে এমা এখন মাইককে তার সমস্ত সত্যি কথাগুলো বলে। যেটা শুনে মাইক খুবই রেগে যায়। সে এখন বলে, তার মানে তুমি সব কিছু জেনেই আমাকে জেসনের কাছে পাঠিয়ে দিয়েছিলে যাতে আমি এই সমস্ত বিষয়ের থেকে দূরে থাকি, তাই তো? এই বলেই মাইক ওই ঘরের থেকে বেরিয়ে যায়, আর বেরোতেই তার পা পড়ে ওখানকার বাজির ওপরে, যেগুলো ফাটাতে মাইকের পা একেবারেই আহত হয়ে যায়। তাই এরপরে এমা মাইকের পায়ে ব্যান্ডেজ করতে থাকে, আর সেই সময় সে মাইকের কাছে ক্ষমাও চায়। মাইক এই সময় বলে, তুমি নিশ্চয়ই কাউকে কথা দিয়েছিলে যে তুমি কাউকে কখনো সত্যি কথা বলবে না। আর এইটা বলার পরেই মাইক তার বুক পকেট থেকে একটা ছবি বের করে, আর সেইটা এমাকে দেখিয়ে বলে, আমার মেয়ে যখন একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আমিও নিজেকে কথা দিয়েছিলাম যে আমি সমস্ত লোকেদেরকে বাঁচাবো, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে যে আমাকেই বাঁচানোর দরকার। আর জানো তো, আমি অনেক লোকজনদেরকে দেখেছি আর এটা বুঝেছি যে সবাই একই রকমেরই, সবাই কিছু না কিছু একটা উদ্দেশ্যের জন্যই বেঁচে থাকে, সেটা তুমি হও বা আমি। আর আমি তোমাকে আগেও বলেছিলাম, এখনও বলছি, তুমি আমার উপরে ভরসা করতে পারো। আর এই সমস্ত শোনার পরে এমার হয়তো এবার মাইকের উপরে একটু ভরসা হয়। তাই এরপরে এমা মাইক আর জিসনকেও ইয়ামাজি আর অজা কোম্পানির সমস্ত প্ল্যানের ব্যাপারে বলে দেয়।
অজা কোম্পানির সমস্ত রোবটগুলিকে দেখে জেসন তো একেবারেই চমকে যায়। এদিকে মাইকও এখন বলতে থাকে, আমরা যদি এই কথাগুলো বাকিদেরকে বলি তাহলে ওরা কখনোই বিশ্বাস করবে না। আর এখন এমা বলে, কিন্তু তবুও আমাদের তো আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাদেরকে কিছু না কিছু করতেই হবে, না হলে ওদের প্ল্যান যদি একবার সাকসেসফুল হয়ে যায় তারপরে আমরা চাইলেও আর কিছু করতে পারবো না। এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে গভর্নমেন্টের কয়েকজন লোক অজা কোম্পানির সিইওর সঙ্গে দেখা করে। তারা এই সময় সিইওকে বলে কিছু জিনিস লুকিয়ে রাখার জন্য, যাতে সাধারণ পাবলিক তাদের উপরে সন্দেহ কম করে। যেইটাতে সিইও ওনাদেরকে বলে, ঠিক আছে, তোমরা কোনো চাপ নিও না। আর এরপরেই আমরা আবার এমার গাড়ি দেখতে পাই, যেখানে এমা এই সময় মাইককে বলছিল অজা কোম্পানির টেকনোলজি অনেক হাই লেভেলের, ওরা পৃথিবীকে এমন জায়গাতে নিয়ে চলে গেছে যেখানে পৃথিবী হয়তো ভবিষ্যতে যেত, আর এই পাওয়ার নিয়েই ওরা অনেক খারাপ করার প্ল্যান করছে, তাই আমাদেরকে ওকে আটকাতেই হবে। এই সময় আমি আর হিগান ওদের সমস্ত পাওয়ার প্ল্যান্টটিকে সেগুলোকে নষ্ট করব, আর ওদের পাওয়ার সাপ্লায়ারগুলোকেও চুরি করে নেব। আর সেই সময়টাতে তুমি আর জেসন অজা কোম্পানির বিষয়ে আরও তথ্য জোগাড় করো। যেই সমস্ত শুনে মাইক একটু ঘাবড়িয়ে যায়, আর তারপরে এটাও বলে, কিন্তু এই সমস্ত করতে গিয়ে তো হিগানকে সবাই চিনে ফেলবে। যার উত্তরে হিগান বলে, সেইটা কোনো ব্যাপার না, যা হয় হোক। আর এরপরেই মাইক এমাকে এটাও জিজ্ঞাসা করে, তোমার আর হিগানের মধ্যে কিছু চলছে নাকি? যার পরেই এমা মাইককে একটা লাথি মারে। ওরা এই সময় গাড়ির ভেতরে হাসি ঠাট্টা করছিল, কিন্তু ওরা কেউ জানতো না যে গাড়ির পিছনে একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে, যেটার মাধ্যমে ওই গাড়িটাকে ট্র্যাক করা হচ্ছে। আর এরপরেই আমরা অজা কোম্পানির সিইও আর ইয়ামাজিকে দেখতে পাই, যেখানে সিইও এই সময় ইয়ামাজিকে গরম দেখিয়ে বলছে, তোমার এই নিনজা বিগ ডি হিগানকে যেতে দিল কেন? ও ওকে তখনই মেরে ফেললো না কেন? যার উত্তরে ইয়ামাজি বলে, বিগ ডি এর নিনজা স্যুট প্রায় বন্ধই হয়ে আসছিল, সেই সময় ও যদি হিগানের সঙ্গে লড়াই করতো তাহলে ও জিততে পারতো না, ও নিঘাত মারা যেত। এটা শুনে সিইও আরও রেগে যায়। সেই ইয়ামাজিকে বলে, এই সমস্ত কিছু তোমার এই নিনজাগুলোর জন্যই হচ্ছে, তুমি তো বলেছিলে যে আমাদেরকে প্ল্যানটা তাড়াতাড়ি করতে হবে, কিন্তু তুমি তো এখন করতে পারছো না। এখন যে আমার পাওয়ার প্ল্যান্টটা কিনতে আসতো তাকে আমি কি উত্তর দেব? আমি চাই এই পুরো দুনিয়াতে রাজ করতে, আর আমার এই রাস্তায় যদি তুমি আসো তাহলে আমি তোমাকেও সরিয়ে দেব। এরই মধ্যে আমরা দেখতে পাই যে কেউ একটা এই সিইও আর ইয়ামাজির কথা শুনছিল, আর এরপরে ইয়ামাজি সিইওকে বলে, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমাদের নিনজাদের মেন কাজ হলো তোমার মতো লোকজনদেরকেই মারা। যেটা শুনে সিইও এখন একটু ভয় পেয়ে যায়, আর তারপরে সে ইয়ামাজিকে বলে, তুমি কি আমাকে ধমকি দিচ্ছ? আমি তোমাকে বলছি, এরপরে যদি তোমার কোনো নিনজা কোনো উল্টোপাল্টা কাজ করে তাহলে ওকে আমি মেরেই ফেলবো। আর এই বলে সিইও কলটা কেটে দেয়। আর আমরা দেখতে পাই যে ইয়ামাজির সামনে ওই সিইও ছিল না, আসলে ওরা একটা কলে ছিল, যেটা একটা 3D কলের মতো। আর এরপরে ইয়ামাজি বলে, এখন সময় চলে এসেছে। আর এখন আমরা জাইকে দেখতে পাই, যে এতক্ষণ ধরে ধ্যান করছিল। হয়তো এবার ইয়ামাজি জাইকে পাঠাবে হিগানকে মারার জন্য। আর অন্যদিকে আমরা আবার হিগান আর এমাকে দেখতে পাই, যেখানে এমা এই সময় হিগানকে কামুইয়ের ব্যাপারে আরও বলছিল। সে বলে যে ইজুনা সার্কিট হলো কামুইয়ের হার্ট, আর এই হার্টটা অনেক সেনসিটিভ। তুমি যদি এর সঙ্গে তোমার কাজের লোকের মতো ব্যবহার করো তাহলে এই হার্টের সঙ্গে তুমি তাল মিলাতে পারবে না, আর তোমার কোনো অ্যাটাকই ভালো হবে না। তোমাকে কামুইকে ট্রিট করতে হবে তোমার ওয়াইফ মারির মতো। এই সমস্ত কথা হিগান সবই ভালো করে বোঝে। আর তারপরে সে এমাকে বলে, এমা, তুমি আমার উপরে অনেক ধ্যান দিয়েছ, এইবার তোমার ধ্যান দেওয়ার দরকার মাইকের ওপরে। আর যখনই সব কিছু শেষ হয়ে যাবে তখন তোমাকে একটা সেফ জায়গা খুঁজে ওখানেই থাকতে হবে। যে সমস্ত কথা শুনে এমা এখন বলে, তোমাকে অত চাপ নিতে হবে না এই সমস্ত বিষয় নিয়ে, আমি তোমার সঙ্গেই থাকবো, আর আমি মাইক আর জেসনকেও এখান থেকে বেরোনোর রাস্তা করে দেব। জেসন যতই বোকা হোক না কেন, তবুও ওর মধ্যে টেকনিক্যাল জ্ঞান অনেক আছে। এই সমস্ত কথা চলতে চলতেই জেসন সেই ঘরে খাবার নিয়ে ঢোকে, আর তারপর তারা সবাই মিলে একসঙ্গে বসে খাবার খায়। যেই সময় এমার মারির আর মাইকের কথা মনে পড়ে, তারা দুজনেই এমাকে তার ফ্যামিলির মতোই ট্রিট করত। আর এরপরই আমরা আবার অজা কোম্পানির সিইওকে দেখতে পাই, যে এখন ইউএস এর সেক্রেটারির সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। এই সময় সেক্রেটারি সিইওকে নতুন পাওয়ার প্ল্যান্টে যে ধামাকাটা হলো সেটার বিষয়ে জিজ্ঞাসা করে, যার উত্তরে সিইও বলে, আমাদের পাওয়ার প্ল্যান্টে কেউ চুরি করতে চাইছিল, যেই কারণেই এই ধামাকাটা হয়েছে। যেটা শুনে সেক্রেটারি বলে, ঠিক আছে, তাহলে আমি ওটা নিজে গিয়ে পরীক্ষা করে দেখব। কিন্তু এর উত্তরে সিইও বলে, না না, এটা সম্ভব না, আমরা চাই না যে আমাদের পাওয়ার প্ল্যান্টে থেকে কোনো কিছু চুরি হয়ে যাক, আর আমি তো আপনাকে সমস্ত টেস্টিং ডেটা আগে থেকেই পাঠিয়ে দিয়েছি। যেটা শুনে এখন সেক্রেটারি বলে, দেখো, আমি জানি যে তুমি টাকা দিয়ে সবার মুখ চুপ করিয়ে দিয়েছ,
কিন্তু সাধারণ পাবলিককে তুমি চুপ করাতে পারবে না। যেটা শুনে সিইও এই সময় একটু রেগে যায়, আর তারপরেই সে চেঁচিয়ে সেক্রেটারিকে বলে, আমি তোমার স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করছি, তোমারও দরকার আমাকে সাহায্য করার। কিন্তু সিইওর এই কথা পুরো না শুনে সেক্রেটারি তার কলটা কেটে দেয়, যেটাতে সিইও আরও রেগে যায়। আর তারপরেই সিইও কল করে বিগ ডিকে, কিন্তু বিগ ডি এই সময় চুল কাটাচ্ছিল। সে সিইওর কলটা ধরে না, আর তারপরেই সে তার নাপিতকে বলে, আমি জানি আমার বস কি চায়। আর এখন আমরা জানতে পারি যে বিগ ডি এমার গাড়িতে ওই ট্র্যাকিং ডিভাইসটা লাগিয়েছিল, তাই সে এখন জানে যে এমা এবং হিগান এখন কোথায় আছে। অন্যদিকে বিগ ডির কল না ধরা দেখে সিইও তো এখন আরও রেগে যায়। যেটা দেখে এখন তার পাশে থেকে সেক্রেটারি বলে, এত রাগ করাও ঠিক না, আমি তোমার রাগটা কমিয়ে দিচ্ছি। কিন্তু এই সময় সিইও বলে, না না এখন না, আমাকে আরও একটা জায়গাতে যেতে হবে, তুমি একটা কাজ করো, তোমার প্রস্তুতিগুলো করে নাও। আর এরপরেই আমরা দেখতে পাই যে সিইও রিসার্চ ল্যাবের থেকে বেরোচ্ছে। সেই সময় তার সামনে দেখা হয় জাইয়ের, যে এখন রিসার্চ ল্যাবে যাচ্ছিল। এই সময় সিইও জাইকে বলে, যদি আমি ইয়ামাজি হতাম না, তাহলে আমি তোমাকেই হিগানকে মারতে পাঠিয়ে দিতাম। এই বলেই সে ওখান থেকে চলে যায়। আর এখন জাই ভেতরে এসে সবাইকে জিজ্ঞাসা করে যে সিইও এখানে কি করছিল, যার উত্তরে সেখানকার একটা লোক বলে যে সিইও নিজে বিগ ডির স্যুটটা দেখতে এসেছিল। যেইটা শুনে জাই একটু অবাকই হয়, আর তারপরে সে নিজের রোবোটিক স্যুটটাকে ভালো করে দেখে, আর তারপরে জিজ্ঞাসা করে যে তার এই স্যুটের কাজটা কত দূর। যার উত্তরে রিসার্চার বলে, এই স্যুটটা 92% কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আর খুব বেশি কাজ বাকি নেই। আর অন্যদিকে আমরা আবার এমার গাড়ি দেখতে পাই, যেখানে মাইক এই সময় হিগানকে এমার খেয়াল রাখতে বলে। অন্যদিকে এমা আর জেসন এই সময় কম্পিউটারে কাজ করছিল, যে সময় এমা জেসনকে সব কিছুই বলে যে তাদেরকে অজা কোম্পানির পাওয়ার রিয়েক্টরগুলোর বিষয়ে আরও জানতে হবে, তাহলেই তারা বুঝতে পারবে যে অজা কোম্পানি ভবিষ্যতে কীরকম অস্ত্র ব্যবহার করার প্ল্যান করছে। আর তাদেরকে এটাও জানতে হবে যে তারা ইউএসএতে কাদের সঙ্গে মিলে কাজ করছে। এই সময় এমা জেসনকে অজা কোম্পানির আরও কিছু ফিচারের কথা বলে, যেটা শুনে জেসন বলে, আমিও তো এই জায়গাটাতেই কাজ করছিলাম, আর আমি ওইটা হ্যাক করেই অজা কোম্পানির থেকে বদলা নেব। এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে বিগ ডির চুল কাটা হয়ে যায়, আর তার যে রোবোটিক স্যুটটা আছে সেটার মেনটেনেন্সও কমপ্লিট হয়ে যায়। তাই সে এখন চলে আসে এমার গাড়ির কাছে, যেই সময় এমা আর জেসন অজা কোম্পানির কম্পিউটারগুলোকে হ্যাক করছিল। এদিকে হিগান এখন কামুইয়ের ভেতরে করে বেরিয়ে আসে বিগ ডি এর সামনে, আর তার আর বিগ ডি এর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বিগ ডি এই সময় তার দুটো রোবোটিক পোকাকে একসঙ্গে জুড়ে দেয়, আর সেইটা দিয়ে কামুইয়ের উপরে অ্যাটাক করে। কিন্তু এতে যে কামুইয়ের উপরে খুব প্রভাব পড়ে এমন না। কিন্তু এরই মধ্যে হয়ে যায় আরও একটা খারাপ ঘটনা। সেইখানে অনেকগুলো পুলিশ চলে আসে, আর তারা হিগান এবং এমার গাড়ির ওপরে গুলি চালাতে শুরু করে। আর এই সমস্ত ঘটনাগুলো অজা কোম্পানির সিইও তার অফিসে বসেই দেখছিল। এইদিকে এমার গাড়িটাকে বাঁচানোর জন্য এমা কতগুলো ডামি রোবট বের করে, আর সেইটা দিয়ে তার গাড়িটা প্রোটেক্ট করার চেষ্টা করে। কিন্তু এই সময় পুলিশরাও রকেট লঞ্চার নিয়ে তৈরি হয়ে যায়, যেটা দেখে মাইকও এখন পুলিশদের উপরে অ্যাটাক করে। আর অবস্থা এত খারাপ হতে দেখে এমা এখন সমস্ত হ্যাকিংয়ের কাজ জেসনকে দিয়ে দেয়, আর নিজে বাইরে বেরিয়ে আসে লড়াই করার জন্য। একদিকে হিগান এই সময় বিগ ডির সঙ্গে লড়াই করছিল, অন্যদিকে এমা আর মাইক এই সময় লড়াই করছিল পুলিশের সঙ্গে। আর ওদিকে জেসনও এখন নিজের কাজে সফল হয়ে যায়, সে অজা কোম্পানির সার্ভারগুলোকে হ্যাক করে ফেলে। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাই যে একটা স্নাইপার মাইকের ওপরে গুলি চালায়, যেটাতে মাইক মাটিতে পড়ে যায়। আর এখন এমা এটা দেখে তো একেবারেই ভেঙে পড়ে। আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি যেখানে মাইক হিগানকে বলছিল এমাকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু হিগান সে সময় উত্তর দেয় তার অনেক কাজ আছে, তাকে যে করেই হোক অর্গানাইজেশনটাকে বন্ধ করতে হবে, তাহলেই সমস্ত নিনজারা ছাড়া পাবে। তাই এমাকে প্রোটেক্ট করার দায়িত্ব সে মাইককেই দিয়ে দেয়। আর আমরা আবার বর্তমানে ফিরে আসি, যেখানে আমরা দেখতে পাই যে মাইকের শরীরে গুলিটা লাগে না, কেননা সে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। তাহলে ও কি এতক্ষণ নাটক করছিল? সে যাই করুক, মাইককে দেখে এই সময় এমা খুশি হয়, আর আবার তারা দুজন মিলে পুলিশদের সঙ্গে লড়াই করতে থাকে। তারা একে একে সমস্ত পুলিশদেরকেই মেরে ফেলে। ওদিকে বিগ ডি আর হিগানের লড়াইতে হিগান এই সময় বিগ ডি এর বুকে তার অস্ত্র ঢুকিয়ে দেয়, যেটাতে বিগ ডি এর রোবোটিক স্যুট পুরোপুরিভাবেই নষ্ট হয়ে যায়। এই সময় ওখানে এমাও চলে আসে, যার পরেই বিগ ডি এমাকে জিজ্ঞাসা করে, তুমি আমাদেরকে ধোঁকা কেন দিলে? যার উত্তরে এমা বলে, যাকে আমি বিশ্বাস করি তাকে আমি কোনোদিনও ধোঁকা দিইনি। যেটা শুনে বিগ ডি বলে, আচ্ছা তাহলে তুমি কোনোদিনও আমাদের সাইডে ছিলেই না। যাই হোক, এখন আমার সময় শেষ, তুমি আমাকে মেরে ফেলো। আর এরপরেই হিগান একটা তরোয়াল নিয়ে এগিয়ে যায় বিগ ডিকে মারতে। কিন্তু এখন হঠাৎই বিগ ডি রোবোটিক স্যুটটা থেকে আলো বেরোতে শুরু হয়, আর সেইটার থেকে রোবোটিক পোকাটা বেরিয়ে এসে হিগানকে পুরো আঁকড়ে ফেলে। ওদিকে মাইক এই সময় এগিয়ে আসে এমাকে বাঁচানোর জন্য, কিন্তু এমা তার রোবটগুলো ব্যবহার করে মাইককে আটকে রাখে।
আমরা এখন সিইওকে দেখতে পাই এই সব কিছু তারই প্ল্যান। সেই প্ল্যান করে বিগ ডি রোবটের মধ্যে একটা বম্ব লুকিয়ে রেখেছিল, যেটার সাহায্যে সে হিগান, এমা, মাইক সবাইকে একসঙ্গে মেরে ফেলতে পারবে। কিন্তু তার এখন এটা দেখে খুবই খারাপ লাগে যে ওই বোমটার কারণে শুধুমাত্র বিগ ডি মরে। হিগান, এমা বা মাইক এদের কিছুই হয় না, কিন্তু এমার অবস্থা এখন খুবই খারাপ হয়ে যায়। যে সময় সে হিগানকে বলে, আমাকে ক্ষমা করো হিগান, আমি মারিকে দেওয়া কথাটা রাখতে পারলাম না, আমি হয়তো আর তোমার সঙ্গে থাকতে পারবো না। আর এরই মধ্যে এমার মুখোশটা ভেঙে যায়, তার আসল চেহারাটা দেখা যায়, যেটা দেখে মাইক বলে, তুমি যদি এই চেহারাতেও আমার কাছে আসতে তাও আমি তোমাকে চিনে ফেলতাম। আর এমাও এখন কাঁদতে কাঁদতে বলে, আমি জানো তো খুবই ভাগ্যবান, আমি ভেবেছিলাম আমি একাই মরবো, কিন্তু আমার সঙ্গে তোমরা আছো। আর এইটুকু বলেই এমা একটা গান করতে শুরু করে। আর এই সময় আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেইখানে বারের মধ্যে এমা তার টেডিটা আনতে ভুলে গেছিল। সেই সময় মাইক থেকে তার টেডিটা দেয়, যে সময় এমা মাইককে বলে, এই টেডিটা কিছুটা তোমার মতো দেখতে। আর ওই সময় এমা কেমন যেন তার ছোটোবেলাটাকে ওখানে দেখতে পায়। আর ওই সময়ই ওখানে মাইক গান করতে শুরু করে, যার গান শুনে প্রথমে এমা তো খুব হাসে, কিন্তু তারপরে সেও গান করতে শুরু করে দেয়। আর এখন বর্তমানে এমা সেই গানটাই করছিল। কিন্তু এরপরে এমা মারা যায়, যেটা দেখে সবাই খুবই দুঃখিত হয়ে পড়ে। মাইক এই সময় বলে, এমা কোনোদিনই আমার কোনো কথা শুনতো না, কিন্তু কেন জানি না তাও আমার এমার সঙ্গে কাজ করতে ভালোই লাগতো, আমারও কি নিজের মেয়ের মতো মনে হতো। আর এখন হিগানও বলে, আমি এর আগে কোনোদিনও মরার সময় কোনো নিনজাকে এত খুশি হতে দেখিনি। যেটা শুনে মাইক এখন আরও কান্না করতে শুরু করে। আর এরপরে হিগান এমার চিতাতে আগুন জ্বালিয়ে দেয়। আর একই সঙ্গে সে শপথ নেয়, সে যে করেই হোক না কেন অর্গানাইজেশনের টুকরো টুকরো করে দেবে, আর এইটা সে খুব তাড়াতাড়ি করবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই জাইয়ের রোবোটিক স্যুট এই সময় তৈরি হয়ে যায়, আর সেও এখন পুরোপুরিভাবেই তৈরি লড়াই করার জন্য। আর এরপরেই আমরা অতীতের একটা ঘটনাতে জাইয়ের ছোটবেলা দেখতে পাই, যেখানে কয়েকটা লোক অনেকগুলো বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছিল, আর তার মধ্যে জাইও ছিল। জাইকে একটা লোক রোজ এসে খুবই বিরক্ত করত, যার উপরে জাই খুবই রেগেছিল, কিন্তু তবুও সে কিছু করতে পারতো না। আর সেই জায়গাতেই একদিন ইয়ামাজি চলে আসে তার নিনজাদেরকে নিয়ে, আর যারা ওই সমস্ত বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছিল তাদের সবাইকে মেরে ফেলে, আর সমস্ত বাচ্চাগুলোকেও মুক্ত করে দেয়। যাই এই সময় বেরিয়ে দেখতে পায় যে তাকে যেই লোকটা বিরক্ত করতো সে মারা গেছে, কিন্তু তবুও তার প্রচুর রাগ ছিল সেই লোকটার উপর, তাই সে চাকু নিয়ে সেই লোকটার উপরে লাগাতার চাকু মারতেই থাকে। আর এভাবেই কয়েকবার চাকু মারার পরে সে ইয়ামাজির উপরেও অ্যাটাক করে দেয়, কিন্তু ইয়ামাজি এই সময় জাইকে ধরে ফেলে, কিন্তু জাই তবুও ইয়ামাজির হাতের মধ্যে তার চাকু ঢুকিয়ে দেয়। আর জাই এরকম স্ট্রং উইল পাওয়ার দেখে ইয়ামাজি জাইকে তার সঙ্গে নিয়ে যায় আর তাকে নিনজা একাডেমিতে ভর্তি করায়, যেখানে জাই একটা নিনজাতে পরিণত হয়। আর এরপরেই আমরা বর্তমানে দেখতে পাই যে জাই তার রোবোটিক স্যুটটার সামনে দাঁড়িয়ে আছে, আর সে সেটাকে খুব ভালো করে দেখছে। এখন অন্যদিকে আমরা মাইক আর হিগানকে দেখতে পাই, যারা একসঙ্গে বসেছিল। এই সময় মাইক বলছিল, এমার হয়তো এই জায়গাতে একা একা মনে হতে পারে, তাই আমরা ওর শরীরটা ওর বাড়ির কাছে সমাধি দিয়ে আসবো। যেটা শুনে হিগান বলে, আমাদের নিনজাদের কোনো বাড়ি হয় না, নিনজারা মরে যাওয়ার পর তাদের শরীর এদিক ওদিকেই পড়ে থাকে। আমার মনে হয় যে এমার জন্য এই জায়গাটাই ভালো, কেননা এখানেই ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাকি সবাইকে বাঁচিয়েছে, এমা হয়তো এখানেই সুখী থাকবে। এরপরেই মাইক বলে, আমরা এই সব কিছু বন্ধ করে দেব যার জন্য এমা এত খাটলো। আর এখন হিগান বলে, আমাকে মেনলি ইয়ামাজিকে মারতে হবে, ইয়ামাজিকে মারতে পারলে নিনজাদের অর্গানাইজেশন একা একাই ডুবে যাবে। আর এই সময় মাইকও কথা দেয়, সে অজা কোম্পানিকে যে করেই হোক ডুবিয়ে ছাড়বেই। এমা অজা কোম্পানির বিষয়ে যেই সমস্ত তথ্যগুলো জোগাড় করেছে সেগুলো যখন মিডিয়ার সামনে আসবে তখন অজা কোম্পানি এমনিই ডুবে যাবে। হিগান আর মাইক এই সমস্ত কথাই বলছিল, সেই সময় তাদেরকে জেসন ডাকে আর বলে যে তারা যে সমস্ত ডেটাগুলো অজা কোম্পানির সার্ভার থেকে হ্যাক করেছিল সেই সমস্ত ডেটাগুলো এনক্রিপ্টেড, আর এমা এটা জেনে শুনেই এনক্রিপ্ট করেছে যাতে এই ডেটাগুলো অন্য কেউ ব্যবহার করতে না পারে। তাই জেসন এখনই ডেটাগুলোকে ডিক্রিপ্ট করার চেষ্টা করে, মানে আনলক করার চেষ্টা করে। আর এই সময় জেসন তার কম্পিউটারে একটা নিউজ দেখতে পায়, যেখানে অজা কোম্পানির সিইও এমা, মাইক, হিগান আর জেসনকে টেররিস্ট বলে ঘোষণা করেছে। সে এটা লিখেছে যে এই চারজন আমাদের একটা পাওয়ার প্ল্যানকে নষ্ট করে দিয়েছে। আর এরপরেই আমরা অজা কোম্পানির সিইওকে দেখতে পাই, যে এখন ইউএসের সেক্রেটারির সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। সে সেক্রেটারিকে বলে, আপনাকে আর কোনো চাপ নিতে হবে না, সব কিছু আমি সামলে নিয়েছি, আমি অ্যাডভাইজারি কমিটি এবং মিডিয়ার সঙ্গে কথা বলে নিয়েছি।
যেইগুলো শুনে এখন সেক্রেটারি বলে, তোমার উপরে আমার কোনো বিশ্বাস নেই, আমার এখনও পুরো ভরসা নেই যে তোমার পাওয়ার প্ল্যান্টগুলো পুরো সেফ আছে। আর একই সঙ্গে এখন সেক্রেটারি সিইওকে এটাও বলে, তুমি না লোকের সঙ্গে কথা বলা শিখে নাও, নাহলে তোমার পরে অনেক সমস্যা হতে পারে। এই বলে সেক্রেটারি তার কলটা কেটে দেয়, যেটাতে সিইও খুবই রেগে যায়। আর এরপরে সেখানে সিইওর সেক্রেটারি আসে আর সিইওকে বলে যে তাদের সার্ভারগুলো হ্যাক হয়ে গেছে আর সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ডেটাগুলো হ্যাক করে নেওয়া হয়েছে। যেটা শুনে সিইও এই সময় আরও রেগে যায়। সে তার হাতের ট্যাবলেটটা মাটিতে ছুঁড়ে মারে আর বলে, সব কিছু প্ল্যান মতো কেন হচ্ছে না। আর এরপরই আমরা আবার ইয়ামাজিকে দেখতে পাই, যেখানে এখন ইয়ামাজির একটা লোক ইয়ামাজিকে বলে, অজা কোম্পানির সঙ্গে এখন খুব একটা ভালো হচ্ছে না, আমাদের ওদের উপরে বেশি ভরসা করে লাভ নেই। আমরা তো এখন রোবোটিক স্যুট আর পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে অনেক কিছু জানি, তাহলে কি আমরা নিজেদের প্রোডাকশন শুরু করে দিতে পারি না? আর এরপরেই আমরা আবার গাড়ির মধ্যে মাইক, হিগান আর জেসনকে দেখতে পাই, যেখানে জেসন এই সময় বলছিল, আমরা এখন কোনো তথ্য নিয়ে মিডিয়ার কাছে যেতে পারবো না। অজা কোম্পানি আগে থেকেই আমাদেরকে টেররিস্ট বলে দিয়েছে, ওরা মিডিয়াকে কিনে রেখেছে। তাহলে আমাদেরকে এমন এক জায়গাতে যেতে হবে যারা আমাদের কথা শুনবে এবং লোকেদেরকেও জানাবে। যার এই কথা শুনে মাইকের মাথায় একটা প্ল্যান আসে, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। আর সে গাড়ির দরজাটা খুলতেই হঠাৎই সে গাড়ির মধ্যে একটা কাক ঢুকে আসে আর ওই কাকটা তার মুখের থেকে একটা লাল রঙের কিছু বের করে, যেটা দেখে হিগান বুঝতে পারে যে জাই তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করেছে। আর এরপরেই আমরা আবার জাইয়ের অতীত দেখতে পাই, যেখানে জাই যখন প্রথম নিনজা একাডেমিতে যোগ করেছিল তখন ইয়ামাজি তাকে বলেছিল, সমস্ত মানুষদের মধ্যে নিনজারা সব থেকে পাওয়ারফুল, আর এই নিনজাদের মধ্যে যে সব থেকে পাওয়ারফুল। আর এরপরেই আমরা জাইকে ট্রেনিং করতে দেখতে পাই, যেখানে সে অন্য একটা ছেলের সঙ্গে লড়াই করছিল। এই সময় সে ছেলেটাকে খুবই খারাপভাবে হারিয়ে দেয়। ছেলেটা হারও মেনে নেয়, কিন্তু জাই থেকে তারপরও মারতে থাকে। যে সময় হিগান এসে জাইকে আটকে ফেলে, তাই জাই এখন হিগানকে বলে, তুমি আমাকে আটকাচ্ছ কেন? কমজোরিদের এইখানে কোনো জায়গা নেই। যার উত্তরে হিগান বলে, ও কমজোরি না, ও একটা নিনজা, যার প্রধান উদ্দেশ্য হলো জাপানকে রক্ষা করা। এই সময় হিগান আর জাইয়ের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, তাদের কথা মেলে না, তাই তাদের মাঝখানে মারি চলে আসে। আর তাদের মধ্যে সব কিছু সমাধান করার জন্য সে তাদের দুজনকে ফাইট করতে বলে। তারাও এই সময় লড়াই শুরু করে দেয়। সন্ধে হয়ে যায় কিন্তু কেউ লড়াই জেতে না, তাই এই লড়াইটা ড্র হয়ে যায়, যেটাতে জাইয়ের খুবই খারাপ লাগে, কারণ এই প্রথমবার সে কাউকে হারাতে পারলো না। তাই সে রাতে আরও ট্রেনিং করতে থাকে। যে সময় মারি তার কাছে যায় আর তাকে বলে, তুমি জানো তোমাকে সবাই শিনিগামি বলে, কেননা তুমি যাদের সঙ্গে লড়াই করেছো তাদের সবাইকে হারিয়েছ, কিন্তু তুমি হিগানকে হারাতে পারলে না। জাইও এখন জিজ্ঞাসা করে, কেন? হিগানের মধ্যে এমন কি আছে যে আমি ওকে হারাতে পারলাম না? যার উত্তরে মারি বলে, তুমি জেনে যাবে, কেননা এখন থেকে আমরা একসঙ্গেই ট্রেনিং করব। আর এরপর থেকে ওরা তিনজন একসঙ্গেই ট্রেনিং করে আর তারা নিনজা একাডেমিও একসঙ্গেই পাস করে। আর পুরোপুরি নিনজা হওয়ার জন্য তাদেরকে একটা শেষ মিশন কমপ্লিট করতে হতো। তারা তিনজন মিলে ওই মিশনে যায় আর মিশনটা ভালোই চলছিল, তারা মিশনটাকে ভালোভাবেই কমপ্লিট করে ফেলতো। কিন্তু শেষ মুহূর্তে অনেকগুলো সৈন্য তাদের উপরে অ্যাটাক করে, যেইটা দেখে হিগান আর মারি বুঝতে পারে যে এত সৈন্যের সঙ্গে লড়াই করা সম্ভব না, তাই তারা সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জাই এই সময় একা এগিয়ে যায় সমস্ত সৈন্যদেরকে মারতে। সে গিয়ে অনেকগুলো সৈন্যকে মেরেও ফেলে, কিন্তু সৈন্যর সংখ্যা এতই ছিল যে তার একার পক্ষে অতগুলো সৈন্যকে মারা সম্ভব না। তাই এই সময় জাই বলে, দুর্বলদের এই দুনিয়াতে কোনো জায়গা নেই। এই বলে সে নিজেকে সমস্ত সৈন্যদের সামনে সমর্পণ করে দেয়। কিন্তু এই সময় হিগান আর মারি জাইকে বাঁচাতে এগিয়ে আসে। তারা দুজন মিলে অনেকগুলো সৈন্যকে মেরে ফেলে। আর এই সময় জাই বুঝতে পারে যে সব কাজ তার একার পক্ষে করা সম্ভব না, কোনো কোনো সময় সাহায্যেরও দরকার পড়ে। আর এরপর ওরা তিনজনে মিলে সমস্ত সৈন্যদেরকে মেরে ফেলে। পরে আমরা জানতে পারি যে ইয়ামাজি প্ল্যান করেই ওই সমস্ত সৈন্যগুলিকে পাঠিয়েছিল, যাতে সে টেস্ট করতে পারে যে ওই তিনজন নিনজার মধ্যে কে সব থেকে বেশি পাওয়ারফুল। এদিকে মিশন শেষ করে একাডেমিতে এখন জাই, হিগান এবং মারির কাছে আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা তাকে সাহায্য কেন করলো। যার উত্তরে হিগান বলে, তাদের যেটা ঠিক মনে হয়েছে তারা সেটাই করেছে। আমি জানি যে তুমি একা অনেক স্ট্রং, কিন্তু যদি আমরা তিনজন মিলে একসঙ্গে কাজ করি তাহলে আমরা অনেক ভালো জিনিস অ্যাচিভ করতে পারবো। যেটা শুনে জাই বলে, যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা মা আমাকে পাহাড়ে ফেলে দিয়ে এসেছিল মরার জন্য। সেই সময় কাকেরা আমাকে খাবার খাওয়ায় আর আমাকে বাঁচিয়ে রাখে। তাই তারপর থেকে আমি শুধুমাত্র দুটো জিনিসই বিশ্বাস করি, এক হলো আমার এই কাকগুলোকে আর দ্বিতীয়ত আমার পাওয়ারকে। আমি আর কাউকে বিশ্বাস করি না। কিন্তু তোমরা কি বলছো, যদি আমি তোমার উপরে বিশ্বাস করি তাহলে কি আমার একটা ভালো ভবিষ্যৎ হবে? যার উত্তরে মারি এবং হিগান দুজনেই হ্যাঁ জানায়। আর এরপরেই ওরা তিনজনে খুব ভালো বন্ধু হয়ে যায় আর একসঙ্গে সমস্ত মিশনগুলোকে কমপ্লিট করতে থাকে। কিন্তু এরপরেই সেই দিন আসে যে সময় মারি প্রেগনেন্ট হয়ে যায় আর হিগান আর মারি অর্গানাইজেশন থেকে পালিয়ে যাবে বলে ঠিক করে।
আর তারা এই কথাটা জাইকেও জানায়, যেইটা শুনে জাই একেবারেই ভেঙে পড়ে। সে বলে, তোমরা তো আমাকে বলেছিলে যে আমাকে তোমরা কোনোদিনও ছেড়ে যাবে না। কিন্তু হিগান এই সময় বলে, কিছু করার নেই, আমরা নিনজাদের কোড ভেঙে ফেলেছি, তাই আমাদেরকে এখন অর্গানাইজেশন ছাড়তেই হবে। যেটা শুনে জাই এখন তার তরোয়াল বের করে আর হিগানকে বলে, এখনই আমাকে মেরে ফেলো, না হলে এরপরে আমি তোমাদেরকে খুঁজে মেরে ফেলবো। কিন্তু তখন হিগান জাইকে মারে না, হিগান আর মারি ওখান থেকে চলে যায়। জাই এই সময় একেবারেই ভেঙে পড়ে, সে আবার আগের মতোই একা হয়ে যায়। আর এরপরে আমরা আবার বর্তমানে ফিরে আসি, যেখানে হিগান সেই জায়গাতে চলে আসে যেখানে জাই তার সঙ্গে লড়াই করার কথা বলেছে। এখন জেসন হিগানকে বলে, তোমার জায়ের কথাটা না শুনলেও হতো, কিন্তু হিগান বলে, জাই আমার অতীত, আমি যদি আমার অতীতকেই ফেস না করি তাহলে আমি আমার ভবিষ্যৎকে কি করে ঠিক করব। আর এরপরে জাই আর হিগান দুজনেই তাদের নিনজা স্যুট পরে একে অপরের সামনে চলে আসে। এই সময় জাই বলে, আমি তোমাকে বলেছিলাম না একদিন আমাদেরকে লড়তে হবেই। আর এখন অন্যদিকে আমরা মাইককে দেখতে পাই, যে এখন তার পুরনো বসের সঙ্গে দেখা করতে এসেছিল। সে তার বসকে বলে, আমি একসময় তোমার আন্ডারেই কাজ করেছি আর আমি এখন একটা টেররিস্ট, কিন্তু আমি তোমাকে এটা জানাতে চাই যে এমা মারা গেছে। আর সে মারা যাওয়ার আগে পর্যন্ত অজা কোম্পানির বিষয়ে অনেক খারাপ তথ্য জোগাড় করেছে, যেটা আমাদেরকে যে করেই হোক পাবলিকের কাছে পৌঁছাতে হবে। আর আমি এটা জানি যে অজা কোম্পানি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছে, কিন্তু আমি এটাও জানি যে এফবিআইতে এখনও অনেক ভালো লোক আছে, তুমি শুধু আমাকে তাদের নামগুলো বলো, এটুকুই আমি তোমার কাছে চাই। যেটা শুনে ওর বস বলে, তুমি কি সমস্ত বলছো, তুমি পাগল হয়ে গেছো, আর আমি তোমাকে এই সমস্ত বিষয়ে কেনই বা সাহায্য করব। যার উত্তরে মাইক বলে, আমি আমার বসের কাছে সাহায্য চাইতে আসিনি, আমি সাহায্য চাইতে এসেছি আমার সেই পুরনো পার্টনারের কাছে, যে লোকেদের কেয়ার করত, সব কিছু ঠিক করার চেষ্টা করত আর সবার ভালো করত। যার এই সমস্ত কথা শুনেও মাইকের বসের কিছুই হয় না, সে এখনও বলে, তুমি কি বলছো, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আর এই বলে সে পুলিশকে ফোন করে, যার পরেই মাইক সেই গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। আর এখন অন্যদিকে আমরা হিগান আর জাইকে লড়াই করতে দেখতে পাই। ওরা দুজনেই ছিল একে অপরের জন্য পারফেক্ট অপোনেন্ট, ওরা একে অপরকে অ্যাটাক করেই চলেছিল, কিন্তু কারোর ওপর কোনো প্রভাব পড়ছিল না। এই সময় ওরা দুজনেই একে অপরকে পাঞ্চ করে, যেটাতে দুজনেরই রোবোটিক স্যুট পুরো ভেঙে যায়। এই সময় জাই হিগানকে বলে, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম আমাকে মারার জন্য, কিন্তু তখন তুমি আমাকে মারোনি, তাই এখন আমাকেই তোমাকে মারতে হবে। আর এখন হিগানও বলে, আমার কাছে একটা অনেক জরুরি মিশন আছে, সেটা কমপ্লিট না করে আমি মরতে পারবো না। যেটা শুনে জাই এখন বলে, ঠিক আছে, তাহলে চলো পুরো জীবনের মতো এই লড়াইটা আমরা এখানে শেষ করি। আর এরপরেই আমরা অতীতের একটা ঘটনা দেখতে পাই, যেখানে জাই মারি আর হিগানকে বলছে, আমাকে একটা অর্ডার দেওয়া হয়েছে যে আমাদের অর্গানাইজেশন থেকে কয়েকটা নিনজা পালিয়ে যাবে তাদেরকে মারার জন্য, তোমাদেরকেও হয়তো এই অর্ডারটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। যেটা শুনে হিগান এই সময় তাকে প্রশ্ন করে, আচ্ছা যদি নিনজাটা তোমার কোনো বন্ধু হয় তাহলে তুমি কি করবে? যার উত্তরে জাই বলে, আমার কাছে আগে কোনো কিছুই ছিল না, এই একাডেমি আমাকে সব কিছু দিয়েছে, তাই আমি এই একাডেমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, সেটা যেই হোক না কেন, যারা এই অর্গানাইজেশনের বিরুদ্ধে করবে আমি তাদেরকেই মেরে ফেলবো। এই বলেই জাই ওখান থেকে চলে যায়। এই সময় হিগান জাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জাই তার কোনো কথাই শোনে না। যার পরে মারি হিগানকে বলে, ওকে বুঝিয়ে লাভ নেই, ও এখন বুঝবে না, আমরা যেটুকু করতে পারতাম সেটুকু আমরা করলাম, কিন্তু একদিন জাই নিশ্চয়ই বুঝবে। আর এরপরেই আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে জাই আর হিগান সামনাসামনি দাঁড়িয়েছিল। এই সময় কারোর বডিতেই তাদের নিনজা স্যুট ছিল না, তাই দুজনেই খালি হাতে লড়াই করছিল, দুজনেই একে অপরকে ভালোই টক্কর দিচ্ছিল। আর এরপরেই জাই তার স্পেশাল নিনজা টেকনিক থান্ডার ক্ল্যাপের ব্যবহার করে, আর এই সময় তার চোখের মধ্যেও একটা সিম্বল হয়ে যায়। আর তার এই টেকনিকটার কারণে সে বিশাল ফাস্ট মুভ করতে পারে, আর এইভাবে ফাস্ট মুভ করে সে হিগানকে পরপর মারতেই থাকে। তাই হিগানও এই সময় তার স্পেশাল নিনজা টেকনিকের ব্যবহার করে, যেটার নাম হলো সেরেনিটি। আর এই টেকনিকটার সাহায্যে হিগান আশেপাশের সব কিছুকেই 10 গুণ স্লো দেখতে পায়, যেই কারণে জাইয়ের মুভমেন্টগুলো দেখতে তার এখন কোনো অসুবিধাই হয় না। জাইও এই সময় বুঝতে পারে যে হিগান তার স্পেশাল নিনজা টেকনিকের ব্যবহার করছে, তাই জাইও এরপরে হিগানকে সেইভাবেই অ্যাটাক করতে যায়। কিন্তু হিগান এখন তার সমস্ত ফোকাস জাইয়ের উপরেই করে, আর তাকে একটা পাওয়ারফুল পাঞ্চ মারে, যেটাতে আশেপাশের সব কিছুই ভেঙে যায়। আর এখন জাই যে মুখোশটা পড়েছিল সেটাও ভেঙে যায়, আর আমরা দেখতে পাই যে জাইয়ের মুখের এক পাশটা একেবারেই নষ্ট হয়ে রয়েছে, আর সেইখানে অনেক দাগও রয়েছে, যেটা দেখে হিগান কিছু তো বুঝতে পারে, তাই সে একেবারেই চুপ হয়ে যায়। আর এরপরেই জাই আবার এসে হিগানকে অ্যাটাক করে, কিন্তু হিগান এই সময় তাকে কোনো অ্যাটাক করে না, সে শুধুমাত্র অ্যাটাকগুলোকে ব্লক করে। আর এখন জাই তার তরোয়াল নিয়ে আসে হিগানকে মারার জন্য। আর এই সময় আমরা জানতে পারি যে জাইয়ের মুখে ওই দাগটা কী করে এসেছিল।
যখন হিগান আর মারি অর্গানাইজেশন থেকে পালিয়ে গেছিল তখন অর্গানাইজেশনের সমস্ত নিনজারা জাইকে ধরে, যে জাই কি করে হিগান আর মারিকে পালাতে দিল। এই কারণে তারা তখন একটা লোহার টুকরোকে গরম করে জাইয়ের মুখে ওরকম দাগ দিয়ে দেয়। আর এখন বর্তমানে আমরা দেখতে পাই যে জাই হিগানকে অ্যাটাক করছে, আর সেই সময় সে হিগানকে বলছে যারা অর্গানাইজেশন ছেড়ে পালিয়েছে তাদের একটাই সাজা, মৃত্যু। আজকে যদি তুমি তোমার নিনজা কোডটা ভঙ্গ না করতে তাহলে এই সমস্ত কিছুই হতো না। যেটা শুনে হিগান এখন থেকে উত্তর দেয়, আমরা কোনো কোড ভাঙিনি, আমরা শুধুমাত্র একটা অপশন বেছে নিয়েছি। আর এমনিও এই কোডটা কোন কাজের, যেটা মেনে কাছের লোকজনদেরকে প্রোটেক্টই করা যায় না। যে সমস্ত কথায় যায় কানই দেয় না। সে হিগানকে এই সময় তার তরোয়াল দিয়ে অ্যাটাক করতে যায়, কিন্তু হিগান এই সময় একটা ঘুষে মেরে তার তরোয়ালটা ভেঙে দেয়। আর এরপরেই সে জাইকে বলে, তুমি তো বলছিলে তোমার অর্গানাইজেশন ছাড়া কেউ নেই, কিন্তু তুমি কি জানো আমরা কোনোদিনই ওই গ্রামের অংশই ছিলাম না। যার পরেই জাই থেকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি আর মারি আমাকে কেন বলেছিলে যে তোমরা সবসময় আমার সঙ্গে থাকবে? যার উত্তরে হিগান বলে, কেননা আমরা চাইতাম যে তুমি আমাদের সঙ্গেই থাকো, আমরা তোমাকে আমাদের বন্ধুই ভাবতাম। যেটা শুনে জাই এই সময় আরও রেগে যায়, তাই সেই এখন তার তরোয়াল নিয়ে হিগানকে ফাইনালি মারতেই যায়। কিন্তু এই সময় সে হিগানের পিঠে একটা চিহ্ন দেখতে পায়, যে চিহ্নটা হলো সেই কাপের, যেই কাপে করে ওরা তিনজন একদিন ড্রিঙ্ক করেছিল আর একসঙ্গে থাকার প্রমিসও করেছিল। যেটা দেখে জাই এই সময় আরও রেগে যায়। আর হিগান এখন তাকে বলে, আমি আর মারি দুজনেই এই ট্যাটুটা করেছিলাম যাতে আমরা তোমাকে সবসময় মনে রাখতে পারি। কিন্তু জাইয়ের এই সমস্ত কথা বিশ্বাস হয় না। সে বলে, তোমরা নিশ্চয়ই আবার আমাকে ধোঁকা দিতে চাইছো, তাই তো? এই বলেই সে হিগানের কাঁধ দিয়ে তার তরোয়ালটা ঢুকিয়ে দেয়। কিন্তু এই সময় হিগান বলে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমি ততক্ষণ থামবো না যতক্ষণ না পর্যন্ত আমি অর্গানাইজেশনের সমস্ত নিনজা আর অর্গানাইজেশনকে পুরো বন্ধ করে ফেলছি। আর এই কারণেই আমি এখানে এসেছি, আমি প্রমাণ করতে এসেছি যে তুমি ভুল আর আমি ঠিক। আর এই বলেই হিগান জাইয়ের উপরে একটা পাওয়ারফুল অ্যাটাক করে, যেটাতে জাই অনেক দূর গিয়ে পড়ে। আর এই সময় জাইয়ের মারির কথা মনে পড়ে, যেটা প্রথমবার হিগানের সঙ্গে লড়াই করার সময় মারি জাইকে বলেছিল। এরপরে হিগানও জাইয়ের সামনে এগিয়ে আসে, যে সময় জাই হিগানকে বলে, তুমি একদিন বুঝতে পারবে আমি ভুল নই। আর এখন হিগান তাকে বলে, আমাকে মারি সবসময় বলতো যাই সেদিনকে আমাদের সঙ্গে দেখা করতে আসবে সেদিন আমি ওকে আটকাবো না, ওর যেটা ইচ্ছা ও সেটাই করবে, সেটা অর্গানাইজেশনের জন্য হোক বা নিজের জন্য। আমি শুধুমাত্র জাইকে একবার আমাদের ছেলের সঙ্গে পরিচয় করাতে চাই, কেননা ওই একমাত্র জাইকে একটা নতুন পথ দেখাতে পারবে। ও জাইকে বোঝাতে পারবে যে আমরাও সাধারণ জীবনযাপন করতে পারি। হিগানের এই সমস্ত কথা শুনে জাই আর কিছু করে না, সেই মাটিতেই পড়ে যায়। যার পরে হিগান বলে, বর্তমানে যেটা চলছে সেটা আমার সবার আগে শেষ করার দরকার। আর এখন অন্যদিকে আমরা জেসনকে দেখতে পাই, যে এখনো পর্যন্ত ডেটাগুলোকে ডিকোড করতে পারেনি। আর এখন তার পাশে মাইকও ছিল। মাইক জেসনকে জিজ্ঞাসা করে হিগানের ব্যাপারে, যার পরে জেসন মাইককে হিগান আর জাইয়ের ফাইটের কথা বলে। আর এরপরে কথা বলতে বলতে মাইক আর জেসনের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়, কেননা জেসন এখনো পর্যন্ত সমস্ত কোডগুলোকে ডিকোড করতে পারছিল না। আর মাইকেরও মাথা এই সময় গরম ছিল, কারণ তার বস তার উপরে পুলিশ লাগিয়ে দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের মধ্যে কথা থেমে যায়, আর তার একটু পরেই জেসন মাইককে একটা ড্রিঙ্ক দেয়, যেটা দেখে মাইকের এই সময় এমার কথা মনে পড়ে। আর সে এই সময় তার মেয়ের আঁকা ছবিটাও খোলে, যার পরেই তার এমার কথাটা মনে পড়ে। এমা তাকে বলেছিল, এই ছবিটা হয়তো তোমার এখন কোনো কাজের বলে মনে হচ্ছে না, কিন্তু এটাই একদিন তোমার সব থেকে বেশি কাজের জিনিস হয়ে দাঁড়াবে। আর এখন অন্যদিকে আমরা অজা কোম্পানির সিইওকে দেখতে পাই, যে এই সময় ইয়ামাজিকে কল করে বলছিল, তোমার মনে আছে যখন আমাদের প্রথম দেখা হলো, আমার ডিফেন্সের সেক্রেটারি আমাকে বলেছিল যে তোমরা খুবই লয়াল, তোমাদেরকে যদি আমরা বডিগার্ড হিসেবে রাখি তাহলে আমাদের ভালোই হবে। আর হ্যাঁ, এটা সত্যি, তোমার সঙ্গে কাজ করে আমার ভালোই লেগেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে তোমরা হয়তো এরকম ভাবো না। এইটা বলেই সে ইয়ামাজিকে একটা রেকর্ডিং শোনায়, যেই কথাটা একটু আগে ইয়ামাজির একটা নিনজা ইয়ামাজিকে বলছিল যে অজা কোম্পানি ছেড়ে দিয়ে নিজেরাই সমস্ত রোবটসগুলো বানাতে। আর এই কথাটা সিইও জানতে পেরে যায়, তাই সে এখন ইয়ামাজিকে বলে, যাই হোক, তোমরা আমার সঙ্গে আর কাজ তো করলে না, কিন্তু তোমরা আমাকে যা যা শেখালে এটা আমার অনেক কাজে লাগবে। আর এরপরেই আমরা দেখতে পাই যে অজা কোম্পানির অনেক সেনা চলে যায় ইয়ামাজিকে ধরার জন্য। আর সিইও এখন ইয়ামাজিকে বাই বলে তার কলটা কেটে দেয়। আর এখন সঙ্গে সঙ্গে অনেকগুলো ফোর্স ইয়ামাজির ঘরে গুলি চালায়, আর সেই ঘরটাকে পুরো নষ্ট করে ফেলে। আর তারপরে তারা সেই ঘরের ভেতর ঢোকে। তারা ঢুকেই দেখতে পায় যে সেইখানে একটা বম রাখা রয়েছে।
আর সেটা দেখা মাত্রই বমটা ফেটে যায় আর সেই বিল্ডিংটা সহ সমস্ত সেনাগুলো সেখানে মারা যায়। সিইও এই সময় দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সবই দেখছিল। এই সময় সিইওর কাছে ইয়ামাজির ফোন আসে, যেটাতে ইয়ামাজি বলে, তোমার কোম্পানির আমি সবই জানি। যেটা শুনে সিইও এই সময় খুবই ঘাবড়ে যায় আর সে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে একটা বন্দুক হাতে নেয়। এইদিকে আমরা দেখতে পাই যে ইয়ামাজি তার নিনজাদের সঙ্গে পুরো অফিসে কবজা করে নিচ্ছিল। আর এই সময় আমরা এটাও জানতে পারি যে ইয়ামাজি আগে থেকেই জানতো যে তার ঘরে একটা ক্যামেরা লাগানো আছে, যেটা দিয়ে সিইও তার উপরে নজর রাখতো। আর এই সময় ইয়ামাজির সমস্ত নিনজারা একে একে সবাইকে মেরে ফেলছিল আর তারা পুরো অজা কোম্পানিতে কবজা করে নিচ্ছিল, যেটা দেখে সিইওর এখন মাথা আর ঠিক থাকে না। এই সময়ও কয়েকটা সেনা সিইওকে প্রোটেক্ট করছিল, কিন্তু নিনজারা তাদেরকেও মেরে ফেলে, যেটা দেখে সিইও সেখান থেকে পালিয়ে যায়। আর লিফটের সামনে যেতেই লিফটের থেকে হঠাৎ বেরিয়ে আসে তার সেক্রেটারি। সে তার সেক্রেটারিকে দেখেও ভয় পেয়ে যায়, তাই সে তার উপরেই গুলি চালায়, কিন্তু সেক্রেটারি এই সময় সেই গুলিটা তার হাত দিয়ে আটকে নেয় আর সেখানকার সমস্ত নিনজাগুলোকে মেরে সে সিইওকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু এরপরে নিনজারা সিইওর হেলিকপ্টারটাকেও ব্লাস্ট করে দেয়। আর এখন অন্যদিকে আমরা মাইকের ট্রাকটাকে দেখতে পাই, যেটাকে পুলিশ পুরো ঘিরে ফেলেছিল, কিন্তু জেসন সেখানে ছিল না, সে ছিল অন্য জায়গায়। আর সে এই সময় অজা কোম্পানির ডেটাগুলোকে ডিকোড করতেও সক্ষম হয়ে গেছিল। আর একটু আগের ঘটনাতেই আমরা দেখতে পারি যে মাইক জেসনকে তার মেয়ের চিঠিটা দেয় আর সেটা দিয়ে বলে, দেখো তো, এই চিঠিটা হয়তো তোমাকে এই ডেটাগুলো ডিকোড করতে সাহায্য করতে পারে। আর আসলেই এটা হয়, জেসন এখন সমস্ত ডেটাগুলোকে ডিকোড করতে পারে। আর এরপরেই আমরা আবার সিইও এবং তার সেক্রেটারিকে দেখতে পাই। এখন তাদের সামনে ইয়ামাজি আর অনেকগুলো নিনজা চলে আসে, যাকে দেখে সিইও দূরে পালিয়ে যায়। এই সময় ইয়ামাজি সিইওর সেক্রেটারিকে বলে, তাহলে তুমিও আমাকে ধোঁকা দিলে? যার পরে সেক্রেটারি বলে, তুমি তো আমাকে বলেছিলে যে সিইওর সেক্রেটারি হয়ে থাকতে। আর এরপরে ইয়ামাজি তাকে বলে, তাহলে দেখাও তো যে তুমি আমার জন্য এখনও লয়াল কিনা। যেটা শুনে সেক্রেটারি পিছিয়ে গিয়ে সিইওর গলা চেপে ধরে আর তাকে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে মারে। যেটা দেখে ইয়ামাজি খুশি হয়, সে ভাবে যে সিইওর সেক্রেটারি তার প্রতি এখনও লয়াল। কিন্তু একটু পরেই আমরা বাইরে দেখতে পাই যে একটা হেলিকপ্টার উড়ছিল আর সিইও তার দড়ি ধরে ঝুলছিল, যার পরে সিইওর সেক্রেটারি একটু হাসে, কিন্তু ইয়ামাজি এটাতে খুবই রেগে যায়। আর এরপরেই আমরা হিগানকে দেখতে পাই, যে এখন একটা গুপ্ত জায়গাতে লুকিয়েছিল, একটা পুকুরের পাশে। আর এখানেই হিগানের দেখা হয়ে যায় তার পুরনো একটা বন্ধুর সঙ্গে। অন্যদিকে আমরা জাইকেও দেখতে পাই, সে এখন কিছুই বুঝতে পারছিল না। সে এখন ভাবছিল ইয়ামাজির কথা। ইয়ামাজি তাকে বলেছিল, হিগান আর মারি তো পালিয়ে গেছেই, তাদের একটা ছেলেও আছে, আমাদের ওদের সবাইকে মারতে হবে। অর্গানাইজেশনের জন্য এই কাজটা খুবই দরকারি, আর তাই আমি এই কাজটা তোমাকেই দিলাম। আর এরপরেই জাইয়ের মারির কথা মনে পড়ে। একদিন রাত্রেবেলা মারি তাকে বলছিল, তোমার তারা দেখতে খুব ভালো লাগে তাই না? যার পরে জাই বলে, হ্যাঁ, আমার তারা দেখতে এই কারণে ভালো লাগে কেননা এটা আমাকে মনে করায় আমি কত পাওয়ারফুল। আগে আমি উপরের দিকে তাকাতামই না, আমি শুধুমাত্র মাটির দিকেই তাকাতাম। যেটা শুনে মারি বলে, ঠিকই, আমাদের এইখানে থাকা সমস্ত নিনজাদেরই অতীত খুবই খারাপ, কিন্তু আমি এটা চাই যেন আমাদের এই অতীতগুলো আমাদের উপরে খুব একটা প্রভাব না ফেলে। যার পরেই যাই বলে, কিন্তু আমরা আমাদের অতীতকে ভুলতে তো পারবো না। কিন্তু মারি এখন বলে, আমাদের দরকার নেই ভোলার, কিন্তু তবুও আমাদেরকে বদলানোর জন্য আমাদের অতীতে নয়, আমাদের ভবিষ্যতের দিকে দেখার দরকার। যার পরে জায় জিজ্ঞাসা করে, এই ভবিষ্যৎ আবার কি? যার উত্তরে মারি বলে, আমিও জানি না এই ভবিষ্যৎ কি, আমি ঠিক খুঁজে নেব। যার পরে যাই বলে, তাহলে হয়তো এই ভবিষ্যতে আমাদেরকে একটা নতুন জীবন দেবে, তাই না? আর এই সমস্ত কথা ভাবতে ভাবতে এখন যাই খুবই বিরক্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে না সে এখন কি করবে। সে এই সময় মাটির মধ্যেই ঘুষি মারতে থাকে। আর এখন অন্যদিকে আমরা হিগানকে দেখতে পাই তার ডাক্তার বন্ধুর সঙ্গে। যেই সময় হিগান তাকে বলে, আমার কিচ্ছু হয়নি, আমার কোনো রকম কোনো চিকিৎসার দরকার নেই। যার উত্তরে ওই ডাক্তার বলে, হ্যাঁ সেটা তো আমি দেখতেই পারছি, আমি অন্ধ না, কিন্তু আমি কথা বলছি তোমার ইমোশনের ব্যাপারে। তুমি যে এখনই তোমার সব থেকে ভালো বন্ধুর সঙ্গে লড়াই করলে, তাও আবার দুজনেই দুজনের সিক্রেট টেকনিক ব্যবহার করে, তারপরে নিশ্চয়ই তুমি এখন আর খুব একটা ভালো নেই। যার পরে হিগানুকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে যে এগুলো আমাদের সিক্রেট টেকনিক? যার পরে ডাক্তার নিজের আসল রূপে চলে আসে, যাকে দেখে হিগান এবার চিনতে পারে আর তাকে চিফ বলে ডাকে। অন্যদিকে আমরা এই সময় সিইওর সেক্রেটারি ডিলিকে দেখতে পাই, যে এখন ইয়ামাজির সমস্ত নিনজাগুলোকে ভালোই মারছিল। আর তারপরে সে তার রোবোটিক স্যুটটা পরে সোজা চলে যায় ইয়ামাজিকে অ্যাটাক করতে। আর এখন সিইও অর্থাৎ জোসেফ দূর থেকে হেলিকপ্টারে বসে এই সমস্ত কিছুই দেখছিল। আর এই সময় ডিলি লড়াই করতে করতে মনে পড়ে একটা পূর্বের ঘটনা। যে সময় ডিলি জোসেফকে কিছু বলছিল, তখন জোসেফ ডিলিকে জিজ্ঞাসা করে, আমাদের প্ল্যানগুলো নিয়ে তোমার কি ধারণা? যার উত্তরে ডিলি বলে, আমার এই সমস্ত বিষয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার কাজ হলো আপনাকে প্রোটেক্ট করা।
যেইটা শুনে জোসেফ খুশি হয়, আর একই সঙ্গে সে ডিলিকে এটাও বলে আমাদেরকে সমাজের ছোট ছোট জিনিসগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা করলে চলবে না, আমাদেরকে এর থেকে বেশি ভাবতে হবে, তাহলে আমরা একটা ভালো জীবনযাপন করতে পারবো। আর এখন বর্তমানে আমরা দেখতে পাই যে ডিলি ইয়ামাজির ওপরে অ্যাটাক করছিল। এই সময় সে ইয়ামাজকে বলে জোসেফ বেঁচে থাকলে দুনিয়া এমনি পাল্টাবে, আমার জোসেফের ওপরে পুরো বিশ্বাস আছে। কিন্তু ইয়ামাজি এই সময় বলে হ্যাঁ দুনিয়া এবার পাল্টাবে, কিন্তু জোসেফের জন্য না, এইবার পুরো দুনিয়াতে সব নিনজারাই রাজ করবে। আর এরপরে সে ডিলিকে বলে আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। যার উত্তরে ডিলি বলে আমি এখন বদলে গেছি, আমার এখন জোসেফের উপরে পুরো ভরসা আছে, ও আমাদের সবাইকে এই রোবোটিক স্যুটগুলো বানিয়ে আরও কত পাওয়ারফুল করে ফেলেছে, ও যদি বেঁচে থাকে তাহলে আরও অনেক কিছুই করতে পারবে। এই বলে সে ইয়ামাজির ওপরে তার পুরো পাওয়ার দিয়ে অ্যাটাক করে, কিন্তু তার অ্যাটাকটা ইয়ামাজির ওপরে তেমন কোনো প্রভাব ফেলে না, কারণ সে দেখতে পায় যে ইয়ামাজিও একটা রোবোটিক স্যুট পরে আছে। ডিলি বুঝতে পারে যে এই রোবোটিক স্যুটটা তার থেকে অনেক ভালো। আর এই সময় ইয়ামাজি বলে জোসেফ হয়তো জানে যে কি করে শক্তি বাড়ানো যেতে পারে, কিন্তু আমাদের নিনজাদের ভিতরে কি আছে সেটা ও এখনও জানে না। এই বলে ইয়ামাজিও এই সময় ডিলির ওপরে অ্যাটাক করে। আর এখন ওদের দুজনের অ্যাটাকটা এতই পাওয়ারফুল হয় যে অজা সিটির চারিদিকের ব্যারিয়ারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর আমরা এটাও দেখতে পারি যে ইয়ামাজির অ্যাটাক ডিলির এই রোবোটিক স্যুটটা সহ্য করতে পারে না, ডিলির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এরপরে ইয়ামাজি তার একটা তরোয়াল দিয়ে ডিলিকে একেবারেই মেরে ফেলে। আর জোসেফ এই সময় হেলিকপ্টারে বসে এই সব কিছুই দেখছিল। আর এরপরেই আমরা আবার হিগানকে দেখতে পাই যে এই সময় চিফকে বলছিল তুমি বারবার আমাকে সাহায্য কেন করছো, আমি তো নিনজাদের কোড ভেঙেছি। যার উত্তরে চিফ বলে নিনজাদের কোড শুধুমাত্রই নিনজাদের উপরে একটা কার্স, অন্য কিছুই না। আর এই সমস্ত কথা বলতে বলতেই হিগানদের চারিদিক থেকে অনেকগুলো শেকল চলে আসে, যেটা দেখে হিগান একেবারেই চমকে যায়। কিন্তু চিফ এই সময় বলতে থাকে আমি এইটা নিয়ে অনেক রিসার্চ করি, আমাদের নিনজা একাডেমি অনেক পুরনো, আমরা অনেক একাডেমিকে পিছনে ফেলে দিয়েছি, আর জাপানকেও আমরাই প্রোটেক্ট করতাম, কিন্তু তারপরে জাপান আমাদেরকে ছেড়ে অন্য কাউকে তাদের প্রোটেকশনের জন্য নেয়, কারণ আমরা মডার্ন টেকনোলজি ব্যবহার করলেও সমস্ত পুরনো নিয়মগুলোর মধ্যেই বাধা ছিলাম। যেই কারণেই আমি এইটা নিয়ে আরও রিসার্চ করি আর খোঁজার চেষ্টা করি যে নিনজাদের থাকার আসল নিয়মটা কী। আর এরপরে আমার সঙ্গে দেখা হয় তোমার আর মারির। আর আমরা দেখতে পাই আগের একটা ঘটনাতেই ওই ডাক্তার সাজা চিফ মারিকে বলছিল আমি দেখতে পারছি যে তোমার হার্টের মধ্যে একটা আলাদা কিছু আছে, ধীরে ধীরে তোমার মধ্যেও ইমোশন জন্মাবে, যেটা কোনো নিনজার কোনোদিনই হয় না। যেটা শুনে মারি বলে আমি জানি না আমার কি হবে, কিন্তু তুমি কি এই কথাগুলো চিফকে বলে দেবে? যার উত্তরে ডাক্তার সাজা চিফটা বলে না আমি কাউকে বলবো না, কিন্তু তুমি এইটা মনে রেখো যারা নিনজাদের কোড ভাঙবে তাদের কিন্তু মরতেই হবে। কিন্তু মারি সেই সময়ও বলে সে যা হবে হবে, কিন্তু আমি সবসময় আমার মনেরই শুনবো। আর এরপরেই আমরা আবার চিফ আর হিগানকে দেখতে পাই, যেখানে তারা এখন একটা সমুদ্রের সামনে দাঁড়িয়েছিল। আর এখন চিফ হিগানকে বলছিল পুরোনো দিনে নিনজারা শুধুমাত্রই একে অপরের সঙ্গে লড়াই করতো আর নিজেকে স্ট্রং বানাতো, কিন্তু কারোর মধ্যেই কোনো ইমোশন ছিল না। আমি দেখতে পাই যে তোমাদের তিনজনের মধ্যেই প্রথমেই ইমোশনটা আসে, আর আমার মনে হয় এটাও একটা নিনজার মধ্যে থাকার দরকার, যেটা তাকে সঠিক রাস্তা দেখাবে। তাই তোমরা তিনজন নিনজাদের জন্য একটা নতুন ভবিষ্যৎ তৈরি করেছ। আর যতদূর কথা আসে ইয়ামাজির, উনি হয়তো এরকম না, কিন্তু উনিও চায় নিনজাদের একটা ভালো ভবিষ্যৎ বানাতে। আর এরপরেই আমরা আবার অতীতে ইয়ামাজি আর চিফকে কথা বলতে দেখতে পাই, যে সময় ইয়ামাজি চিফকে বলছিল নিনজারা এখন আর কারোর আন্ডারে কাজ করবে না, নিনজারা নিজেদের মতো কাজ করবে। যেটা শুনে চিফ বলে নিনজাদের শুধুমাত্র শান্তির দিকেই ফোকাস করার দরকার, আর তুমি যেটা করতে চাইছো এইভাবে হয়তো অনেকের মৃত্যু হবে। কিন্তু এই সময় ইয়ামাজি তার কথা মানে না, তাই ইয়ামাজি চিফকে অ্যাটাক করে আর তরোয়াল দিয়ে চিফের গলা কেটে দেয়। আর এরপরেই ইয়ামাজি সমস্ত নিনজাদেরকে কন্ট্রোল করতে শুরু করে। আর এরপরেই বর্তমানে হিগান চিফকে জিজ্ঞাসা করে তাহলে তুমি তো মরে গেছিলে, তুমি এখন আমার সামনে কি করে আসলে? যার উত্তরে চিফ বলে আমি তোমার সামনে আছি ঠিকই, কিন্তু আমার মধ্যে আর কোনো নিনজার শক্তি নেই, তাই আমি এই সময় ইয়ামাজির সঙ্গে লড়াই করতে পারবো না। যেটা বলার পরেই চিফ হিগানের সামনে তার মাথা ঝোঁকায় আর তাকে বলে তুমিই এখন আমাদের সমস্ত নিনজাদেরকে ফ্রি করতে পারো। যেটা শুনে হিগান বলে নিনজাদেরকে ফ্রি করা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যারা আমার জন্য নিজেদের জীবন দিয়েছে, আমাকে সাহায্য করেছে, তাদের জন্য আমি নিশ্চয়ই লড়াই করব। আর এরপরেই আমরা আবার অজা সিটি দেখতে পাই, যেখানে ইয়ামাজি আর ডিলির লড়াইয়ের পরে সব কিছুই উল্টোপাল্টা হয়ে গেছিল, আর সেইখানে কোনো নেটওয়ার্কও ছিল না, তাই সবাই এখন অজা সিটি ছেড়ে বাইরে চলে যাচ্ছিল। আর এরপরেই আমরা মাইককে দেখতে পাই আবার তার বসের সঙ্গে, যেখানে মাইকের বস মাইককে বলে তুমি জোসেফের বিষয়ে যা যা জানো সেই সব কিছু আমাকে দিয়ে দাও, তাহলে তোমার আর তোমাদের বন্ধুদের কিচ্ছু হবে না। কিন্তু মাইক বলে না, ওই ডেটা আমি তোমাকে দেব না, তুমি একটা কাজ করো,
তুমি জোসেফকে অ্যারেস্ট করো আর সমস্ত পাবলিকদেরকে জানিয়ে দাও যে জোসেফের আসল উদ্দেশ্যটা কী। যেটা শুনে ওর বস বলে এরকম করা যেতে পারে না, কেননা অজার মতো একটা বড় কোম্পানি যখন এরকম হচ্ছে তখন এর পেছনে অনেকেই আছে যারা এই পরিস্থিতি থেকেও প্রফিট কামাচ্ছে, তাই আমার একার পক্ষে এত বড় একটা অ্যাকশন নেওয়া সম্ভব না। আর এরপরই মাইকের বসের কাছে একটা কল আসে, যে কলে তাকে বলা হয় যে অজা কোম্পানির বিষয়ে সমস্ত ডেটা পাবলিকলি লিক করে দেওয়া হয়েছে, সবাই এখন এগুলোর বিষয়ে জানে। আর যে সমস্ত পলিটিশিয়ান, FBI বা যারা যারা অজা কোম্পানির সঙ্গে যুক্ত ছিল তাদের সবার নামও ওখানে রয়েছে। যার পরে মাইকের বস মাইককে বলে, তোমার কি মনে হয় তুমি মিলিটারি আর FBIদেরকে একসঙ্গে ব্ল্যাকমেল করবে? যার পরেই মাইক বলে, আমি সত্যির সঙ্গে আছি আর আমি এটা তোমার থেকে শিখেছি। এই সমস্ত বলে মাইক এখনও পর্যন্ত তার বসকে মানানোর চেষ্টা করে আর হয়তো সে তার কাজে সফলও হয়। মাইকের বস এ সময় তার টাই খুলে বলে, আমি যে রাস্তায় বেছে নিয়েছি সেটাই ঠিক। আর এরপরে তারা দুজনে ওখানে মারামারি করতে শুরু করে। আর এরপরেই আমরা ইয়ামাজিকে দেখতে পাই, যে এখন তার সমস্ত নিনজা ফোর্সের সঙ্গে রেডি ছিল অ্যাটাক করার জন্য। আর এদিকে জোসেফও এখন টিভিতে দেখতে পায় যে FBI তাকে অ্যারেস্ট করার কথা বলেছে। যার পরে জোসেফ ভাবে, আমি এত তাড়াতাড়িও হার মানব না। আর এরপরেই জোসেফ US ডিফেন্স সেক্রেটারিকে ধমকে দেয় তার সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলোকে ব্লাস্ট করে দেওয়ার, যেটার কারণে লাখে লাখে লোক মারা যেতে পারে। আর এই খবরটা এখন FBI-এর কাছেও চলে আসে, যেটা দেখে মাইক বলে জোসেফ শুধুমাত্র ধমকি দিচ্ছে এগুলো করার জন্য, যাতে এখন ও এই দেশ থেকে পালিয়ে যেতে পারে। যেটাতে মাইকের বস বলে, শুধু এইটুকুই না, আমাদেরকে এই কাজের থেকে বের করে দেওয়া হয়েছে, অন্য একটা টিম এই কাজের দায়িত্ব নিয়েছে আর ওরা তো প্রথমেই জোসেফকে অ্যারেস্ট করার কথা বলছে। আর এরপরেই আমরা দেখতে পাই যে সমস্ত নিনজারা ডিফেন্সের বিল্ডিংয়ে অ্যাটাক করে দিয়েছে আর সেটাকে পুরো তছনছ করে দিয়েছে। আর তারপরে তারা পুরো শহরে কবজা করছে। আর এই সময় ইয়ামাজি বলছে, সময় চলে এসেছে আমাদের আসল উদ্দেশ্য পুরো করার, যেটা করার কথা আমরা অনেক বছর ধরে ভেবে আসছি। এইবার পুরো দুনিয়াতে নিনজারাই রাজ করবে। আর এরপরেই আমরা হিগানকে দেখতে পাই, যে একটা গাড়ি করে অজা সিটির দিকে যাচ্ছিল, কারণ চিফ তাকে বলেছে যে অজা সিটিতে ইয়ামাজি আছে আর ইয়ামাজি এখন তোমাকেই খুঁজছে, কেননা ইয়ামাজির আসল উদ্দেশ্যে তুমি একমাত্র বাধা। তাই হিগান এই সময় অজা সিটির দিকে যাচ্ছে ইয়ামাজিকে মারার জন্য। আর ইয়ামাজিও এখন বলছে, আমরা অনেক বছর ধরে অনেক রক্ত ক্ষয় করেছি, কিন্তু এইবার সেই সব রক্তের সফলতা আসবে। এরপরেই আমরা মাইককে দেখতে পাই, যে এখন গাড়িতে বসে তার বসের সঙ্গে ফোনে কথা বলছিল। তারা আলোচনা করছিল যে নিনজারা অনেক জায়গাতেই কবজা করে নিয়েছে আর জোসেফ যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলোকে ব্লাস্ট করার ধমকি দিচ্ছিল নিনজারা সেখানেও কবজা করে নিয়েছে। আর এরপরেই বস মাইককে বলে, এই সমস্ত ঝামেলা শেষ হয়ে গেলে না আমরা একসঙ্গে ড্রিঙ্ক করব, আর আপাতত এখন তুমি জোসেফকে খোঁজো। আর এরপরেই মাইক জেসনকে ফোন করে যে জোসেফের কোনো খবর পাওয়া গেল কিনা, যার উত্তরে জেসন বলে সে খবর পেয়ে গেছে জোসেফ অজা কোম্পানিরই একটা হোটেলে আছে আর সেই হোটেলের একটা পালানোর রাস্তাও আছে, যেটা নীল অ্যাভিনিউ স্টেশনে গিয়ে খোলে। যেটা শুনে মাইক বলে, নীল অ্যাভিনিউ স্টেশন? ওটা তো বন্ধ হয়ে গেছে। কিন্তু মাইক ঠিক করে নেয় যে তাকে এখন কি করতে হবে। আর এরপরে সে জেসনকে আরও একটা কাজ দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে নিনজারা হোয়াইট রুমেও কবজা করে নেয় আর সেইখানে প্রেসিডেন্টের সেক্রেটারি এই সময় ইয়ামাজির সঙ্গে কথা বলছিল। সেই ইয়ামাজিকে বলে, আচ্ছা আমি এইবার বুঝতে পারছি যে তোমার প্ল্যানটা আসলে কি। তুমি পাওয়ার পয়েন্টের নামে শুধুমাত্র চেক পয়েন্ট বানাচ্ছিলে যাতে তুমি আমাদের উপরে যে কোনো সময় অ্যাটাক করতে পারো, তাই তো? তাহলে এখন তুমি কি চাও? যার উত্তরে ইয়ামাজি বলে, আমি শুধুমাত্র এই দুনিয়ার শান্তি চাই। এই দুনিয়াতে এখন কোনো কিছুই ঠিক নেই, আমাকেই এখানে শান্তি আনতে হবে। আর এই কারণেই আমার একটা প্ল্যাটফর্মের দরকার ছিল যেখান থেকে আমি লোকেদের কাছে পৌঁছতে পারবো। এই কারণেই আমি অজা কোম্পানির সঙ্গে হাত মেলাই। আর এখন ওদের সমস্ত টেকনোলজি আমার জানা আছে। আমরা এখন পুরো দুনিয়াতে রাজ করব আর দুনিয়াতে শান্তি নিয়ে আসবো। আর যে এই শান্তিকে ভঙ্গ করার কথাও ভাববে আমরা তাকেই শেষ করে ফেলবো। আর আমার এই রাস্তাতে শুধুমাত্র আর একটাই বাধা আছে। আর এরপরেই আমরা দেখতে পাই হিগান যখন বাইক নিয়ে যাচ্ছিল সেই সময় আকাশ থেকে তার উপরে অনেকগুলো অ্যাটাক হয় আর এই সময় ইয়ামাজি নিজে হিগানকে মারতে আসে। অন্যদিকে মাইক এই সময় জানতে পারে যে জোসেফ একটা ট্রাকের মধ্যে করে পালাচ্ছে আর সে যেই দিকে যাচ্ছে সেই দিকে দুটো জিনিস আছে। প্রথমত একটা শূকরদের ফার্ম, যেখান থেকে সমস্ত শূকরদেরকে এখন নিয়ে যাওয়া হবে প্লেনে করে। আর ওই রাস্তাতে অজা কোম্পানির একটা জায়গাও আছে। মাইক এই সময় ভাবে যে জোসেফ হয়তো অজা কোম্পানির জায়গাটাতেই যাবে, তাই সে সেদিকেই যাওয়া শুরু করে। কিন্তু জোসেফ এই সময় ধোকা দিয়ে চলে আসে শূকরের ফার্মে আর শূকরদের সঙ্গেই সেও প্লেনে উঠে যায়। সে ভাবে যে এইবার সে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু মাইকও এতক্ষণে সব কিছুই বুঝে ফেলে। সে ওই প্লেনের কাছেই চলে আসে আর প্লেন থেকে তার গাড়ি দিয়ে ধাক্কা মারে, যেইটাতে ছোট প্লেনটা পড়ে যায়। আর এরপরে মাইক যখন গাড়ি থেকে বের হয় তখন সে দেখতে পায় যে জোসেফ দৌড়ে পালাচ্ছে। সেও তখন জোসেফের পেছনে দৌড়ায় আর তাকে ধরেও ফেলে।
কিন্তু জোসেফ এই সময় মাইককে কামড়ে আবার পালানোর চেষ্টা করে, আর মাইক এই সময় তার দিকে বন্দুক ধরে। কিন্তু তারা এখন যেখানে ছিল তাদের পাশেই অজা কোম্পানির একটা পাওয়ার প্ল্যান্ট ছিল। জোসেফ এই সময় তার ঘড়ি দিয়ে সেটাকে ব্লাস্ট করার ধমকি দেয়, যার কারণে মাইকও এই সময় গুলি চালায় না। আর এরপরে জোসেফ যখন আসলেই পাওয়ার প্ল্যান্টটাকে ব্লাস্ট করতে যায়, সেই সময় সে দেখতে পায় যে সুইচে চাপ দিলেও পাওয়ার প্ল্যান্টটা ব্লাস্ট হয় না, কেননা জেসন আগেই জোসেফের ঘড়িটাকে হ্যাক করে নিয়েছিল। তার সঙ্গে আর পাওয়ার প্ল্যান্টের কোনো সিগন্যালই নেই, যার পরে মাইক দৌড়ে গিয়ে জোসেফকে ধরে আর তাকে আবার মারে। এই সময় জোসেফ তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে খুঁজে কি করে ফেললে? যার উত্তরে মাইক বলে, তুমি যদি আমার মতো কাজ করতে তাহলে তুমিও হয়তো খুঁজে ফেলতে পারতে। যেটা শুনে জোসেফ বলে, আমিই ভুল করেছি, আমার তোমাকে তখনই মেরে ফেলার দরকার ছিল যখন আমার কাছে সুযোগ ছিল, ঠিক যেরকমভাবে আমি সমস্ত নিনজাদেরকে ব্লাস্ট করে মেরেছিলাম। যেটা শুনে এখন মাইকের মনে পড়ে যে এমাও ওই ব্লাস্টের কারণেই মারা গেছিল, অর্থাৎ এমাকেও জোসেফই মেরেছে। তাই সেই এখন জোসেফকে আবার মারতে শুরু করে। আর জোসেফ এখনও বলে, আমার কাছে এমন অনেক কিছু আছে যেটা এই দুনিয়ার অনেক লোকেরই দরকার, তাই তুমি যদি এখন আমাকে ধরেও ফেলো পরে আমি নিশ্চয়ই ছাড়া পেয়ে যাব। যেইটা শুনে মাইক এখন আরও রেগে যায়, সে জোসেফকে মারে আর তারপরে তার উপর গুলিও চালিয়ে দেয়। আর এরপরেই আমরা হিগান আর ইয়ামাজিকে দেখতে পাই, যেখানে ইয়ামাজি এখন হিগানকে বলে, এর আগের বার তুমি মরনি, ওইটা তোমার নিনজা টেকনিক ছিল না, ওইটা করেছিল এমা, তাই না? কিন্তু যাই হোক, এখন তোমাকে মরতেই হবে। পুরো 600 বছর পর নিনজাদের আসল উদ্দেশ্য আজকে পূরণ হবে। কিন্তু হিগান এই সময় বলে, এই সমস্ত আমি কিচ্ছু বুঝি না, আমাকে এখন এই সমস্ত কিছুকে বন্ধ করতে হবে যেটা তুমি শুরু করেছো, আমাকে সব নিনজাদেরকে শেষ করতে হবে। কিন্তু ইয়ামাজি বলে, নিনজারা শেষ হবে না, নিনজারা আজকের থেকে অমর হয়ে থাকবে, নিনজাদেরকে আর লুকিয়ে থাকতে হবে না, তারা সমাজে মুখ উঁচু করে বাঁচতে পারবে। কিন্তু হিগান এই সময়ও বলে, ঠিক আছে তাহলে দেখা যাক কে লুকিয়ে থাকি আর কার সঙ্গে কি হয়। আর এরপরেই ওরা দুজনে একে অপরের ওপরে অ্যাটাক করা শুরু করে দেয়। আর এই লড়াইতে ইয়ামাজিকে অ্যাটাক করা হিগানের পক্ষে একটু মুশকিলই হচ্ছিল, কিন্তু তবুও হিগান নিজের পুরো পাওয়ার ব্যবহার করে ইয়ামাজির উপরে অ্যাটাক করতেই থাকে। আর এই সময় ইয়ামাজির বড় তরোয়ালটা মাটিতে গেঁথে যায়, যে সময় হিগান তার তরোয়াল দিয়ে ইয়ামাজির উপরে অ্যাটাক করে, কিন্তু ইয়ামাজি তার হাত দিয়ে হিগানের সমস্ত অ্যাটাকগুলোকে আটকে নেয়। আর এই সমস্ত লড়াই চলতে চলতেই সেখানে এন্ট্রি হয় জায়ের। জায়ও এই সময় এসে হিগানের উপরে অ্যাটাক করে, যে অ্যাটাকটা হিগান কোনো রকমে আটকে ফেলে। আর এই সময় জাই বলে, আমি একটা রাস্তাই বেছে নিয়েছি, সেটা হলো নিনজাদের রাস্তা। আর এই সময় জাই আর ইয়ামাজি দুজন মিলে হিগানের উপরে অ্যাটাক করে। হিগানের অবস্থা এই সময় খুবই খারাপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন মিলে হিগানকে মাটিতে ফেলে দেয়। আর হিগান এই সময় তার সিক্রেট নিনজা টেকনিকের ব্যবহার করে, যেটা দেখে ইয়ামাজি বলে, তোমার কি মনে হয় তুমি এই সমস্ত নিনজা টেকনিকের মাধ্যমে আমাকে হারাতে পারবে? আর এই বলে ইয়ামাজিও তার সিক্রেট নিনজা টেকনিকের ব্যবহার করে, যেইটার মাধ্যমে সে তার অপোনেন্টের ব্রেনকে কন্ট্রোল করতে পারত। সে এই সময় হিগানের ব্রেনকে কন্ট্রোল করে ফেলে, আর হিগান তার ভাবনাতেই হারিয়ে পড়ে, যে ভাবনাতে তাকে যাই বলছিল তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। আর তারপর সে মারিকেও দেখতে পায়, সে বলছিল আমরা খুব তাড়াতাড়ি বাবা মা হব। আর এরপরই সে আবার সেই ঘটনা দেখতে পায় যখন মারি মারা গেছিল। সেই সময় তার ছেলে তার দিকে তাকিয়ে থাকে, তার এটাও মনে পড়ে যখন তাদের উপরে প্রথম অ্যাটাক হয়েছিল। সে দেখতে পায় যে মারি আর তার ছেলেকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। যে সময় তার ছেলে হিগানকে বলছে, বাবা তুমি কোথায় ছিলে, তুমি আমাদেরকে বাঁচালে না কেন? আর এরপরেই আমরা আবার বর্তমানের একটা ঘটনা দেখতে পাই, যেখানে ইয়ামাজি এই সময় হিগানকে গলা ধরে তুলে রেখেছিল, আর এখন জাইও তার পাশেই ছিল। আর এরপরে আবার আমরা চলে যাই হিগানের ইলিউশনে, যেখানে হিগান এই সময় কাঁদছিল, আর সেখানে জাই আর ইয়ামাজিও ছিল। ইয়ামাজি এই সময় হিগানের সামনে চলে আসে, আর তারপরেই সে বলে, আমরা একসঙ্গে ভালোর জন্য কত লড়াই করেছি, কিন্তু প্রত্যেকবারই আমাদের সঙ্গে খারাপই হয়েছে আর বিশ্বাসঘাতকতাই হয়েছে, কিন্তু এইবার আমি শান্তির এত কাছে পৌঁছে গেছি, আমি এর মাঝখানে কাউকে আসতে দেব না। ইয়ামাজির এই সমস্ত কথা শুনে জাইয়েরও মারির কথা মনে পড়ে, যে সে কীভাবে ভবিষ্যৎকে দেখত। আর এরপরে ওই ইলুশনে এবং বাস্তবতায় দুদিকেই ইয়ামাজি হিগানকে অ্যাটাক করে আর বলে, আমি তোমাকে এবার এভাবে মারব যেভাবে মরার কথা তুমি ভাবতেও পারোনি। আর এরপরে যখন সে হিগানকে মেরেই ফেলবে, সেই সময় ইলুশনের মধ্যে জাই ইয়ামাজির সামনে চলে আসে, আর সেই অ্যাটাকটা জাইয়ের গায়ে নিয়ে নেয়। আর একই সঙ্গে সেও ইয়ামাজির উপরে অ্যাটাক করে, যেটাতে ইয়ামাজি বলে, আমি ভেবেছিলাম যে এরকম কিছু একটা হবে, তোমার এই সমস্ত বন্ধুরা তোমাকে অনেক দুর্বল করে তুলেছে। আর এই সময় আমরা দেখতে পাই যে ইলুশনটা গায়েব হয়ে যায়, আর এখন বাস্তবে ইয়ামাজি জাইকে এমন অ্যাটাক করে যে জাইয়ের একটা হাত কেটে যায়, আর তারপরে সে জাইকে ঘুষি মেরে সেখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়। আর এরপরেই ইয়ামাজির দুপাশ থেকে দুটো চার্জার বেরোয়, আর ইয়ামাজির স্যুটটা পুরো ফুল চার্জ হয়ে যায়। আর তারপরে সে হিগান আর জাইয়ের উপরে একসঙ্গে অ্যাটাক করে, যে অ্যাটাকে তারা একটা গর্তের মধ্যে গিয়ে পড়ে। ইয়ামাজিও সেটার মধ্যে চলে আসে, আর সেখানে একটা পাওয়ার প্ল্যান্টও ছিল। তার উপরে দাঁড়িয়ে ইয়ামাজি বলে, তোমাদের সঙ্গে কি হয়েছে, তোমরা কি শান্তি চাও না?
যার উত্তরে হিগান বলে, শুধুমাত্র নিনজাদের শক্তির ব্যবহার করে তুমি শান্তি আনতে পারবে না। আর এই সময় ইয়ামাজি তার বডি স্যুটটাকে পাওয়ার প্ল্যান্টের থেকে পুরো চার্জ করছিল। এখন হিগান সেদিকে এগিয়ে যায় পাওয়ার প্ল্যান্টটাকে বন্ধ করার জন্য, কিন্তু সে অনেক দেরি করে ফেলে। তার আগে ইয়ামাজি তার বডি স্যুটটাকে সুপার চার্জ করে ফেলে আর সঙ্গে সঙ্গে এসে খুবই দ্রুত হিগানের উপরে অ্যাটাক করে। আর তারপরে তাকে বলে, তোমার মতো পোকামাকড়রা আমার আসল মিশনকে বন্ধ করতে পারবে না, ওটাকে আমি যে করেই হোক সফল করবই। আর এইটা বলে সে হিগানের বুকে তরোয়াল ঢোকাতে থাকে আর তারপরে সে আশেপাশের সমস্ত পাওয়ার প্ল্যান্টের থেকে চার্জ নিতে থাকে। আর এরপরেই আমরা দেখতে পাই ইয়ামাজি ইউএস সেক্রেটারিকে ভিডিও কলে বলছে, তোমরা যদি আমার কথা না মানো তাহলে তোমাদের সঙ্গে কিন্তু খুবই খারাপ হবে। এদিকে এখন আমরা হিগানকে দেখতে পাই মারির সঙ্গে। সে মারিকে বলছিল, আমি যেটুকু করতে পারতাম সেটুকু আমি করেছি, এখন আর আমার কিচ্ছু করার নেই। কিন্তু মারি বলে, না না, তোমার এখন অনেক কিছু করার আছে, তোমার আত্মা এখনও বেঁচে আছে আর সাধারণ মানুষদের থেকে তুমি অনেক ওপরে, তুমি চাইলে আরও অনেক কিছু করতে পারো। আমার কথাগুলো মনে করো, তোমাকে তোমার মাথাটাকে আরও শান্ত করতে হবে, তাহলেই তুমি সব করতে পারবে। আর এরপরেই আমরা দেখতে পাই যে বাস্তব জীবনে হিগান আবার উঠে দাঁড়ায়। আর এই সময় সে এটাও মনে করে যে তার নিনজা স্যুট কামুই তার ভেতরে থাকা লোকের ইচ্ছা অনুসারে কাজ করে। তাই এই সময় কামুই পুরো একা একাই আপগ্রেড হতে থাকে আর তার উপরে লাল রঙটা উঠে গিয়ে সেটা কালো রঙের হয়ে যায়। আর এরপরে হিগান জাইয়ের সিক্রেট টেকনিকটা ব্যবহার করে, যেটা দেখে ইয়ামাজি এবং জাই দুজনেই খুবই চমকে যায়, কেননা এক একটা নিনজার কাছে শুধুমাত্র একটা করেই সিক্রেট টেকনিক থাকতো। কিন্তু যাই হোক, হিগান এই সময় তার স্পিডের সঙ্গে ইয়ামাজির উপরে অ্যাটাক করে। ইয়ামাজি এই সময় হিগানের স্পিডের সঙ্গে পারছিল না। কিছুক্ষণ লড়াইয়ের পরে সে ইয়ামাজির উপরে ফাইনাল অ্যাটাক করে আর এই সময় ইয়ামাজিও তার উপরে অ্যাটাক করে। আর ওই দুজনের অ্যাটাকে সেখান দিয়ে প্রচুর আলো বের হয় আর আশেপাশের সমস্ত পাওয়ার প্ল্যান্ট এবং সমস্ত বাড়ি ঘরে অন্ধকার হয়ে যায়, সব জায়গা থেকে কারেন্ট চলে যায়। আর এরপরেই আমরা দেখতে পাই যে হিগান ইয়ামাজিকে হারিয়ে দিয়েছে। এই সময় ইয়ামাজি বলছে, আমি এইবার হয়তো হেরে গেলাম, কিন্তু আমার বাকি নিনজারা আমার এই ইচ্ছাকে নিশ্চয়ই পূরণ করবে। আর এই সময় আমরা হোয়াইট রুম দেখতে পাই, যেখানে সমস্ত নিনজারা কবজা করে রেখেছিল। সেই সময় ওদের ওপর থেকে কতগুলো মুখোশ পরা নিনজা নেমে আসে আর তাদেরকে অজ্ঞান করে দেয়। আর এই সময় নিনজাদের চিফও দূর থেকে সমস্ত কিছুই দেখছিল। এদিকে ইয়ামাজি এই সময় হিগানকে বলে, এই দুনিয়াতে জীবনে শান্তি আসবে না যতদিন পর্যন্ত আমাদেরকে অন্যদের উপরে ভরসা করে থাকতে হচ্ছে। যেটা শুনে হিগান বলে, সে তুমি যা বলার বলে নাও, আমার কাজ ছিল তোমাকে শেষ করা আর এইটা আমি করে ফেলেছি। এদিকে আমরা দেখতে পাই যে জোসেফকেও পুলিশে ধরে ফেলে, কিন্তু ওকে তো মাইক গুলি করে ফেলেছিল। কিন্তু এখন আমরা জানতে পারি যে মাইক ওকে গুলি করেনি, ও শুধুমাত্র নিজের রাগকে কন্ট্রোল করে জোসেফের পাশে গুলি চালিয়েছিল, যেটাতে জোসেফের কান কেটে গেছিল। আর সেই সময় মাইক থেকে বলেছিল, তোমার যতবার ইচ্ছা তুমি জেল থেকে পালিয়ে যাও, প্রত্যেকবার আমি তোমাকে ধরে ফেলবো। আর এখন বর্তমানে মাইক এটাও খবর পেয়ে যায় যে হোয়াইট রুম পুরোপুরি ফ্রি হয়ে যায় আর হিগানও তার কাজটা পুরো করে ফেলেছে, যেটা শুনে মাইক অনেক শান্তি পায়। এদিকে আমরা এখন জাইকে দেখতে পাই যে ইয়ামাজি মরার পরে নিজেকে মেরেই ফেলছিল, কিন্তু হিগান এই সময় তাকে আটকে ফেলে। কিন্তু জাই বলে, এরকম কোন নিনজা আছে যে নিজের মাস্টারকেই মারতে যায়, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু হিগান তাকে বলে, তোমার অধিকার আছে, আমি এখনও পর্যন্ত বেঁচে আছি অনেকজন মানুষের বিশ্বাস আর ভরসার জন্য, আর এটা তোমার জন্য প্রযোজ্য। তাই আমাদের এখন কাজ হলো যারা আমাদেরকে এত সাহায্য করেছে তাদেরকে এবং তাদের হয়ে বাকি সবার সাহায্য করা। আমরা আবার নতুন করে ভবিষ্যৎ গড়তে পারবো। আর এরপরেই আমরা দেখতে পাই যে হিগান তার রোবোটিক স্যুট কামুইটা জলের মধ্যে ফেলে দেয় আর তারপরে তার গাড়ি করে অনেক দূরে চলে যায়। আর এরই সঙ্গে নিনজা কামুই পুরো সিরিজটা এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবে আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে এরকমই মজাদার অ্যানিমে এক্সপ্লেন দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।